অনেক দিন পর আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে, কিন্তু তার আগে একটু বলে রাখি আমি কিন্তু পরপর লাইভ করে গেছি, কারণ কি অ্যাট প্রেজেন্ট আমার লাইভ ক্লাসেসগুলো তোমরা দেখতে পারো অ্যাবাউট অ্যানিমাল কিংডম, ক্লাস 12 এর মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, কিছুটা বায়োটেকনোলজির পার্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এগুলো আমি দিয়েছি আমার লাইভ ক্লাসে। আমি তোমাদের বলবো, সাজেস্ট করবো তোমরা ভিজিট করো, লাইভ ক্লাসগুলো দেখো, দেখে তুমি সব ওগুলো নোটস বানিয়ে রাখতে পারো। কমপ্লিট অ্যানিমাল কিংডমের প্রায় 10টা মতন আমাদের লাইভ ক্লাস চলেছে, প্রায় 15 থেকে 16 ঘন্টার ক্লাসেস হয়েছে। একবার পরপর করে পার্ট 1 পার্ট 2 করে দেখে নিও। আজকে যে ভিডিওটা আমি করতে এসেছি অনেকদিন পরে, তার নাম সেল দ্য ইউনিট অফ লাইফ। আমাকে নতুন করে বলার কিছু নেই তোমাদেরকে যে এই চ্যাপ্টারটা সেল দ্য ইউনিট অফ লাইফ তুমি যদি একটু ভালো করে লাস্ট 10 ইয়ার্সের পেপার দেখো, মিনিমাম 5টা কোশ্চেন্স তোমার সেল দ্য ইউনিট অফ লাইফ থেকে আসে। তো সেই রকম একটা চ্যাপ্টার নিয়ে আজকে ইন্ট্রোডাকশন দেব আমি, কারণ এই চ্যাপ্টারটাকে আমরা অনেক ব্রেকআপ করব, অনেকগুলো ভাগে ভাগ করব, এবং প্রত্যেকটা সেল অর্গানালিজ আমরা আলাদা আলাদা ভিডিও বানাবো ওর জন্য। কিন্তু আজকে ইন্ট্রোডাকশন ক্লাসটা একটুখানি হয়তো বড় হবে। আমরা বেসিক আলোচনা করব অ্যাবাউট সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারে। তো চলো স্টার্ট করে নাও আজকের টপিক, সেল দ্য ইউনিট অফ লাইফ ইন্ট্রোডাকশন পার্ট। নিজের সামনে খাতা পেন নিয়ে বসে থাকো, নোটসগুলো খুব ভালো করে লিখবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের অনেক কোশ্চেন্স পাঠাবো, তোমরা কোশ্চেন্সগুলো দেখার পরে সেগুলো কমেন্ট করো। ফাইন, কোথাও প্রবলেম হলে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি আমার টাইম বুঝে তোমাদেরকে আমি কমেন্টে রেসপন্ড করবো। ওকে, সো লেট আস স্টার্ট উইথ দ্য টপিক কল্ড দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ। সো সেল দ্য ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করতে চলেছি। ফার্স্ট, যখনই আমরা দ্য টপিক সেল যখনই আমরা বলবো, তাহলে সেলের পড়াশোনাকে কি বলা হয় সেটা দিয়ে স্টার্ট করবো। দ্য স্টাডি অফ সেল ইজ কল্ড সাইটোলজি। তাহলে সেলের পড়াশোনাকে বলা হয় সাইটোলজি। নাও এই সাইটো টার্মটা কার থেকে এসছে? গ্রিকে একটা গ্রিক ওয়ার্ড, তার নাম ছিল সেলা। কি ছিল? গ্রিক ওয়ার্ড তার নাম সেলা। আর এই সেলা টার্মটা গ্রিক ওয়ার্ড, আর এই গ্রিক ওয়ার্ড থেকে সেল নামটা এসছে। সেলা টার্মটার মানেটা কি? সেলা টার্ম মানে হচ্ছে হলো স্পেস। গ্রিক ভাষায় এই সেলা টার্মটাকে বলা হয় হলো স্পেস, ফাঁপা জায়গা। তো আমরা যখনই আমাদের মাথায় আসে, তখনই আমরা জানি, অনেক ছোটবেলা থেকে তোমরা পড়ে এসছো রবার্ট হুকের কথা, নতুন করে বলার কিছু নেই। সো হু ইজ দ্য পার্সন যে প্রথম একটা নন লিভিং সেল দেখেছিল কক সেলস এর মধ্যে, আর তার নাম হচ্ছে রবার্ট হুক। সো রবার্ট হুক in the year 1665 উনি কর্ক সেলস থেকে এই নন লিভিং কর্ক সেলস তো নন লিভিং সেলসে থেকে বের করেছিল, এই ডিসকভার করেছিল রবার্ট হুক ফ্রম দ্য কর্ক সেলস, অ্যান্ড উইচ ইজ নন লিভিং, যেটা কিনা নন লিভিং। কিন্তু 1674 অ্যান্টন ভ্যান লিওনহক উনি প্রথম লিভিং সেল দেখেছিলেন। সো হোয়াট ইজ হিজ নেম? উনি ছিলেন অ্যান্টন ভ্যান লিউয়েনহক। উনি প্রথম লিভিং সেলস দেখেছিলেন, আর ওই লিভিং সেলস এর উনি নাম দিয়েছিলেন কি? উনি নাম দিয়েছিলেন অ্যানিমালকিউলস। অ্যান্ড উনি দেখেছিলেন কোন ইয়ারে? 1674। সেল এর যখন পড়াশোনাটা কি, দ্য ব্রাঞ্চ অফ স্টাডি অফ সেল কে কি বলা হয়? সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি। সো হু ইজ দ্য ফাদার অফ মডার্ন সাইটোলজি? Who is called as the father of modern cytology? The father of modern cytology হচ্ছে Swanson. And who is called as the father of Indian cytology? কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সাইটোলজি? উনি হচ্ছেন A.K. শর্মা। তো সেল
যখনই আমরা বলবো তখন আমরা জানি যে যে কটা লিভিং অর্গানিজমস আছে যাদের সম্বন্ধেই আমরা জানি, সেটা একদম ইউনিসেলুলার প্রোক্যারিওটস থেকে নিয়ে ইউনিসেলুলার ইউক্যারিওটস, মাল্টিসেলুলার হেটারোট্রফিক দ্যাট ইজ স্যাপ্রোফাইটিক ফাঙ্গাস থেকে নিয়ে প্ল্যান্টি যারা মাল্টিসেলুলার ইউক্যারিওটস আর যাদের মোড অফ নিউট্রিশন হচ্ছে অটোট্রফস, কিংডম অ্যানিম্যালিয়া যারা মাল্টিসেলুলার ইউক্যারিওট সঙ্গে হেটারোট্রফস, ওই ইউনিসেলুলার অর্গানিজম থেকে নিয়ে মাল্টিসেলুলার বড় বড় অর্গানিজমের ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে সেল। তাহলে সেল যখনই আমরা বলি সেটা ইউনিসেলুলার হলে একটা সেলকে পারফর্ম করতে হয় সবকটা ফাংশনস। তাহলে ডেফিনেটলি ওই সেলের মধ্যে এমন কেউ থাকবে যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবে। কেউ রেসপিরেশনে হেল্প করবে, সেটাকে মাইটোকন্ড্রিয়া। কেউ রান্না করতে পারে যদি অটোট্রফস হয়। তারা কারা? প্লাস্টিড, স্পেশালি ক্লোরোপ্লাস্ট, যারা ফটোসিনথেসিস করতে পারবে। কিছু কিছু ওই সেলের মধ্যেই কিছু কিছু সেল অর্গানিজ আছে যারা ফুডটাকে স্টোর করবে, কারণ ওটা একটা ইউনিসেলুলার, একটাই সেল আছে। তাহলে একটাই সেল যদি সবকটা পারফর্ম করে, সবকটা ফাংশনস পারফর্ম করে, তার মানে এদের মধ্যে কি নেই? এদের মধ্যে একটা সেল যেহেতু সবকটা ফাংশনস করছে, এই ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার সেলের মধ্যে ডিফারেন্সটা কোথায়? মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ডিভিশন অফ লেবার আছে, ডিভিশন অফ লেবার আছে, ওরা কাজটাকে ভাগ করে নেয়। তাহলে যদি আমরা সেল টাইপসের কথায় যাই, তাহলে সেল টাইপস দু রকম ভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, একটা ইউনিসেলুলার হতে পারে, একটা মাল্টিসেলুলার হতে পারে। ইউনিসেলুলার অর্গানিজমের যদি ওরা সঙ্গে প্রোক্যারিওট হয়, নিশ্চয়ই আমরা জানি হোয়াট ইজ কল্ড প্রোক্যারিওট। তাহলে প্রোক্যারিওটটা হচ্ছে যাদের মেমব্রেন বাউন্ড সেল অর্গানালিজ নেই। আমরা এটা আগেই পড়েছি আন্ডার কিংডম মনেরা। তোমরা না দেখলে একবার ভিডিওটা দেখে নিও। মনেরা আমরা ব্লু গ্রিন অ্যালগির আলাদা ভিডিও করেছি, মনেরার দুটো পার্ট আছে, পার্ট 1 পার্ট 2, একবার দেখে নিও। সো আমরা ওটা ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছিলাম। আমরা জানি যে ওদের নিউক্লিয়য়েড আছে, আমরা ওদেরকে নিউক্লিয়াস বলতে পারি না, বিকজ ওয়েল মেমব্রেন বাউন্ড নয়, নিউক্লিয়ার মেমব্রেন নেই। সাইটোপ্লাজমের মধ্যে ওরা একটা ডেন্স পার্টিকেল ওরা থাকে। তো এইবার এই প্রোক্যারিওটিক সেল আর এদিকে কি আছে? ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটস কাদের বলি? যাদের ট্রু নিউক্লিয়াস আছে, যাদের ট্রু নিউক্লিয়াস আছে, যাদের নিউক্লিয়াসটার চারিপাশে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড, সঙ্গে আর কি আছে? প্রত্যেকটা সেল অর্গানেলের মধ্যে মেমব্রেন বাউন্ড আছে। এটা হচ্ছে ইউক্যারিওটস। যেমন আমরা যেমন ইউক্যারিওটিক ইউনিসেলুলার ইউক্যারিওট স্টার্ট করেছি আমরা কোথা থেকে? কোন কিংডম থেকে? কিংডম প্রোটিস্টা থেকে। ঠিক সেই রকম যখনই আমরা সেলের কথা বলবো, সেলের টাইপসের কথা বললাম, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, কিন্তু সেলের সাইজ ডিফার করে। অনেকগুলো সেলের সাইজ আছে, কিন্তু সেলের সাইজটা আমরা জানি যে ওদের সাইজটা, সাইজ অফ সেল, এটা ডিফার করে বিটুইন 0.1 মাইক্রোমিটার টু 30 মাইক্রোমিটার, ইভেন এর থেকেও বড় হতে পারে। তো এই সেলের সাইজগুলো আমরা যদি দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আছে। আমরা নিশ্চয়ই এনসিআরটি তে পড়বো পিপিএলও, দ্যাট ইজ ওয়ান অফ দ্য টাইপ অফ মাইকোপ্লাজমা। পিপিএলও মানে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর এই প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমের এর সাইজটা ভীষণ ছোট, একে বলা হয় দ্য স্মলেস্ট সেল। এর মাইক্রোমিটারস অনেক ছোট, এদের সাইজটা 0.1 মাইক্রোমিটারের কাছাকাছি। যদি আমরা দেখি এর সঙ্গে যখন পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, এর সাইজটা কাছাকাছি 0.3 মাইক্রোমিটার। ফাইন, এনসিআরটি তে দেখে নেবো 0.3 মাইক্রোমিটার মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এবার এদের ঠিক পিপিএলওর পরেই যদি আমরা একটুখানি দেখি আমাদের যে আরবিসিটা আছে, দিস ইজ আওয়ার আরবিসি, মানে রেড ব্লাড কর্পাসেলস। এই রেড ব্লাড কর্পাসেলস এর এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা প্রায় 7 মাইক্রোমিটার।
তাহলে 7 মাইক্রোমিটার কোথায় আর কোথায় 0.3 মাইক্রোমিটার? নর্মালি ব্যাকটেরিয়া সাইজ রেঞ্জ করে 3 to 5 মাইক্রোমিটারের। তো এই নর্মাল। তো এইবার তার থেকেও ছোট হচ্ছে পিপিএল লাইক অর্গানিজমস, সেল টাইপস এর মধ্যে বলছি আমরা, সেল সাইজের মধ্যে বলছি আমরা। এইবার এই সেল সাইজের কয়েকটা আমরা জানি যে লার্জেস্ট সেলটা কি? লার্জেস্ট সেলটা হচ্ছে এগ অফ অস্ট্রিচ। অস্ট্রিচের সাইন্টিফিক নেম আমাকে জাস্ট কমেন্ট করতে হবে। আমরা এনিম্যাল কিংডমে পড়েছি অস্ট্রিচের সাইন্টিফিক নেম। আর এই অস্ট্রিচটা কোন অর্ডার থেকে আসে? ক্লাস এভিস এর আন্ডারে অনেকগুলো অর্ডার পড়িয়েছি, কোন অর্ডার থেকে বিলং করে এই অস্ট্রিচ? অস্ট্রিচের একটা কি? এটা লার্জেস্ট সেল, তাই না? তো এইবার আমরা একটুখানি ডিফারেন্ট সেল টাইপস এর মধ্যে যদি একটু যাই, একটু ডিফারেন্ট সেল টাইপস এর মধ্যে একটু যাই। হোয়াট আর দ্য ডিফারেন্ট সেল টাইপস? এটা হচ্ছে অস্ট্রিচের এগ। কম্পেয়ার করা হয়েছে অন্য অনেকগুলো এগের সাথে। অস্ট্রিচের এগ হচ্ছে সাইজটা এত বড়। সো দিস ইজ দ্য লার্জেস্ট সেল। ঠিক তারপর যদি একটা সেল সাইজের মধ্যে যদি কম্পেয়ার করা যায়, এই যদি একটা কম্প্যারিজনে দেখা যায়, রেড ব্লাড কর্পাসেলস প্রায় 8 মাইক্রোমিটারের কাছাকাছি, 8 মাইক্রোমিটারের কাছাকাছি, যেখানে হিউম্যান সেল রেঞ্জ করে বিটুইন 10 মাইক্রোমিটার টু 100 মাইক্রোমিটার। আরবিসি 8 মাইক্রোমিটার। আমি একটু বললাম কি ডায়ামিটারটা কত? 7 মাইক্রোমিটার। একটা ব্যাকটেরিয়া 0.5 থেকে 5 মাইক্রোমিটার অব্দি রেঞ্জ করতে পারে। একটা ব্যাকটেরিয়া 0.5 থেকে 5 মাইক্রোমিটার অব্দি রেঞ্জ করতে পারে। যদি একটু ভালো করে দেখো, এর অনেকগুলো ফ্ল্যাজেলা আছে, চারিপাশে ফ্ল্যাজেলা দেখা যাচ্ছে। একটু কমেন্ট করো আমাকে, আ ব্যাকটেরিয়া হ্যাভিং ফ্ল্যাজেলা এভরিওয়্যার থ্রুআউট দ্য বডি, এরকম ব্যাকটেরিয়াকে কি ধরনের ব্যাকটেরিয়া বলা হয়? যদি একটা ব্যাকটেরিয়ার বডি চারিপাশে যদি ফ্ল্যাজেলা থাকে, তাহলে এইরকম ব্যাকটেরিয়াকে কি ব্যাকটেরিয়া বলা হয়? আর তার এক্সাম্পল কি? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। ওকে, এই ছিল ব্যাকটেরিয়া 1 মাইক্রোমিটার, তার মানে 0.5 থেকে 5 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ করছে এটা। এবার তার তলায়, মাইক্রোমিটারের তলায় হচ্ছে ন্যানোমিটার। ন্যানোমিটারের মধ্যে এসে গেছে ভাইরাস। 100 থেকে 800 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করছে। ব্যাকটেরিওফাজ 20 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করছে। যদি মাইটোকন্ড্রিয়ার সাইজ দেখি, তাহলে 0.6 থেকে 0.8 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ করে। আর মাইটোকন্ড্রিয়া এমন একটা সেল অর্ডালি যার কিনা ডাবল মেমব্রেন বাউন্ড, এদের ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্ডালি। কমেন্ট করো আমাকে কমেন্ট সেকশনে, মাইটোকন্ড্রিয়া ছাড়া আর একটা সেল অর্ডালি ডাবল মেমব্রেন বাউন্ড আছে। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। মাইটোকন্ড্রিয়া ছাড়া কোন সেল অর্ডালি মধ্যে ডাবল মেমব্রেন বাউন্ড আছে? ওকে, নাও এই ডিএনএ সাইজটা ক্লোজ টু 1 ন্যানোমিটার টু 10 ন্যানোমিটারের মধ্যে রেঞ্জ করে। এটা কতটা স্মল স্ট্রাকচার ডিএনএ ইজ। আর এটা অ্যাটমস দিয়েছে 0.1 ন্যানোমিটার টু 0.1 to 5 আংস্ট্রং এর মধ্যে রেঞ্জ করে হচ্ছে একটা অ্যাটমের মলিকিউলের। তো দিস আর দ্য ডিফারেন্ট সাইজ অফ দ্য সেলস। এত ভ্যারাইটি সাইজ আছে। এবার চলো শেপটা দেখে নিই, শেপ অফ দ্য ডিফারেন্ট সেলস। আমরা জানি লিফে, পাতায় 2 রকমের মেসোফিল সেলস থাকে, একটা প্যালিসেড প্যারেনকাইমা, একটা স্পঞ্জি প্যারেনকাইমা। ঠিক এরকমের যদি পাতা হয়, এটা হচ্ছে অ্যাডাক্সিয়াল আর এটা হচ্ছে অ্যাবাক্সিয়াল সারফেস, তাই না? এটা উপরের দিকে বলা হয় অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, আর নিচের দিকে বলা হয় অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। এবার এই অ্যাবাক্সিয়াল রিজিয়নে লোয়ার পার্টেই থাকে স্টোমাটা। কি থাকে? স্টোমাটা। ঠিক এই স্টোমাটা, এটা ওপেনিং, এটা স্টোমাটা, এটা ওপেনিং। আর ঠিক তার কাছে এরকম গোল গোল সেলস আছে, তাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা। একটু আমাকে কমেন্ট করতে পারবে স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে এরা কারা? এই স্পঞ্জি প্যারেনকাইমার সেলস যেটা অনেকটাই দেখতে অনেকটাই এরকম ইররেগুলার শেপের বা ওভাল শেপের, তাদের মধ্যে গ্রিন কালার গুলো কি সেল অনলি হতে পারে? সঙ্গে 8টা সেল সাইজ আছে, 8টা সেল শেপ আছে, যেটা একটুখানি এলংগেটেড,
এই সেলের নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। কি নাম? প্যালিসেড প্যারেনকাইমা। তাহলে একই পাতার মধ্যে দু রকমের সেল শেপ দেখছি আমরা, একটা elongated, একটা অনেকটা ওভাল বা একটু পলিগোনাল। তাহলে ভ্যারাইটি অফ শেপ আছে, প্রত্যেকজনের আলাদা ফাংশনস আছে। চলো নেক্সট একটা দেখে নিই। এটা ছিল লিফের মধ্যে, এটা ছিল লিফের মধ্যে। ধরো একটা ডাইকট লিফ। কেন ডাইকট লিফ? একটু কমেন্ট করবে মোনোকট লিফ কেন বললাম না? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন why we are not considering this particular structure as of the dicot leaf. কেন monocot leaf বললাম না? What is the difference between dicot leaf and monocot leaf? Okay, comment me in the comment section. চলো একটু দেখে নাও। এটা হচ্ছে জাইলাম ট্রাকিডস। কি এটা? জাইলাম ট্রাকিডস, আর ওদিকে জাইলাম ভেসেলস। জাইলাম ট্রাকিডস এর এই যে জাইলাম ট্রাকিডস, এটা কেমন হয়? সেলস গুলো লম্বা লম্বা হয়, লং থিনার এন্ডস, ট্যাপারিং এন্ড। নিচের দিকে হয় পাতলা সরু, নিচের দিকে হয় এই যে সরু, নিচের দিকে সরু। ইন মেনি নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য অনলি সেল টাইপ ইন জাইলাম। কিছু নন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, কোন প্ল্যান্টে শুধু জাইলাম ট্রাকিডস থাকে? আমরা প্ল্যান্ট যখন পড়েছি তখন আমরা পড়েছি দু রকম ভাবে আমরা কিংডম প্ল্যান্টটিকে ক্লাসিফাই করতে পারি। একটা ক্রিপ্টোগ্যামাস ফ্লাওয়ার, একটা ক্রিপ্টোগ্যামাস প্ল্যান্টস, আর একটা ফেরোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস মানে হিডেন সিডস। আর এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে তিন রকম ভাবে আমরা ক্লাসিফাই করেছিলাম। কি কি? হ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ফার্স্ট ভ্যাসকুলার প্ল্যান্ট ছিল কি? টেরিডোফাইটা। তাহলে জাইলাম ভেসেলস, জাইলাম ট্রাকিডস প্রথমে পাওয়া গেছিল কার মধ্যে? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। প্রথমে পাওয়া গেছিল কার মধ্যে? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। জাইলাম ভেসেলস দে আর ওয়াইডার। জাইলাম ভেসেলস গুলো ওয়াইড হয়, ভেসেলস গুলো ওয়াইড হয়। জয়েন্ট এট পারফোরেশন প্লেট, এগুলো হচ্ছে পারফোরেশন প্লেট। এখানে ফুটো আছে, এটা পারফোরেশন প্লেট। দুটো সেলের মাঝখানে, এই মাঝখানে হচ্ছে এটা পারফোরেশন প্লেট। এটা হচ্ছে জাইলাম ভেসেলস। তাহলে জাইলাম ভেসেলস আর জাইলাম ট্রাকিডস এর মধ্যে ডিফারেন্স কি হলো? দুটোই কিন্তু জাইলাম সেলস, কিন্তু শেপ পাল্টে গেল। আর শেপ পাল্টালে ওদের ফাংশনটাও পাল্টাবে। তো জাইলাম ট্রাকিডস ওদের ট্যাপারিং এন্ডস আছে, নিচের দিকে এন্ডের দিকে চ্যাপ্টা হয়ে গেছে, যেটা কিনা দেখা যাচ্ছে না ইন জাইলাম ভেসেলস। ওদের কিন্তু চওড়া। এটা ছিল জাইলাম ভেসেলস এর সম্বন্ধে। এবার আরো দুটো জাইলাম কি আছে? জাইলাম প্যারেনকাইমা যেটা লিভিং, আর জাইলাম ফাইবার্স ওটা ডেড। তাহলে জাইলাম ট্রাকিডস ডেড, জাইলাম ভেসেলস ডেড, জাইলাম ফাইবার্স ডেড, অনলি লিভিং হচ্ছে জাইলাম প্যারেনকাইমা। ডেফিনেটলি ওদের শেপটাও ডিফারেন্ট হবে। এটা কি? এটা হচ্ছে একটা নিউরন, দ্য ইউনিট অফ নার্ভাস সিস্টেম। আর আমরা একে বলি দ্য লংগেস্ট সেল। এটা একটা ইউনিসেলুলার, বাট ইট ইজ কল্ড অ্যাজ আ লংগেস্ট সেল। এই সেলের আমরা জানি এটা সেল বডি বা সোমা বলা হয়। এটা হচ্ছে অ্যাক্সন, আর এটা হচ্ছে লাস্টে ওর অ্যাক্সন টার্মিনালস। এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইট সেলস। অলিগোডেন্ড্রোসাইট সেলস হচ্ছে সাপোর্টিং সেলস। আমরা এগুলো পড়বো। আরো এরকম অনেক সেলস আছে, তার নাম হচ্ছে গ্লায়াল সেলস, যেটা কিনা সাপোর্টিং সেলস। সঙ্গে অ্যাস্ট্রোসাইটস বলে সেলস পাবো আমরা, অ্যাস্ট্রোসাইটস বলে একটা সেলস পাবো, তারাও হচ্ছে গ্লায়াল সেলস বা সাপোর্টিং সেলস। যাই হোক, এটা হচ্ছে দ্য লংগেস্ট সেল। এর লংগেস্ট সেল এর কাজ কি? এর কাজ হচ্ছে যে কোনো উত্তেজনা, যে কোনো স্টিমুলাসটাকে রিসিভ করা and to pass it on to the next neuron through their axon terminals. তাহলে এটা ছিল the longest cell called neuron. এটা কি? কানেকটিভ টিস্যু রয়েছে নিচে। কানেকটিভ টিস্যু এর তলায়, এখানে আছে বেসমেন্ট মেমব্রেন। যখনই আমরা বেসমেন্ট মেমব্রেনের কথা বলি, তাহলে আমাকে বলো বেসমেন্ট মেমব্রেন উপরে রেস্ট করে কারা? বেসমেন্ট মেমব্রেন উপরে রেস্ট করে হচ্ছে এপিথেলিয়াল টিস্যুস। এপিথেলিয়াল টিস্যুস রেস্টস আপন বেসমেন্ট মেমব্রেন। আর এই এপিথেলিয়াল টিস্যুর দুটো লেয়ার আছে। কানেকটিভ লেয়ার এক রকমের সিক্রিশন করে বেসমেন্ট মেমব্রেন তৈরি করে। এপিথেলিয়াল টিস্যু নিচের দিকে একটা সিক্রিশন করে। আমরা আরো ডেপথে পড়বো যখন কানেকটিভ টিস্যু পড়বো বা এপিথেলিয়াল টিস্যু পড়বো। ফাইন। মেসেনকাইমাল লেয়ার, এটা হচ্ছে মেসেনকাইমাল। আসেলুলার বেসমেন্ট মেমব্রেনটা কোনো সেল নেই, দে আর আসেলুলার। তো দুটো পোর্শন আছে, তার মানে বেসমেন্ট মেমব্রেনটা কার পোর্শন? আমরা কি বলতে পারি এপিথেলিয়াল টিস্যুর পোর্শন কি বেসমেন্ট মেমব্রেন, না কানেকটিভ টিস্যুর পোর্শনটা বেসমেন্ট মেমব্রেন? বেসমেন্ট মেমব্রেন ইজ আ কমন layer of both epithelial and connective tissues.
এবার দেখো এর উপরে বেসমেন্ট মেমব্রেনের উপরে লম্বা লম্বা সেলস দেখতে পাচ্ছ, যাদের লম্বা লম্বা সেলস তারা নিশ্চয়ই কলামনার, কিন্তু তার উপরে সিলিয়া আছে, তার মানে এরা হয়ে গেল। তাহলে লম্বা লম্বা সেলস হলে কি বলতাম? কলামনার সেলস। আর যখন সিলিয়া আছে তার উপরে, তাহলে আমি কি বলবো এর নামটা? সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস। সিলিয়েটেড এপিথেলিয়াল সেলস। ডেফিনেটলি দুজনের ফাংশনস আলাদা। তাহলে শেপের উপরে ডিপেন্ড করে ওদের ফাংশনসটা ডিফার করে যাচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আর এক রকমের এপিথেলিয়াল টিস্যু আছে যেটা আমরা জানি, সেটা হচ্ছে ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস, যেন চ্যাপ্টা হয়ে গেছে সেলটা। এই যদি একটা সেল থাকে আর তার উপর যদি হাতুড়ি দিয়ে মারা যায়, তাহলে সেলটা কি হয়ে যাবে? সেলটা ব্রড অ্যান্ড ফ্ল্যাট হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। দ্য সেল ইজ গোইং টু বিকাম থিন। আর এরকম থিন এপিথেলিয়াল টিস্যুকে বলা হয় স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে যদি থিন হয়, চান্সেস অফ তার তলায় কে আছে জানো? কোনো এপিথেলিয়াল টিস্যু আমরা ভাবতেই পারবো না উইদাউট এপিথেলিয়াল, উইদাউট বেসমেন্ট মেমব্রেন। যদি এরকম হয় স্কোয়ামাস এপিথেলিয়াম, পাতলা হয়, থিন হয়, তাহলে ডেফিনেটলি ও ডিফিউশনে হেল্প করবে। ডিফিউশনটা কোথায় ভালোভাবে হবে? পাতলা মেমব্রেন দিয়ে না মোটা মেমব্রেন দিয়ে? পাতলা যত হবে তত ডিফিউশন হওয়ার চান্স, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন, মুভমেন্টের চান্স বাড়বে না কমবে? বাড়বে। তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম যেখানে থাকবে সেখানে আবার ডিউ টু দ্য সেল সাইজ অ্যান্ড শেপ আবার ওর ফাংশনসের সম্বন্ধে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডেফিনেটলি ও হেল্প করে কিসে? ডিফিউশনে হেল্প করে। তার মানে এই নিশ্চয়ই কোথায় আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় আছে? অ্যালভিওলিতে আছে। অ্যালভিওলি অফ লাংস, ইট কন্টেইনস স্কোয়ামাস এপিথেলিয়াম। আবার যদি ভাবি এই স্কোয়ামাস এপিথেলিয়াম যদি পাতলা হয়, and if this is the alveoli, and alveoli আমরা জানি is lined by blood vessels, is lined by blood vessels, এরকম ব্লাড ভেসেল দিয়ে পুরো ঢাকা। তাহলে অ্যালভিওলি একটা এয়ার কন্ডাক্টিং সোর্স, একটা এয়ার কন্ডাক্টিং স্পেস। তাহলে অক্সিজেন ঢুকলো, আর ব্লাড ভেসেলের মধ্যে রয়েছে আরবিসি, আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। অক্সিজেনটাকে ডিফিউজ করতে হবে কোথায়? হিমোগ্লোবিনের মধ্যে যেতে হবে। Hb plus O2 is going to make HbO2, that is অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে। কিন্তু অক্সিজেনকে যদি পাস করতে হয় from alveoli to the blood vessels, তাকে কোন মেমব্রেনটাকে পাস করতে হবে? অ্যালভিওলি দিয়ে। অ্যালভিওলিতে আছে কি? অ্যালভিওলিতে আছে স্কোয়ামাস এপিথেলিয়াম, ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস আছে, ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস আছে। তাহলে এই O2 কে স্কোয়ামাস এপিথেলিয়াম ভেতরে পাস করতে হবে। আবার ব্লাড ভেসেলের মধ্যেও কে আছে? ব্লাড ভেসেলের ভেতরের লেয়ারেও কে আছে? স্কোয়ামাস এপিথেলিয়াম আছে। তাই স্কোয়ামাস এপিথেলিয়াম চ্যাপ্টা বলেই তো O2 অক্সিজেন আরবিসির মধ্যে ঢুকতে পারবে। তাহলে if we think about the place where or the position of the squamous epithelium, সঙ্গে সঙ্গে what should come in our mind is definitely diffusion ওখানে হচ্ছে, ওখানে ফিল্ট্রেশন হচ্ছে। ফিল্ট্রেশনটা কোথায় হয়? আমাদের বডি নেফ্রনে। নেফ্রনের ওই স্ট্রাকচার নাম কি? নেফ্রনের এই স্ট্রাকচারের নামটা কি জানো? বোমেন্স ক্যাপসুল। তাহলে বোমেন্স ক্যাপসুলেও এরকম স্কোয়ামাস এপিথেলিয়াম রয়েছে যেখানে ফিল্ট্রেশন হয়, যদিও এর আঙুলের মতন স্ট্রাকচার রয়েছে, যা কল অ্যাট পোরোসাইট সেলস বলা হয়। পোরোসাইট সেলস এরাও কিন্তু স্কোয়ামাস এপিথেলিয়াম। আর স্কোয়ামাস এপিথেলিয়ামের ফাংশন হচ্ছে আগেইন ডিফিউশন, ফিল্ট্রেশন করা। তাহলে ব্লাডটাকে ফিল্টার করে অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড আর ইউরিয়াটাকে রিমুভ করার কাজটা হচ্ছে নেফ্রনের। কার উপরে বেস করে হলো এটা? এটা বেস করে হলো কি ধরনের সেলস আছে ওখানটায়। তাহলে সেই সেলসটা কি? স্কোয়ামাস এপিথেলিয়াম। আর স্কোয়ামাস এপিথেলিয়ামের শেপটা কি? ব্রড অ্যান্ড ফ্ল্যাট সেলস, ব্রড অ্যান্ড ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড চ্যাপ্টা। এখানে দেখলাম কি? কলামনার লম্বা লম্বা, ইভেন কলামনার উপরে যদি সিলিয়া থাকে আমরা কি বলবো নাকি? সিলিয়েটেড এপিথেলিয়াম। সবার ডিফারেন্ট ফাংশনস আছে। তাহলে আমরা সেলের সম্বন্ধে বুঝলাম যে সেলের নিজস্ব একটা ফাংশনস আছে। প্রত্যেকটা সেলের মধ্যে দেখা যাচ্ছে নিউক্লিয়াস আছে, যেটা কিনা ব্রেন অফ দ্য সেল, আর সঙ্গে এটা ব্রাশ বর্ডার বলছে, এটা কলামনার এপিথেলিয়াল সেলস। ফাইন। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডস কি সিক্রিশন করে, যে এই গ্ল্যান্ডটা সিক্রিট করছে মিউকাস, এটা কলামনার এপিথেলিয়াল সেলস। গবলেট সেলস, গবলেট সেলস কোথায় থাকে? স্টোমাকের মধ্যে থাকে। কি সিক্রিট করে? মিউকাস। মিউকাসটা কেমন? অ্যালকালাইন না অ্যাসিডিক? অ্যালকালাইন। কি করে? স্টোমাককে বাঁচায় ফ্রম দ্য স্ট্রং হোয়াট? HCl। HClটা খেয়ে না ফেলে দেয় স্টোমাকটাকে, তার থেকে বাঁচায় কে? তার থেকে বাঁচায় হচ্ছে মিউকাস সেলস বা গবলেট সেলস। স্পেশাল ফাংশনস আছে। তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ সেলস পড়ছি আর তাদের দেখছি তার ফাংশনস আলাদা আলাদা। এইটা একটা লিম্ফোসাইট সেল, এটা একটা লিম্ফোসাইট সেল। লিম্ফোসাইট সেলস হচ্ছে আমাদের বডির WBCর, নর্মালি আমরা জানি যে WBC
দু ধরনের, একটা গ্র্যানুলোসাইট, একটা গ্র্যানুলোসাইটস, আর একটা আগ্র্যানুলোসাইটস, আগ্র্যানুলোসাইটস। তাহলে গ্র্যানুলোসাইটসকে আমরা আরটা কথায় বলা হয় পিএমএনএল। কি বলা হয়? পিএমএনএল, পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস। ডব্লিউবিসি মানেই এরা হোয়াইট ব্লাড কর্পাসেলস, মানে এদের কি বলবো, লিউকোসাইটস। কি বলবো, এর আটার নাম কি? লিউকোসাইটস। তাহলে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইটস, এই গ্র্যানুলোসাইটস 3 রকমের হয় আমরা জানি। কি কি? The first one is eosinophils. The second one is basophils. The third one is neutrophil. কি নাম? Neutrophils. eosinophils এর আরেকটা নাম হচ্ছে acidophils. এদের মধ্যে কি ধরনের নিউক্লিয়াস আছে? বাইলোবড নিউক্লিয়াস আছে, বাইলোব নিউক্লিয়াস। বেসোফিলস এ আছে ট্রাইলোবড নিউক্লিয়াস, এসসেপেড ট্রাইলোব নিউক্লিয়াস। আর নিউট্রোফিলসে আছে মাল্টিলোবেটেড নিউক্লিয়াস। ডেফিনেটলি ফাংশনস আলাদা। ডব্লিউবিসির মেইন ফাংশনটা কি? সোলজার্স অফ দ্য বডি, বডিকে প্রোটেক্ট করে ফ্রম দ্য ডিফারেন্ট প্যাথোজেন্স, তাই না? কারো ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, কারো ফাংশনস হচ্ছে অ্যালার্জি তৈরি করা, কারো ফাংশনস হচ্ছে হিস্টামিন রিলিজ করা। তো আমরা এগুলো জানবো ইন দ্যাট টপিক, বাট ফাংশনস ডিফারেন্ট। দিস ইজ লিম্ফোসাইট সেলস। এখানে ওদের মাইটোকন্ড্রিয়া অ্যান্ড উইথ আ লার্জ নিউক্লিয়াস। সাইটোপ্লাজমটা ভীষণ কম, রাইবোজোমস আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা জানি, রেটিকুলাম মানে হচ্ছে নেটওয়ার্ক, আর এগুলো নেটওয়ার্ক অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা দু রকমের হয়, নিশ্চয়ই এটা জানা আছে, রাফ ইয়ার অ্যান্ড স্মুথ ইয়ার। একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফটা কেন? কেন কি তার গায়ে কি আছে? রাফটা কেন? তার গায়ে আছে রাইবোজোমস। ফাইন। সো রাইবোজোমসকে কি বলা হয়? কিচেন অফ দ্য সেল, কিচেন ফ্যাক্টরি, ইজ দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা কি? মাইটোকন্ড্রিয়ার ফাংশন হচ্ছে পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক সেরকম ভাবে এটা হচ্ছে লিম্ফোসাইট সেলস। এদের ফাংশনটা হচ্ছে কি? এদের ফাংশন হচ্ছে বডির ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় অ্যান্ড বাই মেকিং অ্যান্টিবডিজ। এটা হচ্ছে মোনোসাইট সেল, এটা হচ্ছে মোনোসাইট। মোনোসাইট হচ্ছে লার্জেস্ট ডব্লিউবিসি, লার্জেস্ট ডব্লিউবিসি। তাহলে লার্জেস্ট ডব্লিউবিসি হচ্ছে মোনোসাইট। আর এই মোনোসাইটটা একটু আগে বলছিলাম ডব্লিউবিসি দু রকমের, একটা গ্র্যানুলোসাইট আর একটা আগ্র্যানুলোসাইট। এই আগ্র্যানুলোসাইট দু রকমের হয়, একটা মোনোসাইট, একটা লিম্ফোসাইট। লিম্ফোসাইটটা একটু আগে দেখলাম আমরা। মোনোসাইটস এর মধ্যে অনেকটাই হর্সু শেপের নিউক্লিয়াস আছে, হর্সু শেপের নিউক্লিয়াস আর কিডনি শেপের নিউক্লিয়াস। সাইটোপ্লাজম আছে একটু বেশি, মাইটোকন্ড্রিয়া রয়েছে, দেখা যাচ্ছে ক্রোমাটিন থ্রেডস রয়েছে, লাইসোজোমস রয়েছে। এদের ফাংশনটা কি? মোনোসাইটস এর ফাংশন হচ্ছে এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস করে। এদের ফাংশনটা ডিফারেন্ট, এদের ফাংশনটা ডিফারেন্ট। যেখানে লিম্ফোসাইটের ফাংশন হচ্ছে বডির ইমিউন পাওয়ারটা বাড়ায়। ক রকমের অ্যান্টিবডিজ আছে আমরা জানি? 5 রকমের অ্যান্টিবডি আছে। ইমিউনোগ্লোবুলিন জি, এ, ডি, এম, ই। তাহলে বলা হয় আইজি গ্যাডমি, আইজি গ্যাডমি। ইমিউনোগ্লোবুলিন জি, এ, ডি, এম, ই। ইমিউনোগ্লোবুলিন জি, আইজিডি, আইজিএ, আইজিডি, আইজিএম, আইজিই। এই 5 রকমের অ্যান্টিবডিজ, এই অ্যান্টিবডিজ প্রোডাকশনটা হয় থেকে লিম্ফোসাইটস থেকে। তাহলে ডিফারেন্ট ফাংশনস আছে বডিতে। এরা বডিকে প্রোটেক্ট করে ফ্রম আদার প্যাথোজেন্স। তাহলে এদেরও শেপ আলাদা, সাইজ আলাদা, দেখতে আলাদা, ফাংশনসও আলাদা। তাহলে টাইপস অফ সেলস এর মধ্যে আমরা এই টাইপস গুলো আমরা পড়লাম। বেসোফিলস একটু আগে বলছিলাম, এরা বাইলোব, বেসোফিলস ট্রাইলোব নিউক্লিয়াস, বেসোফিলস ট্রাইলোব নিউক্লিয়াস। ইওসিনোফিল এটা বাইলোব নিউক্লিয়াস, এটা মাল্টিলোবেটেড। নিউট্রোফিলস, নিউট্রোফিলস এর ফাংশন কি? নিউট্রোফিলস হচ্ছে এক রকমের ডব্লিউবিসি, যাদের ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, আর তাদের নাম্বারটা আমাদের বডিতে সবার থেকে বেশি আছে। ব্লাডের মধ্যে নিউট্রোফিলস এর কন্টেন্টটা অনেক বেশি। ফাইন। যখন এটা স্টার্ট করলাম তাহলে ছোট্ট করে ইনফরমেশনটা দিয়ে দিই। একটা কথা আছে, নেভার ইট বানানা লাইক monkeys. Never eat banana like monkeys. এখানে নেভার ইট বানানা, এই তিনজনই হচ্ছে গ্র্যানুলোসাইট, এই তিনজনই হচ্ছে গ্র্যানুলোসাইটস। যেমন নিউট্রোফিল, এটা কি? এন ফর নিউট্রোফিল, এন ফর নিউট্রোফিলস, ই ফর ইওসিনোফিল, বি ফর বেসোফিল। তাহলে এই তিনটে হচ্ছে কি? তিনটে হচ্ছে গ্র্যানুলোসাইটস। লাইক মোনোসাইটস, লাইক মাঙ্কিজ হচ্ছে আগ্র্যানুলোসাইট, আগ্র্যানুলোসাইটস।
লাইকের এলটা হচ্ছে লিম্ফোসাইট, এলটা হচ্ছে লিম্ফোসাইট, আর এমটা হচ্ছে মোনোসাইট, এমটা হচ্ছে মোনোসাইট, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডব্লিউবিসি। এটা তো টাইপ বুঝলাম, টাইপ অফ ডব্লিউবিসি। আর একটা কথা আছে, আমি বললাম না নিউট্রোফিল সবার থেকে বেশি পাওয়া যায়, তাহলে নেক্সট প্রশ্ন আসতেই পারে তোমাদের থেকে, স্যার সবার থেকে কম থাকে কোনটা? তা ওটা বোঝার জন্য যেমন ঠিক এরকম নেভার ইট বানানা লাইক মাঙ্কিজ, ঠিক সেরকম আরটা কথা হতে পারে না, নেভার লেট মাঙ্কিজ ইট বানানা, নেভার লেট মাঙ্কিজ ইট বানানা। সবার থেকে বেশি থাকে নিউট্রোফিল এন্ড সবার থেকে কম থাকে বেসোফিল, সবার থেকে কম থাকে বেসোফিল। আর বাদ বাকি ঠিক এই ওরিয়েন্টেশনে, ঠিক এই সিকোয়েন্সেই তার পার্সেন্টেজ। সবার থেকে বেশি কারা? সবার থেকে বেশি নিউট্রোফিল, তারপরে লিম্ফোসাইট, তারপর মোনোসাইট, তারপরে ইওসিনোফিল, লাস্ট সবার থেকে লিস্ট অ্যামাউন্ট থাকে কে? বেসোফিলস। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ সেলস, অ্যান্ড আমরা এটা বুঝে গেলাম যে ডিফারেন্ট টাইপস অফ সেলস আছে আর ডিফারেন্ট টাইপস অফ ফাংশনস আছে। এটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ अगेन the yes, what is this? কটা লোব আছে? দুটো লোব। দুটো লোব মানে এরা কারা? দুটো লোব মানে এরা ডেফিনেটলি ইওসিনোফিলস, ইওসিনোফিলস। হোয়াট ইজ দিস? আরবিসি। আরবিসির আমি ডায়ামিটার বলেছিলাম কত? 7 মাইক্রোমিটার, 7.5 মাইক্রোমিটার, এটা আরবিসি। আর এদের উইডথটা কত? 2 মাইক্রোমিটার। উইডথটা কত? 2 মাইক্রোমিটার। সো আমরা এখান থেকে কি বুঝলাম? আমরা ডিফারেন্ট টাইপস অফ শেপ বুঝলাম, সাইজ বুঝলাম, টাইপস বুঝলাম, একটা প্রোক্যারিওটিক একটা ইউক্যারিওটিক। এবার আসি, সেল ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। শুধু কি ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট, ও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন ইউনিট অলসো, তাই তো? যদি এই বিল্ডিংটা হয় প্রায় 1 লাখ ইট দিয়ে তৈরি, তো হোয়াট ইজ দ্য ইউনিট অফ দিস বিল্ডিং? একটা ইট। একটা ইট তৈরি হয়ে একটা বিল্ডিং তৈরি হয়েছে, ঠিক সেরকমই যখন আমরা জন্মেছিলাম ক্লোজ টু 10 to the power 14 নাম্বার অফ সেলস ছিল। আজকে সেই নাম্বারটা বেড়েছে না কমেছে? বেড়েছে। আর তার জন্যই গ্রোথটা হচ্ছে, তার জন্যই আমাদের হাইটটা বাড়ছে, তাই না? তাহলে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশন অফ লাইফ। কিন্তু এই কথাগুলো আজকে বলতে খুব সুবিধা হচ্ছে, কিন্তু এই কথাগুলো এসছে কোথা থেকে? 1834, 1838 আর 1839 এনসিইআরটিতে খুব সুন্দরভাবে লেখা আছে। 1838-এ ম্যালথাস স্লিডেন, আ জার্মান বটানিস্ট, উনি প্রথম প্ল্যান্ট সেলের ওপরে উনি কাজ করেন। আর দেখেন অনেকগুলো ডিফারেন্ট প্ল্যান্টের মধ্যে দেখে অনেকগুলো পলিগোনাল শেপেড সেলস রয়েছে। আর উনি বলেন যে সেল ইজ মেড আপ অফ, উনি কি দেখেন যে সেল রয়েছে। 1839-এ একজন জিওলজিস্ট, কি নাম? ওটা ছিল কি? ওটা ছিল ম্যালথাস স্লিডেন। 1839-এ থিওডোর সোয়ান, ইনি এনিমাল টিস্যুর উপরে, ডিফারেন্ট এনিমাল টিস্যুর উপরে রিসার্চ করেন। আর দেখেন যে প্রত্যেকটা এনিমাল টিস্যুসগুলো এনিমাল সেলস তৈরি আছে, তার বাইরে আবরণ আছে। আর তারপরে উনি বলেন এটা থিওডোর সোয়ান 1839-এ, that the cells are composed of cells and their products, or a living organism is made up of cell and the cell products, or the products of cell. 1855 রুডলফ ভার্চাও উনি কি দেন? উনি একটু এই দুজনের কথার সাথে একটা টার্ম অ্যাড করেন, আর সেই টার্মটা উনি যেটা অ্যাড করেন সেটা হচ্ছে ওমনিস সেলুলা ই সেলুলা, ওমনিস সেলুলা ই সেলুলা। এই ল্যাটিন টার্মের মানেটা হচ্ছে all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. এই কথাটা স্যার রুডলফ ভার্চাও উনি দিয়েছিলেন। তারপরে উনি কি করেন? উনি একটা মডিফাইড সেল থিওরি দেন। তাহলে আগের দুজন সায়েন্টিস্ট কি দিয়েছিলেন? ওনারা শুধু বলেছিলেন
all organisms, all living organisms are made up of cells and also the products of cells. এটা ছিল নর্মাল সেল থিওরি, কিন্তু ইনি কি করলেন, ইনি মডিফাইড সেল থিওরিতে এই দুটো পয়েন্টই উনি অ্যাড করলেন। সো হোয়াট ইজ মডিফাইড সেল থিওরি অ্যাকর্ডিং টু স্যার রুডল্ফ ভার্চাও? Number one, all living organisms are composed of cells and cell products. সঙ্গে উনি যেটা অ্যাড করেন স্যার রুডল্ফ ভার্চাও, that all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. এটা হয়ে যায় মডিফাইড সেল থিওরি। আমরা একটুখানি এনসিআরটিতে ঢুকবো, একটু দেখে নিই এনসিআরটি কি বলেছিল এই কথাটা। এনসিআরটির কি স্টেটমেন্ট ছিল অ্যাবাউট দিস? ফাইন, একটু যদি ভালো করে দেখি, কারণ কি এনসিআরটি আমাদের লাইন পড়তেই হবে ফর নিট। অ্যান্ড yes, cell, the unit of life. Fine. All organisms are composed of cells. Some are composed of a single cell and also called as unicellular organisms. Kara unicellular organisms are, আর কারা তাদেরও কিছু কিছু organisms আছে যাদের many cells আছে, তারা multicellular organisms আছে। What is a cell? Cell মানে unicellular organisms are capable of independent existence. ওরা একা একা বাঁচতে পারে and performing the essential functions of life. ওরা নিজেরাই তার বডির যা যা essential functions আছে, যেমন রেসপিরেশন করা, রান্না করা, এগুলো সবকিছু তার মেকানিজম আছে। Anything less than a complete structure of a cell does not ensure independent living, and cell is the fundamental structural and functional unit of all living organisms. That is most important, star mark. Cell is the fundamental structural and functional unit of all living organisms. Fine. প্রথম সেলটা অ্যান্টন ভ্যান লিওনহফ ফার্স্ট স ডিসক্রাইব আ লাইভ সেল। এটা ইম্পর্টেন্ট, কারণ কি আমরা সেল মানে রবার্ট হুকের কথা মাথায় আসে, বাট এটা বুঝতে হবে যে রবার্ট হুক কিন্তু নন লিভিং সেল দেখেছিল। অ্যান্টনি ভ্যান লিওনহফ ফার্স্ট স অ্যান্ড ডিসক্রাইবড আ লাইভ সেল, একটা লিভিং সেল দেখেছিল, যার নাম উনি কি দিয়েছিলেন? যার নাম উনি দিয়েছিলেন অ্যানিমালকিউল। দ্য ইনভেনশন, আচ্ছা রবার্ট ব্রাউন, আমরা জানি রবার্ট ব্রাউন ডিসকভার করেছিলেন নিউক্লিয়াসটাকে, ওকে। The invention of the microscope and its improvement leading to the electron microscope revealed all structural details of the cell. Electron microscope discover কে করেছিলেন? দুটো সায়েন্টিস্ট। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন কোন দুটো সায়েন্টিস্ট ইলেকট্রন মাইক্রোস্কোপকে ডিসকভার করেছিলেন, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ নর্মাল মাইক্রোস্কোপ থেকে কত টাইমস ম্যাগনিফাই করে দেখাতে পারে, কত টাইমস বড় করে দেখাতে পারে ইলেকট্রন মাইক্রোস্কোপ? দুটো প্রশ্ন করলাম। কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন who discovered electron microscope and up to what times it can magnify a cell size. Cell theory in 1838, Matthias Schleiden, a German botanist, and observed that all plants are composed of different kinds of cells which form tissues of the plant. At about the same time, তাহলে জার্মান botanist Matthias Schleiden 1838 শুধু প্ল্যান্ট সেলসকে উনি, তো এটা ছিল জার্মান বটানিস্ট। এবার যে আসলো সেটা হচ্ছে থিওডর সোয়ান। থিওডর সোয়ান অ্যাট দ্য সেম টাইম, মানে এটা 1838 1839-এ 1839-এ সোয়ান আর জার্মান জুলজিস্ট studied different types of animal cells and reported that cells had a thin outer layer which is today known as plasma membrane. তো উনি প্রথম দেখেছিলেন প্রত্যেকটা সেলের বাইরে একটা পাতলা মেমব্রেন রয়েছে, যাকে উনি কি বলেছিলেন? প্লাজমা মেমব্রেন, যেটা পরে বোঝা যায় ওটাই প্লাজমা মেমব্রেন। হি অলসো কনক্লুডেড বেসড অন হিজ স্টাডিজ ইন দ্য প্ল্যান্ট টিস্যুজ দ্যাট দ্য প্রেজেন্স অফ সেল ওয়াল ইজ এ ইউনিক ক্যারেক্টার অফ প্ল্যান্ট সেলস। উনি এটাও দেখেন, যখন এনিমাল সেলকে উনি বাইরে দেখেন সেল মেমব্রেন আছে, প্ল্যান্ট সেলসের বাইরে কি দেখেন? সেল ওয়াল আছে। তো উনি এটা ডিফারেন্সিয়েট করেন যে এই দুটোই হয়তো পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট আর অ্যানিমাল সেল, যে প্ল্যান্ট সেলের বাইরে প্ল্যান্ট সেল ওয়াল আছে আর অ্যানিমাল সেলের মধ্যে সেল মেমব্রেন আছে। নাও is a unique character. On the basis of this, Schwann proposed the hypothesis, একটা hypothesis উনি দিয়েছিলেন যে that the bodies of animals and plants are composed of cells and products of cells. এই হাইপোথিসিসটা Schwann দিয়েছিলেন যে যে কোনো লিভিং অর্গানিজমস
সেলস দিয়ে তৈরি বা প্রোডাক্টস অফ সেলস দিয়ে তৈরি। Schweden and Schwann together formed a cell theory. This theory, however, did not explain as to how new cells were formed. এই থিওরিতে বোঝা যায়নি যে নতুন করে সেল তৈরি হচ্ছে কোথা থেকে, কি করে। Rudolf Virchow 1855 first explained that cells divided and new cells are formed from pre-existing cells. নতুন সেল তৈরি হচ্ছে, আগে যে সেল ছিল তার থেকে নতুন সেল তৈরি হয়েছে। All cells arises from pre-existing cells. এই স্টেটমেন্টটা স্যার রুডলফ ভার্চাও দিয়েছিলেন। ল্যাটিনে তার ছিল কি, omnis cellula e cellula. He modified hypothesis of Schweden and Schwann to give the cell theory. উনি মডিফাই করে সেল থিওরিটাকে, আর যে নতুন সেল থিওরিটা তৈরি হয় সেটা দুটো পয়েন্ট নিয়ে, all living organisms are composed of cells and the products of cells, and all cells arises from pre-existing cells. All cells arises from pre-existing cells. আমরা সঙ্গে শেপটাও দেখলাম। আমরা আজকে ইন্ট্রোডাকশনে আমরা এইটুকুই জানবো, এর পরের ইনফরমেশনটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। সেলের শেপ ডিফারেন্ট ডিফারেন্ট, কেন ডিফারেন্ট ডিফারেন্ট? কারণ কি ওদের ফাংশনও ডিফারেন্ট, ওদের অরিজিন ডিফারেন্ট, ওদের ফাংশনসটা ডিফারেন্ট। তাহলে একটা সেলের শেপটা কার উপরে ডিপেন্ড করে, কি ধরনের ফাংশনস করে। ছোট্ট করে তোমাদেরকে বলি, যদিও আমরা এর পরের যদি তোমার মনে থাকে তোমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশনস ইন অ্যানিমালসে আমরা অ্যানিমাল টিস্যু পড়েছি, সেখানটায় স্কোয়ামাস এপিথেলিয়ামের শেপটা পেভমেন্ট এপিথেলিয়ামের মতন, টাইলসের মতন, কিন্তু কিউবয়েডাল এপিথেলিয়ামটা কিউবের মতন, দুজনের ফাংশনটা আলাদা। সিলিয়েটেড বা কলামনার এপিথেলিয়ামটা পিলার লাইক সেলস, তার মানে সবকটা সেলের ফাংশনস আলাদা আলাদা। তো যখন আলাদা আলাদা ফাংশনস, তখন শেপটাও আলাদা হবে। তো আমরা এই টপিকে ওভারভিউ অফ দ্য সেলের ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস পড়বো, ডিফারেন্ট ডিফারেন্ট শেপ এর সাথে। তো চলো দেখে নিই এনসিআরটি কি বলছে এর ব্যাপারে। ছোট্ট করে তোমাদেরকে আরো এনসিআরটিতে যাওয়ার আগে আমি বলি, প্ল্যান্ট টিস্যু যখনই পড়ি, যখনই লিভস পড়ি, লিভসের মধ্যে তুমি দেখেছো মর্ফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্টের ট্রান্সভার্স সেকশন অফ ডাইকট লিফ। ওপরের যে এপিডার্মিস সেটা কি ছিল, অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, নিচের এপিডার্মিস কে বলা হচ্ছিল অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। এই দুটো এপিডার্মিসের মাঝখানে আমরা কি দেখেছি, আমরা দেখেছি মেসোফিল সেলস। এই মেসোফিল সেলস গুলো একটু লম্বাটে ধরনের, elongated with many of their, they have got many different types of different numbers of chloroplast, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট ছিল, সঙ্গে গোলাকার সেলস ছিল যাকে বলা হলো স্পঞ্জি প্যারেনকাইমা। দেখো ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনসের জন্য এদের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে, ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের জন্য এরা রয়েছে। ঠিক সেরকম ভাবে অ্যানিমাল টিস্যুর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট সেলস রয়েছে। যেমন আমরা জানি যে এপিথেলিয়াল সেলস যেমন বললাম, ঠিক সেরকম ভাবে কানেকটিভ টিস্যুর মধ্যেও কানেকটিভ সেলসের শেপ ডিফারেন্ট, তাদের ফাংশনস ডিফারেন্ট, তাই না? মাসল সেলের সাইজ ডিফারেন্ট, স্মুথ সেলস ট্যাপারিং এন্ডস থাকে, স্কেটাল মাসলসে সিলিন্ড্রিক্যাল সেলস থাকে, কার্ডিয়াক মাসলসে সিলিন্ড্রিক্যাল বা তাদের মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তো এই যে ডিফারেন্ট টাইপ অফ সেলস এর ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস, এই টপিকটাই আমরা আগে পড়বো, দ্যাট ইজ কল্ড ওভারভিউ অফ দ্য সেল। তো চলো একটু দেখে নিই এনসিআরটি কি বলছে এই ব্যাপারে। এনসিআরটি বলছে দ্যাট এনসিআরটির লাইন বাই লাইন আমাদের তো এগোতেই হবে। সো লেট আস স্টার্ট উইথ এনসিআরটি। প্ল্যান্ট সেলের মধ্যে কি বলছে, উই হ্যাভ আর্লিয়ার অবজার্ভড সেলস ইন অ্যান অনিয়ন পিল। কি দেখেছি আমরা, অনিয়ন পিল, পেঁয়াজের পিলের, পিল মানে খোসা, অর হিউম্যান চিক সেল, হিউম্যানের চিক সেল, হিউম্যান চিক সেলসে আমরা মাইক্রোস্কোপের আন্ডার দ্য মাইক্রোস্কোপ উই হ্যাভ সিন দ্যাট, তাই না? অ্যান্ড যদি আমরা ওটা রিকালেক্ট করি, কি দেখা যাবে, দ্য অনিয়ন সেল উইচ ইজ আ টিপিক্যাল প্ল্যান্ট সেল, অনিয়ন সেল টিপিক্যাল প্ল্যান্ট সেল হ্যাজ আ ডিস্টিংক্ট সেল ওয়াল। যখনই একটা প্ল্যান্ট সেলের কথা বলি, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? মেজর ডিফারেন্স যদি আমি দেখি ওর মর্ফোলজিতে, ওকে বাইরে থেকে দেখতে, বাইরে সেল ওয়াল আছে, তার ভেতরে সেল মেমব্রেন রয়েছে, কিন্তু অ্যানিমাল সেলের মধ্যে কি রয়েছে, বাইরে বাইরে শুধু সেল মেমব্রেন রয়েছে। তাহলে মর্ফোলজি থেকেই বাইরে সেল ওয়ালের স্ট্রাকচার দেখে বলতে পারি এটা প্ল্যান্ট সেল হবে। আর যদি সেল ওয়াল না থাকে, শুধু সেল মেমব্রেন থাকে, তখন আমি কি বলবো, এটা অ্যানিমাল সেল, তাই না? ফাইন, এটা আউটার বাউন্ডারিতে সেল ওয়াল রয়েছে, এন্ড জাস্ট উইদিন ইট ইজ দ্য সেল মেমব্রেন। ঠিক তার তলায় কি আছে, সেল মেমব্রেন রয়েছে। কার কথা বলছি আমরা? আমরা অনিয়ন পিলের কথা বলছি। দ্য সেলস অফ দ্য হিউম্যান চিক হ্যাজ অ্যান আউটার মেমব্রেন, কি আছে, বাইরে শুধু সেল মেমব্রেন আছে, অ্যাজ দ্য ডিলিমিটিং স্ট্রাকচার অফ দ্য সেল। তাহলে এই সেলের মধ্যে একদম লাস্টের লিমিটিং স্ট্রাকচার, বাইরের স্ট্রাকচার কি আছে, অ্যাজ আ সেল মেমব্রেন রয়েছে নর্মাল অ্যানিমাল টিস্যুতে। এইবার inside each cell is a dense membrane bound structure. কি আছে? Inside each cell there is a dense membrane bound structure which is called as nucleus. আমরা জানি নিউক্লিয়াসকে ব্রেন অফ দ্য সেল বলা হয়,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা নিউক্লিয়াস কিন্তু সেল অর্গানেল হিসেবে আমরা ভাববো, তাই না? ওকে, দিস, আচ্ছা এটা মাথায় রাখতে হবে এই টার্মটা, ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। কারণ কি যখনই আমরা এই ডেন্সের কথা বলবো তখন আমাদের মাথায় রাখতে হবে এর পরের টপিক আমরা পড়বো দু রকমের সেল, একটা প্রোক্যারিওটিক, একটা ইউক্যারিওটিক সেলস। তাহলে প্রোক্যারিওটিক মানে দ্য স্টাডি অফ নিউক্লিয়াস ইজ কল্ড ক্যারিওলজি, আমরা জানি এটা। এবার প্রোক্যারিওটিক মানে প্রিমিটিভ টাইপ অফ নিউক্লিয়াস, তার মানে এদের মেমব্রেন বাউন্ড থাকবে না, এদের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে পুরো ভেসে থাকবে, এদের কোনো আউটার কভারিং থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। তো ডেন্সটা মাথায় রাখতে হবে, ডেন্সটা মেনলি ইউক্যারিওটিক এর ডেন্স থাকে, মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল নিউক্লিয়াস। দিস নিউক্লিয়াস কন্টেইনস দ্য ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ক্রোমোজোমস আছে। আর এই ক্রোমোজোমস বলতে গেলে প্রথমে আমরা জানবো যে ডিএনএটা র্যাপ করে থাকে কার সাথে? হিস্টোন প্রোটিনের সাথে। হিস্টোন প্রোটিনটা একটা বেসিক প্রোটিন, আমরা এটা বায়োমলিকুল টপিকে পড়েছি, যদি তোমরা মিস করে থাকো তাহলে লাইভ ক্লাসে দেখে নিও। বায়োমলিকুলসের নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা ওটা বলেছি যে ডিএনএটা কি করে? হিস্টোন প্রোটিনের সাথে র্যাপ করে থাকে। এরকম অনেকটা র্যাপ করার পরে যে ডিএনএর যে ডায়ামিটারটা ছিল 20 বা 2 ন্যানোমিটার, সেটা বেড়ে গিয়ে 20 ন্যানোমিটার হয়, ওটাকে বলা হয় সোলেনয়েড। আর ওই সোলেনয়েডের পরে আরো বেশি করে সুপার কয়েলিং করে হিস্টোন প্রোটিনের সাথে, তারপরে গিয়ে ক্রোমাটিন তৈরি হয়। এই ক্রোমাটিন গুলো আস্তে আস্তে করে আরো কনডেন্স করে এটা চলে যায় প্রায় 1400 ন্যানোমিটারে গিয়ে, তখন গিয়ে দাঁড়ায় ওটা ক্রোমোজোমস। সো নিউক্লিয়াসের মধ্যে কি আছে? এই ক্রোমাটিন থ্রেড গুলো কনডেন্স করার পরে ক্রোমোজোম তৈরি করে, which in turn contain all the genetic material। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমস আছে, এই ক্রোমোজোমস কি করে? জেনেটিক ক্রোমোজোমস কি কন্টেন করে? জেনেটিক মেটেরিয়াল কন্টেন করে। and what is that? That is DNA. Cells that have membrane bound nuclei are called eukaryotic। যাদের মেমব্রেন বাউন্ড থাকে নিউক্লিয়াসটা, তাদেরকে ইউক্যারিওটিক বলা হয়। আর যাদের মেমব্রেন বাউন্ড থাকে না, মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, সঙ্গে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলই থাকে না, তাদেরকে আমরা প্রোক্যারিওটের মধ্যে পড়ি, তাই না? সো দেয়ার টু টাইপস অফ সেলস, ওয়ান ইজ প্রোক্যারিওটিক, এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, এটা আমরা আগেও পড়েছি, তাই না? ফার্স্ট চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, ক্লাসিফিকেশনে পড়েছি আন্ডার মনেরাতে আমরা ব্যাকটেরিয়া পড়েছি। সো দ্যাট ইজ ইট। সো সেলস দ্যাট হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই, সেলস যার মধ্যে মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াই আছে তাকে ইউক্যারিওটিক বলা হয়। whereas cells that lack a membrane bound nucleus, যাদের মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, তাকে কি বলা হয়? প্রোক্যারিওটস বলা হয়। in both prokaryotic and eukaryotic cells, a semi-fluid matrix called cytoplasm. Now plasm মানে কি? Plasm মানে jelly. What is plasm? Plasm means jelly. and cyto মানে কি? Cyto মানে সেল। তাহলে সেলের মধ্যে যে জেলিটা থাকবে তাকে বলা হয় সাইটোপ্লাজম, তাই না? ওকে, নাও এই সাইটোপ্লাজমটা হচ্ছে একটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স which occupies the volume of the cell। এই সেমি ফ্লুইড ম্যাট্রিক্সটা কি করে? সেলের ভলিউমটাকে অকুপাই করে। The cytoplasm is the main arena টার্মটা মাথায় রাখতে হবে, নিটের জন্য ইম্পর্টেন্ট। The cytoplasm is the main arena of cellular activities in both the plant and animal cells। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস ছড়িয়ে থাকে, যে এনজাইমস গুলো পরবর্তীকালে মেটাবলিক ফাংশনসে হেল্প করে। এই জন্য সাইটোপ্লাজম হচ্ছে মেন এরিয়া বা অ্যারেনা যেখানে সেলুলার অ্যাক্টিভিটিস সেলের হয়। ওটা প্ল্যান্ট সেল হতে পারে, অ্যানিমাল সেলের হতে পারে। তাহলে এই সাইটোপ্লাজমটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা এরিয়া। এটা সেমি ফ্লুইড ম্যাট্রিক্স বিটুইন সেল মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন। মাঝখানে যে জেলটা রয়েছে সেই জেলটা হচ্ছে সাইটোপ্লাজম। So it's very, very important because it contains different types of enzymes for the metabolic functions. The cytoplasm is the main arena of cellular activities in both the plant and animal cells. Various chemical reactions occur in it to keep the cell in the living state। এই জন্য এই সেলের প্রোটোপ্লাজমটাকে আমরা লিভিং বলি, কেন কি এর মধ্যে ভেরিয়াস কেমিক্যাল অ্যাকশনস গুলো হয়, ভেরিয়াস কেমিক্যাল রিঅ্যাকশনস পারফর্ম করে বাই দ্য হেল্প অফ ডিফারেন্ট টাইপস অফ enzymes। So cytoplasm is called as a living state। কি বলা হয় এটাকে? এটাকে লিভিং স্টেট বলা হয়। Besides the nucleus, নিউক্লিয়াসের ছাড়া কি বলছে? Besides the nucleus, the eukaryotic cells have other membrane bound distinct structure called organelles। তাহলে নিউক্লিয়াস ছাড়া ডিফারেন্ট অর্গানেলস আছে। কি কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হয়, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ফাইন। সঙ্গে কি আছে? দে হ্যাভ গলগি বডিজ, গলগি কমপ্লেক্স,
লাইসোসোমস, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডিজ অ্যান্ড ভ্যাকিউলস। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কারণ কি আমরা এই কোশ্চেন্সগুলো খুব সুন্দরভাবে, এরপরে কিছু কোশ্চেন্স আমরা সলভ করব, খুব ভালো করে দেখে নিতে হবে। পুরো এনসিইআরটি বেসড কোশ্চেন্স, কি সুন্দর কোশ্চেন্স আসে। আর যদি আমরা লাইন বাই লাইন পড়ি, আর যদি আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার ইনফরমেশন থাকে, আমরা খুব ভালোভাবে কোশ্চেন্সগুলো সলভ করতে পারবো। দ্য প্রোক্যারিওটিক সেলস ল্যাক সাচ মেমব্রেন বাউন্ড। তাহলে প্রোক্যারিওটিক সেলসের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়াসের বাইরেই মেমব্রেন নেই, এছাড়াও মেমব্রেন বাউন্ড অর্গানেলস নেই। তার মানে প্রোক্যারিওটিকের মধ্যে আর ইউক্যারিওটিকের মধ্যে মেজর ডিফারেন্সটা হয়ে গেল যে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড থাকে ইউক্যারিওটে, প্রোক্যারিওটে নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড থাকে না। যেহেতু নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আমরা একটা স্পেশাল টার্ম বলে থাকি প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াসকে, এন্ড উই কল দেম অ্যাজ নিউক্লিয়েড। আমরা এটা আরো জানবো যে প্রোক্যারিওটিক সেল যেমন ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার মধ্যে দু রকমের ডিএনএ পাওয়া যায়। একটা জিনোমিক ডিএনএ, যাকে ওদের সার্কুলার ডিএনএ বলা হয়, যেটা ওদের মেন ডিএনএ, আর তার সঙ্গে একটা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ আছে, যেটা ওদের কিছুটা রিপ্রোডাকশনে হেল্প করে। আর আমরা হিউম্যান বায়োটেকনোলজিতে এই প্লাসমিডটাকে অ্যাজ আ ভেক্টর ইউজ করি, পড়বো ওটা। সো দ্যাট ইজ অলসো কামস আন্ডার। সো মেমব্রেন বাউন্ড অর্গানেলিস প্রোক্যারিওটিকে নেই, প্রোক্যারিওটিক সেলে নেই। রাইবোসোমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট। রাইবোসোমস আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাইবোসোমের বাইরে কোনো মেমব্রেন নেই, সো ইটস আ নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি। Non-membrane bound organelle found in all cells, that is both eukaryotic as well as prokaryotic সেলের মধ্যে রাইবোসোমের মধ্যে কোনো রকমের কোনো মেমব্রেন বাউন্ড নেই। আর রাইবোসোমকে আমরা কি বলি? রাইবোসোমকে আমরা বলি দ্য প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। তাহলে প্রোটিন তৈরি হয় রাইবোসোমের মধ্যে। কে ইনফরমেশন নিয়ে আসে? ডিএনএ থেকে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, ডিএনএ থেকে ট্রান্সক্রাইব করার পরে এমআরএনএ তৈরি হয়। এই এমআরএনএ সবকটা জেনেটিক মেটেরিয়াল কি কিভাবে রান্না করতে হবে সেই ইনফরমেশনটা কপি করে নিয়ে আসে কোথায়? ইনসাইড রাইবোসোম টু মেক দ্য পার্টিকুলার প্রোটিন। সো within the cell, ribosomes are found not only in the cytoplasm. এটা খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট বলছে। রাইবোসোম শুধু সাইটোপ্লাজমে থাকে না, বাট অলসো উইদিন টু অর্গানেলিস, এছাড়াও দুটো অর্গানেলের মধ্যে থাকে, একটা মাইটোকন্ড্রিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট। Mitochondria are chloroplast. Definitely chloroplast in plants and mitochondria and on rough endoplasmic reticulum. Mitochondria আর ক্লোরোপ্লাস্টের মধ্যে তাদের নিজস্ব কি আছে? রাইবোসোমস আছে। তাহলে নিজস্ব রান্নাঘর আছে যেখানে ওরা দরকার হলে রান্না করতে পারবে। ধরো আমি কখনো এটা রেকমেন্ড করি না আমার স্টুডেন্টকে রাত 2টো অবধি পড়াশোনা করতে। আমি নর্মালি বলি স্লিপ ওয়েক সাইকেলটা ঠিক রাখা, তাই না? ঠিক সময় ঘুমানো, ঠিক সময় ওঠা, সেটা করতে হয়। বাট স্টিল ধরো তুমি রাত 2টো অবধি পড়াশোনা করবে, তোমার ডেফিনেটলি খিদে পেয়ে যাবে। যদি খিদে পেয়ে যায় আর তুমি যদি তোমার ঘরের স্টাডি রুমে যদি তুমি নিজস্ব কোনো একটা ওপেন মাইক্রোওভেন রেখে দাও যেখানে তুমি নুডলস বানাতে পারবে, তো যদি নুডলস তুমি নিজে বানাতে পারো, তাহলে তুমি বাড়ির যে রান্না করেন মা, তুমি মাকে তাহলে তার বেডরুম থেকে তোমার ডাকতে হচ্ছে না। সে মা হচ্ছে দ্য ব্রেন অফ দ্য সেল কল্ড নিউক্লিয়াস। তাহলে তুমি তোমার মাকে ডাকছো না, আসল নিউক্লিয়াসের ডিএনএ-কে ডাকছো না, সো দ্যাট ডিএনএ যাবে রান্নাঘরে, কিচেনে যাবে, কিচেনে গিয়ে রান্না করবে। তুমি কি করেছো? তুমি কে তোমার স্টাডি রুমে তুমি নিজস্ব মাইক্রোওভেন রেখেছো, নিজস্ব কিচেন আছে, সেই কিচেনে তুমি নিজে রান্না করে ফেলছো। নুডলস রান্না করার যেটুকু ইনফরমেশন দরকার সেটা তোমার কাছে আছে। তাহলে তুমি কি হয়ে গেলে? তুমি হয়ে গেলে সেমি অটোনোমাস অর্গানেলিস। তুমি কি হয়ে গেলে? সেমি অটোনোমাস অর্গানেলি। তোমাকে ডিএনএ কে ডিস্টার্ব করতে হচ্ছে না, মাকে ডিস্টার্ব করতে হচ্ছে না রান্নাঘরে গিয়ে রান্না করার জন্য, দ্যাট ইজ রাইবোসোমে গিয়ে রান্না করার জন্য। তাহলে তুমি তোমারই নিজের রুমের মধ্যে তুমি রান্না করতে পারছো। সো ইউ হ্যাভ গট দ্য আইডিয়া হাউ টু মেক দ্য প্রোটিন। ইউ আর নাও কল্ড অ্যাজ সেমি অটোনোমাস অর্গানেলিস। সো তুমি কে কে হতে পারো? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। সো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, দে হ্যাভ গট देयर ওন ডিএনএ অ্যান্ড ওন রাইবোসোম। ঠিক আছে? সঙ্গে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে কি থাকে? রাইবোসোমস অ্যাটাচ থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে রাইবোসোমস অ্যাটাচ থাকে। সো অ্যানিমাল সেলস কন্টেন অ্যানাদার নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস। তাহলে অ্যানিমাল সেলের মধ্যে আরেকটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেলি থাকে, তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। কি নাম? সেন্ট্রোজোম। তাহলে দুটো সেল অর্গানেলি যার মেমব্রেন বাউন্ড নেই, একটা হচ্ছে রাইবোসোম আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমটা কার মধ্যে পাওয়া যায়? প্ল্যান্ট না অ্যানিমাল সেলের মধ্যে? এটা মেনলি পাওয়া যায় অ্যানিমাল সেলের মধ্যে। আর এদের মেইন ফাংশন হয় সেল ডিভিশনে।
তাহলে দে হেল্প ইন সেল ডিভিশন। এটা প্ল্যান্ট সেলে পাওয়া যায় না, তাহলে শুধুমাত্র এনিমাল সেলের মধ্যে কি আছে, নন মেমব্রেন মাউন্ট অনলিস হিসাবে কে আছে, সেন্ট্রোজোম আছে। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ। এবার আসছি সেলের সাইজের উপরে। সেলস ডিফার গ্রেটলি ইন সাইজ, শেপ অ্যান্ড অ্যাক্টিভিটিস পড়বো আমরা ফিগার 8.1 এ। ফর এক্সাম্পল মাইক্রোপ্লাজমা, যাকে বলা হয় দ্য স্মলেস্ট সেল, কি বলা হয়, দ্য স্মলেস্ট লিভিং সেল, মাইক্রোপ্লাজমা। ভাইরাস কিন্তু স্মলেস্ট লিভিং সেলের মধ্যে আসবে না। তো যদি বলে কোশ্চেনটা দ্য স্মলেস্ট লিভিং সেল, আর তার মধ্যে চারটে অপশনের মধ্যে একটা মাইক্রোপ্লাজমা, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া, ফাইন, একটা ইস্ট যদি থাকে, দ্য আনসার ইজ গোয়িং টু বি ডেফিনেটলি মাইক্রোপ্লাজমা। আর যদি স্মলেস্ট, কারণ কি ওটা ভাইরাসকে কেন বললাম না, যদিও ভাইরাস মাইক্রোপ্লাজমা থেকেও ছোট, কিন্তু আমরা ভাইরাসকে সেল হিসাবে গণনা করি না। উই ডোন্ট কনসিডার ভাইরাস অ্যাজ টু বি সেলুলার, কেন কি ওদের মধ্যে ক্রিস্টালাইন ফর্ম ওরা থাকে, দে আর দ্য ব্রিজ বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং, তাই না? তো এইবার দ্য স্মলেস্ট সেলস আর অনলি 0.3 মাইক্রোমিটার। মাইক্রোপ্লাজমা উইথ দ্য স্মলেস্ট সেল আর অনলি 0.3 মাইক্রোমিটার। নিশ্চয়ই মাইক্রোমিটার জানা আছে। 10⁻³ হচ্ছে মিলিমিটার, 10⁻6 হচ্ছে মাইক্রোমিটার, 10⁻9 হচ্ছে ন্যানোমিটার, তাই তো? তাহলে এটা মিলিমিটার, এটা কি, এটা মাইক্রোমিটার, আর এটা হচ্ছে ন্যানোমিটার ইন লেন্থ। ওয়াইল ব্যাকটেরিয়াটা কি, ওয়াইল ব্যাকটেরিয়া ইজ মাইক্রোপ্লাজমা 0.3 মাইক্রোমিটার, কিন্তু ব্যাকটেরিয়াটা হচ্ছে পূর্বী 3 to 5 মাইক্রোমিটার। তাহলে অনেক বড় সাইজ হচ্ছে ব্যাকটেরিয়া। ওটা কত বড় হতে পারে, 3 থেকে 5 মাইক্রোমিটারের মধ্যেই হতে পারে ব্যাকটেরিয়ার সাইজ। দ্য লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল ইজ দ্য এগ অফ অ্যান অস্ট্রিচ। সবার থেকে বড় লার্জেস্ট সিঙ্গেল সেল কি, অস্ট্রিচ। অ্যামং মাল্টিসেলুলার অর্গানিজমস হিউম্যান রেড ব্লাড সেলস আর অ্যাবাউট 7 মাইক্রোমিটার। কত, 7 মাইক্রোমিটার। আমরা যখনই আরবিসি বানাই, আমরা এরকম ভাবে বানাই বাইকনকে দেখানোর জন্য। যদি আমি ওপর থেকে দেখি, ইফ ইউ সি ইট ফ্রম দিস প্লেস, ইট লুকস লাইক হোয়াট, ইট লুকস লাইক ওভাল, রাউন্ডেড লাগে। এই যে ডায়ামিটারটা আছে, এই ডায়ামিটারটা কত, দিস ডায়ামিটার ইজ হোয়াট, দিস ডায়ামিটার ইজ 7 মাইক্রোমিটার। কত, 7 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। নার্ভ সেলস আর সাম অফ দ্য লংগেস্ট সেলস। আমরা জানি আমাদের বডির সবার থেকে লংগেস্ট সেলের নাম কি, is a nerve cell, and সবার থেকে স্মলেস্ট সেলের কথা বললাম মাইক্রোপ্লাজমা, which is 0.3 micrometer, 0.3 micrometer. Cells also vary greatly in their shape. সেলের শেপ গুলো ডিফারেন্ট। দে মে বি ডিস্ক লাইক, কি হতে পারে, ডিস্ক লাইক, পলিগোনাল হতে পারে, কলামনার হতে পারে। কলামনার মানে কি, পিলারের মতন দেখতে হতে পারে। দে ক্যান বি পিলার লাইক, যদি এটা কলামনার ভিতরে হয়, এটা বেসমেন্ট মেমব্রেনের উপরে এরকম পিলারের মতন সেলস রয়েছে, পিলার লাইক সেলস। কিউবয়েডাল, বেসমেন্ট মেমব্রেনের উপরে কিউবের মতন দেখতে, সো দে ক্যান বি কিউবয়েডাল সেলস। থ্রেড লাইক or even irregular shape হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ শেপ হতে পারে। The shape of the cell may vary with the function they perform. শেপটা কার উপরে ভ্যারি করে, শেপের উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট ফাংশনস, কি ধরনের ফাংশনস ওরা করবে। সে ফর এক্সাম্পল যদি সিলিয়েটেড এপিথেলিয়াম বলি, তাহলে লম্বা কলামনার সিলিয়েটেড, এরকম লম্বা সেলস থাকবে, আর তার গায়ে যদি সিলিয়া থাকে, তাহলে সিলিয়া কিসের করে, আমরা জানি সিলিয়া পাওয়া যায় কোথায়, সিলিয়েটেড এপিথেলিয়াম পাওয়া যায় ট্র্যাকিয়াতে। যদি এটা ট্র্যাকিয়া হয়, ইফ দিস ইজ ট্র্যাকিয়াতে এরকম কার্টিলেজেস, হাইরিং কার্টিলেজ আছে, সি সেভেন রিং লাইক স্ট্রাকচার। আমরা যদি ট্র্যাকিয়াতে দেখি, তাহলে ট্র্যাকিয়াতে কি দেখবো, ট্র্যাকিয়াতে দেখবো যে এই পাশে সিলিয়েটেড এপিথেলিয়াম রয়েছে at both the sides, সিলিয়েটেড এপিথেলিয়াম রয়েছে, কলামনার সিলিয়েটেড এপিথেলিয়াম রয়েছে at both the sides, ফাইন। তাহলে এর সাথে যে ডাস্ট পার্টিকেলস গুলো থাকবে, সেই ডাস্ট পার্টিকেলস গুলোকে কি করতে পারে, এই সিলিয়া ওই ডাস্ট পার্টিকেলস গুলোকে একদম গলার কাছে এখানটায় জমিয়ে ফেলতে পারে। তখন কি হবে, ইরিটেশন হবে, আইদার আমরা ওটা কেশে ওটা বের করে দেবো, বা স্নিজ করে আমরা ওই ডাস্ট পার্টিকেলকে বের করে দেবো। বিকজ এই সিলিয়েটেড এপিথেলিয়াম গুলো কি দেখায়, এরা এসক্যালেটন অ্যাকশন দেখায়, এসক্যালেটর, চলমান সিঁড়ি। তাহলে এরা ধাক্কা দিয়ে উপরের দিকে ধাক্কা দেয় ডাস্ট পার্টিকেল গুলোকে, যাতে কিনা গলায় এসে ওটা ইচিং করে, আর ইচ করলেই আমরা কি করবো, আইদার স্নিজ করবো বা কেশে ওটাকে বের করে দেবো। দিস অ্যাকশন ইজ কল্ড এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। এসক্যালেটর কি বলা হয়, এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। তাহলে প্রত্যেকটা এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া, তাহলে কত ইম্পর্টেন্ট এই ট্র্যাকিয়ার মধ্যে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকার কতটা ইম্পর্টেন্স আছে এসক্যালেটর অ্যাকশন অফ সিলিয়া। তার মানে প্রত্যেকটা পার্টসে, বডি পার্টসে ডিফারেন্ট টাইপ অফ সেলস, তার সাইজ ভ্যারি করে, সঙ্গে তার ফাংশনটাও ভ্যারি করে, শেপ ভ্যারি করে, তার সঙ্গে তার ফাংশনটাও ভ্যারি করে। ক্লিয়ার? সো the shape of the cell may vary with the function that they
পারফর্ম। একটু দেখে নিই ডিফারেন্ট টাইপ অফ যে ফিগারগুলো বইতে দিয়েছে, এটা খুব সুন্দরভাবে আমাদের দেখে নিতে হবে, বিকজ ফিগার আর ভেরি ইম্পর্টেন্ট। রেড ব্লাড সেলস রাউন্ড অ্যান্ড বাইকনকেভ, এই যে রাউন্ড, ওপর থেকে দেখলে রাউন্ড, আদারওয়াইজ এর ভিতরে একটা গর্তের মতন আছে, মানে একটা চ্যাপ্টা আছে দু সাইডে, সো দে লুক লাইক বাইকনকেভ শেপেড। হোয়াইট ব্লাড সেলস এর মধ্যে কি আছে? আমরা হোয়াইট ব্লাড সেলসে এনসিআরটি তে হোয়াইট ব্লাড সেলসে আমরা এটা বাইলোব নিউক্লিয়াস পাচ্ছি। তার মানে আমরা কার কথা বলছি? বাইলোব নিউক্লিয়াস। যদি মনে থাকে হোয়াইট ব্লাড সেলস দু রকমের হয়, একটা গ্র্যানুলোসাইট, একটা গ্র্যানুলোসাইট আর একটা আগ্রানুলোসাইট। আগ্রানুলোসাইটস, তাই না? তার মানে যাদের গ্র্যানিউলস আছে ইনসাইড দ্য সেল, সাইট মানে সেল, আর মানে উইদাউট, দে ডোন্ট হ্যাভ এনি গ্র্যানিউলস ইনসাইড দ্য সেল। তাহলে এরা দু রকমের হয় ডব্লিউবিসি, গ্র্যানুলোসাইটস আর আগ্রানুলোসাইটস। গ্র্যানুলোসাইটস আমরা জানি তিন রকমের হয়। তারা নেভার ইট banana, never eat banana like monkeys, never eat banana like monkeys। এইভাবে মনে রাখা যেতে পারে কি? নেভার ফর নিউট্রোফিল, ই ফর ইওসিনোফিল, আর বানানা বি ফর বেসোফিল। So these three are granulocytes. Like for lymphocyte cells are M for monocyte cells. Fine, so different type of, আর সঙ্গে দেখা যাচ্ছে they have different shaped nucleus. Banana, that is basophil, bilobe nucleus আছে. You can see they have got a bilobe nucleus, so this is bilobe nucleus. Then trilobe nucleus is there in eosinophils. Sorry. This is eosinophil, which is having bilobe nucleus. It a bilobe nucleus, eosinophilic. Basophil say there is trilobe nucleus. They look like S-shaped nucleus. Fine, they have trilobe nucleus. And neutrophils, they have a multilobated nucleus. It are neutrophils. They have a multilobated nucleus. This is neutrophil. Fine. And agranulocytes, lymphocytes are monocytes. Monocytes, they have got S-shaped nucleus or horseshoe-shaped nucleus. Fine. আর সঙ্গে আছে কি? monocytes আর lymphocytes. Lymphocytes normally কি তৈরি করে? We know that lymphocytes, they make what? Antibodies. IgG, ক রকমের অ্যান্টিবডি? 5 রকমের অ্যান্টিবডি আমরা কি করে রিপ্রেজেন্ট করব? ইমিউনোগ্লোবুলিন GADME, GADME, called IgG, IgA, IgD, IgM আর IgE. So these are different types of antibody কে প্রডিউস করে, লিম্ফোসাইটস তৈরি করে। তো এইটা হচ্ছে ডব্লিউবিসি। ডিফারেন্ট ফাংশনস আছে ডব্লিউবিসি। নর্মালি কি ফাংশনের? দে অ্যাক্ট অ্যাজ সোলজার্স অফ দ্য বডি, বাট সোলজার্স হয়েও ওদের ডিফারেন্ট ফাংশনস আছে। ইওসিনোফিলস ফাংশন করে অ্যালার্জি তৈরি করার জন্য, বেসোফিলস নর্মালি H² তৈরি করে, হিস্টামিন আর হেপারিন। নিউট্রোফিলসের মেন ফাংশন ফ্যাগোসাইটোসিস। লিম্ফোসাইটসের ফাংশন বললাম অ্যান্টিবডি তৈরি করে, বডির মধ্যে ইমিউনিটি তৈরি করে। And when we talk about monocytes হচ্ছে ম্যাক্রোফাজ, এরাও ফ্যাগোসাইটোসিস করে। তাহলে সবার আলাদা ফাংশনস আছে। আচ্ছা, এখানে কি দিয়েছে? এনসিআরটি তে দিয়েছে কলামনার এপিথেলিয়াল সেলস, কলামনার মানে পিলিয়ার লাইক সেলস, কলামনার এপিথেলিয়াল সেলস, পিলার লাইক সেলস আছে, এদের ফাংশন হচ্ছে অ্যাবজর্পশন করা। লং অ্যান্ড ন্যারো, সি দ্য শেপ অফ ইট, লং অ্যান্ড ন্যারো। ফাইন। এটা কি? নার্ভ সেল, ব্রাঞ্চড অ্যান্ড লং। সো ইটস আ নার্ভ সেল which is branched and long। আর সঙ্গে আছে কি? এই পার্টিকুলার সেল যাকে আমরা বলি মেসোফিলস। কি বলি আমরা? মেসোফিল সেলস, রাউন্ড অ্যান্ড ওভাল। এই মেসোফিল সেলস আমরা ডাইকট লিফে দেখেছি, এরকম মেসোফিল সেলস থাকে। এই মেসোফিল সেলস এর মধ্যে আমরা যখন ফটোসিনথেসিস পড়বো, তখন ফটোসিনথেসিসের আন্ডারে আমরা পড়বো যে মেসোফিল সেলস এর মধ্যে কেলভিন সাইকেল তৈরি হয়। When we talk about this is xylem trachea, একটা ট্রাকিড, সেগুলো লং থাকে এন্ড এলংগেটেড থাকে। সো দে হ্যাভ গট ট্যাপারিং এন্ডস। দুটো সাইডে কি থাকে? আমরা এটা অ্যানাটমিতে পড়েছি, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে পড়েছি যে ওদের লং অ্যান্ড ট্যাপারিং এন্ডস থাকে। সো দিস আর টু ট্যাপারিং এন্ডস, দে আর টু ট্যাপারিং এন্ডস প্রেজেন্ট ইন xylem tracheids। তাহলে ডিফারেন্ট শেপ আমরা এনসিআরটি তে দেখলাম। সো দে হ্যাভ গট ডিফারেন্ট শেপ অফ দ্য সেলস অ্যান্ড ইচ সেল দে হ্যাভ গট ডিফারেন্ট রোল টু প্লে। Yes, my dear students, I think this overview of the cell is okay with you. এটা তোমাদের কাছে ক্লিয়ার আছে। এবার যেটা রয়েছে এনসিআরটি তে তারপরে রয়েছে সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস। তাহলে প্রোক্যারিওটিক সেলস আর এর পরে কি পড়বো আমরা? ইউক্যারিওটিক সেলস। প্রোক্যারিওটিক সেলস যখনই আমরা পড়বো, we are talking about what? Kingdom
মনেরা, কিংডম মনেরা। যদি মনে থাকে তোমাদের কিংডম মনেরার সম্বন্ধে, সো কিংডম মনেরাতে কাকে বলি আমরা প্রোক্যারিওটিক? কিংডম মনেরার মধ্যে কারা আছে? all unicellular prokaryotes, all unicellular prokaryotes is there under monera. তাহলে prokaryotes কাকে বলা হয়? they have got primitive, pro মানে primitive, karyo has come from karyology. Karyology মানে কি? Karyology মানে কি? the study of nucleus is called karyology. তাহলে primitive nucleus, what is the meaning of primitive nucleus? আমরা একটু আগে বললাম not well defined nucleus, তার মানে ওদের নিউক্লিয়াসের চারিপাশে মেমব্রেন বাউন্ড নেই। the prokaryotic cells are represented by bacteria. so mainly কারা কারা আছে এই গ্রুপে? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, সঙ্গে মাইক্রোপ্লাজমা অ্যান্ড পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। এটা মাথায় রাখতে হবে, পিপিএলও মিন্স প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস। they are generally smaller, এরা কেমন হয়? খুবই স্মল হয়, and multiply more rapidly than the eukaryotic cells. তাহলে eukaryotic cells আর prokaryotic cells এর মধ্যে একটা point of difference is prokaryotic cells can divide at a much faster rate than eukaryotic cells, তাই না? আচ্ছা, আর they may vary greatly in shape. prokaryotic cells shape আর size এর মধ্যে অনেক বেশি vary করে। the four basic types of shapes of bacteria are bacillus, coccus, vibrio and spirillum. আমরা জানি, আমরা যদিও এই শেপটা আগেও পড়েছি, the shape of the bacteria on the basis of the classification of bacteria on the basis of shape can be of four different types. একটা হচ্ছে coccus, যাকে আরটা কথায় বলা হয় ওভাল শেপেড। নেক্সট কি? নেক্সট হচ্ছে ব্যাসিলাস মানে রড শেপেড। the next one is vibrio, ভিব্রিওকে কমা শেপেড বলি আমরা, কমা শেপেড। আর তার স্পাইরিলাম, এটা অনেকটা হেলিক্যাল শেপেড, স্পাইরিলাম which is হেলিক্যাল শেপেড, তাই না? প্রত্যেকটার এক্সাম্পলস আছে, আমরা এটা অলরেডি পড়ে ফেলেছিলাম, বাট স্টিল আমি জাস্ট একটু রিভাইজ করাচ্ছি। কক্কাস মানে ডিপ্লোকক্কাস নিউমোনিয়াই, ব্যাসিলাস মানে ল্যাক্টোব্যাসিলাস, ভিব্রিও মানে ভিব্রিও কলেরি, স্পাইরাম মানে রোডোস্পাইরিলাম, অ্যাজোস্পাইরিলাম। সো দিস আর দ্য ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়ার ডিফারেন্ট শেপের উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করতে পারি ব্যাকটেরিয়াকে অন দ্য বেসিস অফ দেয়ার শেপ। যদিও আমরা ব্যাকটেরিয়াকে আটটা ভাবে ক্লাসিফাই করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ অন দ্য বেসিস অফ দেয়ার স্টেনিং টেকনিক, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। আমরা আসছি ওই জায়গাটায়। সো দ্য অর্গানাইজেশন অফ দ্য প্রোক্যারিওটিক সেল ইজ ফান্ডামেন্টালি সিমিলার, ইভেন দো প্রোক্যারিওটস এক্সিবিট আ ওয়াইড, নর্মালি এদের যে ক্যারেক্টার এটা ফান্ডামেন্টালি সেম হবে, বিকজ সবাই হচ্ছে কারা? প্রোক্যারিওটিক সেল। exhibit a wide variety of shape, যদিও the shape আলাদা হতে পারে, functions আলাদা হতে পারে, but fundamentally এদের functions গুলো কাছাকাছি সেম। ক্লিয়ার? all prokaryotes have a cell wall. প্রত্যেকটা প্রোক্যারিওটের মধ্যে কি আছে? সেল ওয়াল আছে। আমরা ছোট করে আগে এটা দেখে নিয়ে আমরা একটু এনসিইআরটি ওরিয়েন্টেশনে যাব। লেটস ফাইন্ড আউট about bacterial cell. যদিও তোমাদের ব্যাকটেরিয়াল সেল আমরা আগেও করিয়েছিলাম, বাট স্টিল একটা ছোট্ট রিভাইস। যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার একদম বাইরের দিকে কি আছে? এরকম এটা একদম বাইরের দিকে একটা লেয়ার আছে। হোয়াট ইজ দিস লেয়ার কল্ড? দিস লেয়ার ইজ কল্ড গ্লাইকোক্যালিক্স। কি বলা হয় এটাকে? গ্লাইকোক্যালিক্স। একদম বাইরে কি আছে? গ্লাইকোক্যালিক্স আছে। তার ভেতরে যেটা আছে এই ব্লু কালারের, এটা হচ্ছে ওর সেল ওয়াল। একদম ভেতরে যেটা আছে, এরপরে একদম ভেতরে যেটা আছে তার মধ্যে কিছু মাঝখানে সেল মেমব্রেন, আর এই সেল মেমব্রেনের মধ্যে মাঝখানে এরকম একটা ইনফোল্ডিংস আছে, আর আমরা জানি দিস ইজ কল্ড সেল মেমব্রেন। তাহলে একদম ব্যাকটেরিয়ার চারিপাশে তিনটে লেয়ার আছে, দিস থ্রি টুগেদার মেক্স ইট সেল এনভেলাপ। কি বলা হয়? it makes cell envelope. তাহলে গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন, these three together makes cell envelope. এই তিনটে মিলে কি তৈরি করে? সেল এনভেলপ তৈরি করে। আর এই সেল মেমব্রেনের ভেতরে there is some infoldings, আর এই ইনফোল্ডিংস কে যদি তোমাদের মনে থাকে আমরা পড়িয়েছিলাম ইন মডেরা, these are called mesosomes. এই mesosomes কার ফাংশন করে? ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা মিসোজোমস করে। আর আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা হচ্ছে টু হেল্প ইন হোয়াট? সেলুলার রেসপিরেশন। এর কাজ কি?
সেলুলার রেসপিরেশনের ফাংশন, ইটস ফাংশন ইজ সেলুলার রেসপিরেশন। তার মানে এটিপি তৈরি করতে পারে। সঙ্গে এই মিসোসোমস এরা সঙ্গে সেল ওয়াল ফর্ম করতে পারে, সঙ্গে ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করে। কখনো কখনো এই ইনফোল্ডিংস এর গায়ে sometimes these infoldings they contain some of the pigments and we call it chromatophore। কি বলি? ক্রোম্যাটোফোর বলতে পারি। কি বলতে পারি? ক্রোম্যাটোফোর বলতে পারি। ক্রোমো মানে কি? কালার। তাহলে পিগমেন্ট থাকলে ও কালার দেবে। sometimes we can call this type of infoldings as chromatophore। তাহলে মিসোজোমস থেকে নর্মালি এই চ্যাপ্টারে বিশেষ করে প্রোক্যারিওটিক সেলস থেকে যখন প্রশ্ন করে তখন মিসোজোমস থেকে প্রশ্ন করে। আমরা একটু পরে কোশ্চেন সলভ করব। তো এই হচ্ছে নর্মাল সেল এনভেলপ। তার ভেতরে কি আছে? তার ভেতরে আছে সাইটোপ্লাজম, আর এখানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস তো বলা যাবে না। তো ওখানে কি আছে? নিজস্ব সার্কুলার ডিএনএ আছে, দে হ্যাভ গট देयर ওন সার্কুলার ডিএনএ, দে হ্যাভ গট देयर ওন সার্কুলার ডিএনএ, আর সঙ্গে একটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ আছে যাকে বলা হয় প্লাসমিড। প্লাসমিড। আর এই প্লাসমিডটা আমরা আরো বেশি ডেপথে পড়বো যখন আমরা পড়বো বায়োটেকনোলজি। কারণ কি বায়োটেকনোলজিতে এই প্লাসমিডকে ইউজ করা হয় অ্যাজ ভেক্টর। কিসে ইউজ করা হয়? অ্যাজ আ ভেক্টর, যেখানে আমরা ফরেন ডিএনএটাকে আমরা ইনসার্ট করতে পারি, ব্যাকটেরিয়ার হেল্প নিতে পারি, ব্যাকটেরিয়ার প্লাসমিডের হেল্প নিতে পারি টু মেক ইনসুলিন, টু মেক ডিফারেন্ট বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট। এটা আমরা পড়বো ক্লাস 12 এর টপিক, তার নাম হচ্ছে বায়োটেকনোলজি। তাহলে এই প্লাসমিডটা অ্যাক্ট করে অ্যাজ আ ভেক্টর, যেটা আমরা ব্যাকটেরিয়ার থেকে পাই, তাই না? সো আর বাদ বাকি এখানে কি আছে? এখানে সাইটোপ্লাজম আছে, দিস ইজ দ্য সাইটোপ্লাজম। ফাইন। তাহলে আমাদের একটু দেখে নিতে হবে নর্মালি এনসিআরটি কি বলছি ব্যাপারে। অল প্রোক্যারিওটস হ্যাভ আ সেল ওয়াল। প্রত্যেকটা প্রোক্যারিওটে কি আছে? দে হ্যাভ গট আ সেল ওয়াল। ওদের কি আছে? ওদের সেল ওয়াল আছে। দে হ্যাভ গট সেল ওয়াল। দে হ্যাভ গট সেল ওয়াল। তাহলে অল প্রোক্যারিওটস হ্যাভ আ সেল ওয়াল সারাউন্ডিং দ্য সেল মেমব্রেন এক্সেপ্ট ইন মাইক্রোপ্লাজমা। মাথায় রাখতে হবে সেল ওয়ালটা মাইক্রোপ্লাজমা কিন্তু নেই। মাইক্রোপ্লাজমাতে শুধু সেল মেমব্রেন রয়েছে। মাইক্রোপ্লাজমার সাইজ কত? যদি আবার একটু মনে করি 0.3 মাইক্রোমিটার, এটা ভোলা যাবে না, 0.3 মাইক্রোমিটার। দের ইজ নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস না থাকা মানে ওরা প্রোক্যারিওটস হয়। ইয়েস, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ইজ বেসিক্যালি নেকেড। জেনেটিক ম্যাটেরিয়ালটা কি? নেকেড। কেন কি? ওর চারিপাশে নিউক্লিয়ার মেমব্রেন নেই, তাহলে ওরা নেকেড থাকবে, এরা ছড়িয়ে থাকবে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা। তাকে কি বলি আমরা? আমরা এই ছড়িয়ে থাকা কে কি বলি? নিউক্লিয়েড বলি। নট এনভেলপড বাই আ নিউক্লিয়ার মেমব্রেন। In addition to the genomic DNA, ওদের জিনোমিক ডিএনএ মানে ওদের সার্কুলার ডিএনএ, the single chromosome circular DNA, many bacteria have small circular DNA outside the genomic DNA. জিনোমিক ডিএনএ বাইরে স্মল সার্কুলার ডিএনএ আছে, আর এই স্মল সার্কুলার ডিএনএ কে কি বলা হয়? প্লাসমিড বলা হয়। একটু আগে দেখালাম। So these are plasmids. The plasmid DNA confers certain unique phenotypic characters to such bacteria. Fine, unique phenotypic characters দেয় কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে। কারা? এই প্লাসমিডটা। ওয়ান সাচ ক্যারেক্টার ইজ রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। কি ক্যারেক্টার? কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্রোভাইড করে এই প্লাসমিড। ইন হায়ার ক্লাসেস আমরা ক্লাস 12 এ পড়বো যে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা প্লাসমিডের মধ্যে কোথায় কোথায় আছে। আমরা এটা পড়বো। আমরা PBR 322 বলে একটা টপিক পড়বো ক্লাস 12 এ, সেখানে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সম্বন্ধে পড়বো। ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। ডিএনএ ইজ ইউজড টু মনিটর ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন উইথ ফরেন ডিএনএ। উইথ ফরেন ডিএনএ ট্রান্সফরমেশনটা কি টেকনিক? ট্রান্সফরমেশন হচ্ছে এমন একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন যেখানে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ পাশের সঙ্গে কোনো ব্যাকটেরিয়া থেকে থাকে, তার ডিএনএ কে ও ট্রান্সফর্ম করে ফেলতে পারে। এরকমই একটা ট্রান্সফরমেশন টেকনিক আমরা ক্লাস 12 এর মলিকুলার বেসিসে ফ্রেডরিক গ্রিফিথ দ্বারা এক্সপেরিমেন্ট মাইসের উপরে উনি করেছিলেন, আর স্ট্রেন আর এস স্ট্রেন ব্যাকটেরিয়ার উপরে। আমরা এই আর মানে রাফ আর এস মানে স্মুথ, স্ট্রেন কেন হয়, রাফ কেন হয়, স্মুথ কেন হয়, আমরা ওটাও পড়বো। একটু পরেই আমরা আলোচনা করব যে ব্যাকটেরিয়া কখনো কখনো ক্যাপসুলেটেড থাকে, চারিপাশে ক্যাপসুল থাকতে পারে, আর সেই ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া যার বাইরে ক্যাপসুল দিয়ে কভার থাকে তারা মেনলি প্যাথোজেনিক হয়। আবার অনেকজন ব্যাকটেরিয়া আছে যার বাইরে কোনো ক্যাপসুল নেই, স্লাইমি লেয়ার থাকে, মিউকাস লেয়ার থাকে। তো তখন আমরা ওটাকে কি বলি? মিউকাস লেয়ার থাকলে ওটা নন ভায়োলেন্ট হয়। মিউকাস লেয়ার ক্যাপসুলেটেড মানে হচ্ছে ক্যাপসুল থাকা, আর আর মিউকাস থাকা মানে ক্যাপসুলেট না থাকা। সো এই রকমের ব্যাকটেরিয়া থাকে, আমরা পড়বো। নিউক্লিয়ার মেমব্রেন ইজ ফাউন্ড ইন ইউক্যারিওটস। আমরা জানি এটা
নিউক্লিয়াসটা কোথায় আছে? ইউক্যারিওট। ইউ মানে কি? ইউ মানে ট্রু, আর ক্যারিও মানে নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওট মানে দে হ্যাভ আ ট্রু নিউক্লিয়াস, মানে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। নো অর্গানেলস লাইক দ্য ওয়ান্স ইন ইউক্যারিওটস আর ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেলস এক্সেপ্ট রাইবোসোমস, তাই না? এমন কোন পার্টিকুলার সেল অর্গানেলি আছে যেটা ইউক্যারিওটিকে আছে আর ইভেন প্রোক্যারিওটিকে আছে? একটাই কমননেস কি? রাইবোসোমস। দুজনের মধ্যেই রাইবোসোমস আছে। এবার তোমরা নিশ্চয়ই জানো ব্যাকটেরিয়াল রাইবোসোম আর প্রোক্যারিওটিক রাইবোসোমের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওর সোয়েডবার্গ ইউনিটের উপরে, সেডিমেন্টেশন কোএফিশিয়েন্টের উপরে। প্রোক্যারিওটিক রাইবোসোমের মধ্যে 70s, ইউক্যারিওটিক রাইবোসোমের মধ্যে 80s। এটা তোমরা জানো, না জানলে আমরা যখন রাইবোসোম পড়বো আরো ডেপথে যাবো, কোনো অসুবিধা নেই। ইয়েস, তাহলে একটাই সেল যেটা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে কমন, সেটা হচ্ছে কি? রাইবোসোমস। Prokaryotic have something unique in the form of inclusion. Yes, prokaryotic মধ্যে কিছু inclusion bodies আছে, তাকে বলা হয় inclusions. A specialized differentiated form of cell membrane called mesosome is the characteristics of prokaryote. এই mesosome কিন্তু আমরা eukaryotic সেলে পাবো না। mesosomes এর ফাংশন কি বললাম? সেল ওয়াল ফর্মেশনে হেল্প করতে পারে, ডিএনএ রেপ্লিকেশনে হেল্প করতে পারে, আর সবার থেকে ইম্পর্টেন্ট ওরা মাইটোকন্ড্রিয়া হিসেবে কাজ করতে পারে। দ্যাট মিন্স দে ক্যান হেল্প ইন সেলুলার respiration. Fine. Okay. NCERT তে এই টিপিক্যাল পার্টটা ডায়াগ্রাম দিয়েছে, যে ডায়াগ্রামটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ভাইরাসের সাইজ কি দিয়েছে? ভাইরাসের সাইজ দিয়েছে 0.02 to 0.2 মাইক্রোমিটার। আর আমরা জানি মাইক্রোপ্লাজমার কত? 0.3 মাইক্রোমিটার। 0.3 মাইক্রোমিটার। PPLO এইটাকে বললাম the term glycocalyx is used for কি এটা? A layer surrounding the cell wall of bacteria, a layer present between cell wall and membrane of the bacteria, এটা হবে না। cell wall of bacteria না, cell wall of bacteria বাইরে থাকে glycocalyx। bacterial cell glyco engineered to possess n-glycosylated proteins, এটা হবে না। what is the answer? A layer surrounding the cell wall of bacteria, cell wall এর বাইরে কি পাওয়া যায়? glycocalyx পাওয়া যায়, তাই না? আর এই glycocalyxটা আমরা সেল এনভেলপে আরো ডেপথে পড়বো, কিন্তু আমি যেটুকু ইনফরমেশন দিয়েছিলাম তাতে এই কোশ্চেনটা করা যেত। ফাইন, ইয়েস। সো সেল ওয়ালের বাইরে গ্লাইকোক্যালিক্স থাকে, সেল ওয়ালের বাইরে। উইচ স্ট্রাকচার পারফর্ম দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া? কোন স্ট্রাকচারটা ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ইন ব্যাকটেরিয়া? মাইটোকন্ড্রিয়া ইন ইউক্যারিওট, সেটা ইন কেস অফ ব্যাকটেরিয়াটাকে নিউক্লিয়েড, রাইবোসোম, সেল ওয়াল, মেসোসোমস। ইয়েস, নিউক্লিয়েড ইজ দেয়ার ইন ব্যাকটেরিয়া, বাট ওটা নিউক্লিয়াসের ফাংশন করে রাইবোসোমস। এমন একটা সেল অর্গানেলি which is present in both prokaryote as well as eukaryote, এটা কমন সেল অর্গানেলি। ইউক্যারিওটেও পাওয়া যায়, প্রোক্যারিওটেও পাওয়া যায়, তো এটাও অ্যান্সার হবে না। ওকে, সেল ওয়াল এটা অ্যান্সার হবে না, কারণ সেল ওয়াল নর্মালি থাকে ইন কেস অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ইন নর্মাল প্ল্যান্ট সেলস। সেল ওয়াল থাকে ইন ফাঙ্গি, কিন্তু কম্পোজিশনটা আলাদা। ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কম্পোজিশনটা কি আমরা জানি? নাগ অ্যান্ড নাম। সো নাগ যদি এরকম হয়, এটা নাম এরকম একটা কানেকশন আছে, এটা নাম, আবার এখানে নাম, মাঝখানে নাগ। তাহলে এই নাম করে দিস ইজ এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, দিস ইজ NAM, আবার এটা হচ্ছে নাগ, এটা হচ্ছে নাম। আর এইরকম ভাবে কানেকশন থাকে, ঠিক এরকম ভাবে আর একটা কানেকশন, এইভাবে আমরা জানি যে আমরা বায়োমলিকুলে পড়েছি ঠিক এরকম একটা স্ট্রাকচার। So we know that peptidoglycan is a heteropolysaccharide. Peptidoglycan হচ্ছে একটাই মাত্র কার্বোহাইড্রেটের মধ্যে পেপটিডোগ্লাইক্যানটাকে আমরা জানি যে it is a only heteropolysaccharide. Hetero মানে not made up of one type of unit. Hetero মানে different type of unit দিয়ে তৈরি। আর এটা আমরা পলিস্যাকারাইডে পড়েছি, আমরা বায়োমলিকুল টপিক। So peptidoglycan is the main composition of the cell wall of the bacteria. আনসারটা কি হবে? আনসারটা হবে মেসোসোমস। মাইটোকন্ড্রিয়া ফাংশনটা কে করে? মেসোসোমসটা করে। Next is what? Which one of the following is not an inclusion body? এটা আমরা করিনি, এটা করে নিয়ে তারপরে করব। Which of the following nucleic acids is present in the organism called 70s ribosome? আমরা এই রাইবোসোমের কোশ্চেনটাও করব। তার আগে আমরা সেল এনভেলপটা একটু পড়ে নিই, তারপর রাইবোসোমের কোশ্চেনটা আমরা করতে পারি। ফাইন, যদিও আমরা পারবো, যারা পড়াশোনা করি আমরা অলরেডি পড়ে ফেলেছি কয়েকজন, তারা সবাই পারবে, বাট স্টিল লেট আস স্টার্ট উইথ সেল এনভেলপ এন্ড ইটস মডিফিকেশন। কি বলছে? মোস্ট
Prokaryotic cells, particularly the bacterial cells, have a chemically complex cell envelope. কি আছে? কমপ্লেক্স সেল এনভেলপ। এনভেলপটা কমপ্লেক্স। এনভেলপ কি দিয়ে তৈরি? তিনটে জিনিস দিয়ে। একটা গ্লাইকোক্যালিক্স বাইরে, সেল ওয়াল এন্ড সেল মেমব্রেন। তিনটে জিনিস দিয়ে কি তৈরি? সেল এনভেলপ তৈরি। Now, so the complex structure, the cell envelope consists of a tightly bound three-layered structure, that is outermost glycocalyx, formed by the cell wall and then the plasma membrane. তার তলায় কি আছে? তাহলে একদম বাইরে আছে glycocalyx, তারপরে আছে সেল ওয়াল, তারপরে আছে সেল মেমব্রেন। Although each layer of the envelope performs a distinct function, প্রত্যেকটা ফাংশন আলাদা, they act together as a single protective unit. তিনজন মিলে একটা সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট তৈরি করে। কারা কারা? তিনজন। সেল এনভেলপের মধ্যে তিনজন, গ্লাইকোক্যালিক্স বাইরে, মাঝখানে সেল ওয়াল, একদম ভেতরের দিকে টুয়ার্ডস সাইটোপ্লাজম ইজ সেল মেমব্রেন। Bacteria can be classified into two groups on the basis of the differences in the cell envelopes and the manner in which they respond to the staining procedure. তাহলে ব্যাকটেরিয়াকে স্টেনিং প্রসিডিউর উপর ডিপেন্ড করে দুরকম ভাবে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ নামটা কার থেকে এসছে? ভদ্রলোকের নাম ক্রিশ্চিয়ান গ্রাম। ক্রিশ্চিয়ান গ্রাম ভায়োলেট স্ট্রেন দিয়ে, একটা ক্রিস্টাল ভায়োলেট স্ট্রেন দিয়ে উনি একটা সেট অফ ব্যাকটেরিয়াকে উনি স্টেন করিয়েছিলেন। স্টেন করে ধুয়ে ফেলা পরে কিছু ব্যাকটেরিয়া দেখা যায় যে এই স্টেনটাকে রিটেন করে। যারা রিটেন করে তাকে বলা হয় গ্রাম পজিটিভ, যারা রিটেন করে না, যারা এই কালারটাকে ধরে না, তাকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার গ্লাইকোক্যালিক্সটা অনেক বেশি মোটা। তার মানে পেপটিডোগ্লাইকান লেয়ারটা প্রায় 70 থেকে 80 ন্যানোমিটার থিক, যেটা কিনা এখানে মাত্র 20 ন্যানোমিটার কাছাকাছি থিক। মানে ওটা খুব মোটা, সেল ওয়ালটা অনেক মোটা ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। সঙ্গে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে মিসোজোমস আছে, গ্রাম নেগেটিভে মিসোজোমস নেই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকোইক অ্যাসিড আছে, যেটা কিনা অ্যাবসেন্ট ইন কেস অফ গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া মেনলি হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তার মধ্যে এক্সাম্পল হবে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়াই, যারা ডিপথেরিয়া কজ করে। যার মধ্যে এক্সাম্পল হবে ক্লস্ট্রিডিয়াম বিউটাইলিকাম, যারা বিউটারিক অ্যাসিড তৈরি করে, বা ক্লস্ট্রিডিয়াম টিটানি, যারা টিটেনাস ইউজ করে, টিটেনাস ডিজিজ তৈরি করে। তো এই ব্যাকটেরিয়া ইকোলাই চলে আসবে গ্রাম পজিটিভের মধ্যে। গ্রাম নেগেটিভের মধ্যে চলে আসবে ক্ল্যামাইডিয়া, যেটা কিনা এসটিডি তৈরি করে, sexually transmitted disease. So we are going to talk about that. The staining procedure উপর ডিপেন্ড করে দুই রকমের হতে পারে। গ্রাম, those that take up the gram stain, যারা গ্রাম স্টেন নিতে পারে তাকে গ্রাম পজিটিভ বলা হয়। যারা গ্রাম নিতে পারে না, গ্রাম স্টেন টেকনিকটাকে, এই গ্রাম স্টেনটাকে নিতে পারে না, তারা গ্রাম নেগেটিভ বলা হয়। ফাইন। গ্লাইকোক্যালিক্স ডিফার্স ইন কম্পোজিশন অ্যান্ড থিকনেস এবং ডিফারেন্ট ব্যাকটেরিয়াতে গ্লাইকোলাইসিসের কি আছে? কম্পোজিশন আর থিকনেসটা ডিফার করে। ইট কুড বি আ লুজ শীট হতে পারে। লুজ শীট হলে কি বলবো? ওটাকে স্লাইমি লেয়ার বলবো। আর যদি টাফ হয় তাকে আমি বলবো ক্যাপসুল। তাহলে গ্লাইকোলাইসিস দু রকমের হতে পারে। একটা লুজ শীট হলে স্লাইমি লেয়ার বলবো, স্লাইম লেয়ার। আর যদি টাফ হয় তাহলে আমি কি বলবো? ওটাকে আমরা ক্যাপসুল বলবো। দ্য সেল ওয়াল ডিটারমাইন্স দ্য শেপ of the cell. সেল ওয়ালটা কি করবে? সেলের শেপটা ডিটারমাইন করবে and provides a strong structural support. কি দেবে? strong structural support দেবে to prevent the bacterium from bursting or collapsing. তাহলে এই সেল ওয়ালটা ব্যাকটেরিয়াকে কি দেয়? ব্যাকটেরিয়াকে কোলাপস করতে দেবে না। সেল ওয়াল একটা প্রোটেক্টিভ দেবে, প্রোটেক্টিভ কভারিং দেবে, সঙ্গে ওকে বার্স্ট করতেও দেবে না। তার ফাংশন হচ্ছে সেল ওয়ালের এটা ফাংশন। দ্য প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার। ইয়েস, আমরা জানি প্লাজমা মেমব্রেনটা কি হয়? নর্মালি সিলেক্টিভলি পারমিয়েবল ইন নেচার হয় অ্যান্ড ইন্টারাক্টস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আর বাইরের ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারাকশন করতে হেল্প করে কে? প্লাজমা মেমব্রেন। This membrane is similar structurally to that of the eukaryote. Yes, eukaryotes এর সেল মেমব্রেন আর প্রোক্যারিওটিক এর সেল মেমব্রেনের স্ট্রাকচার আর ফাংশনসটা ক্লোজ টু সিমিলার। They are selectively permeable. Fine. A special membranous structure is the mesosome, যেটা বলছিলাম যে সেল মেমব্রেনের ভেতরে যদি এটা সেল ওয়াল হয় আর এটা সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনের ভিতরে কিছু ইনফোল্ডিংস থাকে। These infoldings are called mesosomes, which is formed by the extensions of plasma membrane into the cell. These extensions in the form of vesicles, টিউবের মতন হতে পারে, টিউবের মতন হতে পারে, বা ভেসিকলস এর মতন হতে পারে, and lamellae. They help in the cell wall formation. Very, very important. They help in the cell wall formation, DNA replication, cell wall formation help হতে পারে, DNA replication help করতে পারে, and distribution to daughter cells. আবার কি করতে পারে? daughter cells এর distribution help করে। They also help in respiration, secretion processes to increase the surface area
অফ দ্য প্লাজমা মেমব্রেন। যত বেশি ইনফোল্ডিং থাকবে তত বেশি সার্ফেস এরিয়া বাড়বে, আর তার মধ্যে এনজাইমেটিক কন্টেন্টটাও বাড়বে, এনজাইমেটিক ফাংশনস, এনজাইমের ফাংশনটাও বাড়বে। In some prokaryotes like cyanobacteria, there are other membranous extensions into the cytoplasm called chromatophore. একটু আগে বলছিলাম যদি তাদের মধ্যে কোনো পিগমেন্ট থাকে, যদি এই স্ট্রাকচারের মধ্যে কোনো পিগমেন্ট থাকে, তাহলে আমরা কি বলবো ওটাকে? We are going to call them as chromatophores. Chromatophores, fine, which contains pigments. Bacterial cells may be motile. Bacterial cells কি হতে পারে? মোটাইল হতে পারে বা নন মোটাইল হতে পারে। If motile, they have thin filamentous extensions. কি থাকবে? পাতলা পাতলা filamentous extensions থাকবে from their cell wall called flagella. কি থাকবে? flagella. তো যখনই আমরা ফ্ল্যাজেলার কথা বলবো, ওটা থিন এক্সটেনশন থাকবে। এই ফ্ল্যাজেলাটা ওদেরকে মোটিলিটিতে হেল্প করবে। সঙ্গে এরকম দুটো এক্সটেনশন আরো আমরা পাবো, তার নাম হচ্ছে পিলি আর ফিমব্রি। পিলি আর ফিমব্রি, যদিও তাদের ফাংশনস কিন্তু মুভমেন্টের ফাংশনস না, বা লোকোমোশনে পিলি আর ফিমব্রি এরা কিন্তু কোনোভাবে মুভমেন্ট আর লোকোমোশনে হেল্প করে না। ফাইন, ওদের ফাংশনটা কি? কোথাও না কোথাও ওদের ফাংশন হচ্ছে অ্যাটাচমেন্ট টু দ্য সাবস্ট্রেট। Bacteria show a range in the number and arrangement of flagella. Arrangement of flagella তে আমরা যাব, ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা আমরা এই ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা পড়বো এই চ্যাপ্টারের লাস্টের দিকে, সিলিয়া অ্যান্ড ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্টটা। ফাইন, ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলাম ইজ কম্পোজড অফ 3 পার্টস। কি কি পার্ট আছে ফ্ল্যাজেলাতে? একটা আছে ফিলামেন্ট, হুক আর বেসাল বডি। বেসাল বডি হচ্ছে যদি এইটা ফিলামেন্ট, হুক আর বেসাল বডি, তাহলে যদি আমরা এটাকে ব্যাকটেরিয়াকে এইভাবে দেখি, এটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল, এইখানটায় রয়েছে ওর বেসাল বডি, এটা বেসাল বডি, অ্যান্ড দেন এইটা হচ্ছে ওর হুক, আর এইটা হচ্ছে ফিলামেন্ট। সো ঠিক এরকম ভাবে আমরা দেখবো ওর স্ট্রাকচারস গুলোকে। তিনটে পার্ট আছে, they have got 3 parts. One is filament, hook and basal body. Fine. The filament is the longest portion and extends from the cell surface to the outside. তাহলে সেল সারফেস থেকে বাইরের দিকে বেরিয়ে আসে কোনটা? এই তিনটে স্ট্রাকচারের মধ্যে বেসাল বডি, হুক আর ফিলামেন্টের মধ্যে ফিলামেন্টটা সবার থেকে লম্বা। Besides flagella, pili and fimbri are also surface structures. Pili আর ফিম্ব্রিটাও সারফেস স্ট্রাকচার of the bacteria but do not play a role in motility. যেটা বলছিলাম, মোটিলিটিতে এদের ফাংশন নেই। পিলি আর ফিমব্রিতে এর মোটিলিটিতে কোনো ফাংশন নেই, মুভমেন্টে কোনো ফাংশন নেই। এদের ফাংশন কোনোভাবে অ্যাডহেরেন্স, কোনো কিছুর সাথে আটকানো। দ্য পিলাই আর elongated tubular structure made up of a special protein. What is the name of the special protein? পিলাইয়ের মধ্যে থাকে পিলিন। ফাইন। The fimbri are small bristle-like fibers sprouting out of the cell. In some bacteria, they are known to help attach the bacteria to rocks in streams and also to the host tissues. Clear? So that is also very important. Pili and fimbri সম্বন্ধে attachment এর main functions is very, very important. Fine. Next is what? Next হচ্ছে ribosome and inclusion bodies. আজকে আমরা ribosomes and inclusion bodies করে আমরা কমপ্লিট করব। Ribosomes টা কি? Ribosomes জানি, it's the protein factory of the cell. Ribosome এমন একটা cell organelle which is present in both ইউক্যারিওট অ্যান্ড প্রোক্যারিওট। ডিফারেন্সটা শুধুমাত্র ওদের সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বা সোয়েটবার্গ ইউনিটের, একটা 70s, প্রোক্যারিওটে ইউক্যারিওটে কত? 80s। In prokaryotes, ribosomes are associated with the plasma membrane of the cell. They are about 15 nanometer by 20 nanometer in size. সাইজটা কত? 15 থেকে 20 nanometer and made up of 2 subunits. কি 50s and 70s। এটা লার্জার সাবইউনিট। রাইবোজোমের লার্জার সাবইউনিট থাকে, একটা স্মলার সাবইউনিট থাকে। আমরা রাইবোজোম সম্বন্ধে পরেও আবার পড়বো। রাইবোজোমের এটা লার্জার সাবইউনিট, এটা স্মলার সাবইউনিট। লার্জার সাবইউনিট in case of ribosome, in case of prokaryotes 50s হয়, in case of eukaryotes 30s হয়। যদিও এরও ব্রেকআপ আমরা দেবো পরে, which when present together form 70s prokaryotic ribosomes. যখন দুটো একসাথে থাকে তখন ওটা 70s দেয়। Ribosomes are the site of protein synthesis. সবার থেকে ইম্পর্টেন্ট রাইবোজোমের ফাংশন কি? ইটস দ্য সাইট অফ প্রোটিন সিনথেসিস। ওটা প্রোটিন তৈরি করতে হেল্প করে। কোথা থেকে প্রোটিন কে হেল্প করে, কে তৈরি করে প্রোটিন? mRNA, মেসেঞ্জার আরএনএ। কোথা থেকে আসে? ডিএনএ থেকে ট্রান্সক্রাইব করে mRNA তৈরি হয়। ডিএনএ থেকে mRNA আসে, সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড, ও রাইবোজোমের কাছে যায়, রাইবোজোমের কাছে গিয়ে ও প্রোটিন তৈরি করে। ফাইন, আচ্ছা, প্রোটিন তৈরি করে।
Then several ribosomes may attach to a single mRNA. Very, very important. একটা সিঙ্গেল mRNA এর সাথে অনেকগুলো রাইবোজোম অ্যাটাচ থাকে। আমরা ঠিক এরকম স্ট্রাকচার পরেও দেখবো কখনো। সো অনেকগুলো একটা সিঙ্গেল mRNA এর সাথে অনেকগুলো রাইবোজোম অ্যাটাচ করে একে বলা হয় পলিরাইবোজোম। কি বলা হয়? পলিরাইবোজোমস। পলিরাইবোজোমস and form a chain called polyribosomes or polysome বলা হয়। The ribosomes of a polysome translate the mRNA into protein. তাহলে mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়? mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন। এই জন্য এই টার্মটা ট্রান্সলেট বলেছে। এই জন্য এই টার্মটা ট্রান্সলেট বলেছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি ডিএনএ থেকে mRNA মেসেঞ্জার আরএনএ, তাহলে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড mRNA তৈরি হওয়া 5 প্রাইম থেকে 3 প্রাইম, এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ট্রান্সলেশন, ইজ কল্ড অ্যাজ ট্রান্সলেশন। আবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। কি বলা হয়? ডিএনএ রেপ্লিকেশন। এই তিনটে প্রসেস, দিস থ্রি প্রসেস টুগেদার ইজ কল্ড অ্যাজ সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? সেন্ট্রাল ডগমা। আর এই সেন্ট্রাল ডগমাটা যিনি দিয়েছিলেন তার নাম কি? তার নাম সেন্ট্রাল ডগমা ওয়াজ গিভেন বাই ওয়াটসন এন্ড ক্রিকের মধ্যে এটা কার কাজ? ফ্রান্সিস ক্রিক। এটা আমরা পড়বো নেক্সট যখনও আমরা ডিএনএ সম্বন্ধে পড়বো ইন ক্লাস 12। ফাইন। তো এই ছিল ট্রান্সলেশন। তাহলে এই যে টার্মটা ট্রান্সলেট বলেছে, এই ট্রান্সলেট মানে কি? এটা টেকনিক্যাল টার্ম ট্রান্সলেশন। তাহলে mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসকে কি বলা হয়? ট্রান্সলেশন। এবার ইনক্লুশন বডিজ কাকে বলা হয়? স্টার মার্ক প্রোক্যারিওটিক পাবো আমরা ইনক্লুশন বডি। বলছে রিজার্ভ মেটেরিয়াল ইন প্রোক্যারিওটের মধ্যে কিছু রিজার্ভ মেটেরিয়াল স্টোর করে, are stored in the cytoplasm in the form of inclusion bodies. These are not bound by any membrane system. কোনো membrane system সঙ্গে এটা আটকে থাকে না, and they lie free in the cytoplasm. cytoplasm মধ্যে freely থাকে। Example is very, very important. একটা হচ্ছে phosphate granules, একটা cyanophycean granules, and glycogen granules. Phosphate granules, cyanophycean granules, and glycogen granules. Gas vacuoles are found in blue, green, and purple and green photosynthetic bacteria. Gas vacuoles কোথায় পাওয়া যায়? ব্লু, গ্রিন, পার্পল অ্যান্ড গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া গ্যাস ভ্যাকুয়ালস পাওয়া যায়। আদারওয়াইজ আমাদের মাথা রাখতে হবে ইনক্লুশন বডিজ থেকে প্রশ্ন আসে। আর আজকে আমরা কিছু কোশ্চেন এখন যেটা করবো তার মধ্যেও পাবো ইনক্লুশন বডিজের সম্বন্ধে। সো ইনক্লুশন বডিজটা কি? প্রোক্যারিওটসরা স্টোরড ফুড রাখে, সাইটোপ্লাজমের মধ্যে ওরা ফ্রিলি স্ক্যাটার্ড ফর্মে থাকে, আর কোনো মেমব্রেন সিস্টেমের সাথে ওরা কানেক্টেড থাকে না। অ্যান্ড এক্সাম্পল হচ্ছে ফসফেট গ্র্যানিউল, গ্লাইকোজেন গ্র্যানিউল আর সাইনোফাইসিয়ান গ্র্যানিউলস। চলো কয়টা কোশ্চেন্স আমরা করে দেখি। লেট আস ডু সাম কোশ্চেন্স, মেক সাম কোশ্চেন্স। ওকে, এটা আমরা আগেই দেখলাম গ্লাইকোলিক্স। Which structure performs the function of mitochondria? It is mesosomes. Which one of the following is not an inclusion body found in prokaryote? Not. So questionটা কি? Not an inclusion body. তাহলে কারা কারা inclusion body? Cyanophycean granules inclusion body, glycogen granule inclusion body, phosphate granule inclusion. তাহলে কে inclusion body না? Answer হচ্ছে polysome. Not চেয়েছে, so answer is polysome is not an inclusion bodies. Which of the following nucleic acid is present in an organism having 70S ribosomes only? Double-stranded circular DNA with histone protein, single-stranded DNA with protein coat, double-stranded circular naked DNA, আর double-stranded DNA enclosed in nuclear membrane. আচ্ছা, এখানে খুব টেকনিক্যালি কোশ্চেনটা করেছে 2019-এর কোশ্চেন, এটা 2019-এর কোশ্চেন। বুঝতে হবে which of the following nucleic acid is present in an organism having 70S ribosomes only. 70S ribosomes মেইনলি কার কাছে আছে? প্রোক্যারিওটের কাছে আছে। কার কাছে আছে? প্রোক্যারিওটের কাছে আছে। আচ্ছা, প্রোক্যারিওটে থাকা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে হিস্টোন প্রোটিন কিন্তু প্রোক্যারিওটিকে নেই, নন হিস্টোন প্রোটিন ভর্তি। নন হিস্টোন প্রোটিন পড়বো আমরা প্রোক্যারিওটের মধ্যে। তাহলে হিস্টোন প্রোটিনটা ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ উইথ হিস্টোন প্রোটিন, এটা আনসার নয়। সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ উইথ প্রোটিন কোড, এটাও আনসার নয়। বাট আমরা জানি ডাবল স্ট্যান্ডার্ড হয়, সার্কুলার হয়, আর নেকেড ডিএনএ হয়। নেকেড ডিএনএ কেন বলছে? বিকজ ডিএনএ ইজ নট কভার্ড। ডিএনএটাকে বাইরের কোনো আবরণ দিয়ে কভার নেই, এরা নিউক্লিয়য়েডের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে ভেসে থাকে। তাহলে অ্যান্সার ইজ সি মনে হচ্ছে। চল দেখে নিন, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ইনক্লোজড নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন থাকবেই না ইন কেস অফ প্রোক্যারিওট, তাহলে এটা অ্যান্সার হবে না। দিস ইজ নট গোইং টু অ্যান্সার। অ্যান্সার ইজ ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ, নেকেড ডিএনএ। ওকে,
A specialized membranous structure in prokaryotic cell which helps in cell wall formation. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মিসোজোমস থেকে প্রশ্নই করে এই জায়গাটা। A specialized membranous structure in prokaryotic cell which helps in cell wall formation, DNF replication and respiration. ফাংশনটা কার? মিসোজোমস, ক্রোমাটোফোরস, ক্রিস্টি। Answer is mesosomes, 2025 এর লাস্ট ইয়ারের কোশ্চেন। Finds is very very important. দেখো লাস্ট ইয়ারের এটা কোশ্চেন এসেছিল। So it's very very important, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। স্পেশালি prokaryotic cells is very very important from this topic. যদিও এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেলস। তার মানে আমাদের প্রায়র একটা ইনফরমেশন থাকা দরকার যে ইউক্যারিওটিক সেলস পরে এসছে, ইভলিউশনারি আগে কে এসছে? আগে এসছে প্রোক্যারিওটিক সেলস। তাহলে প্রোক্যারিওটিক সেলস আর ইউক্যারিওটিক সেলস এর ডিফারেন্সটা আমি এখন বলে আমি এগোতে চাইছি না। প্রো মানে তোমরা জানো প্রিমিটিভ, প্রো মানে তোমরা জানো প্রিমিটিভ। সো প্রিমিটিভ ক্যারিও মানে কি? নিউক্লিয়াস, বিকজ এই টার্মটা ক্যারিওলজি থেকে এসছে। দ্য টার্ম ক্যারিও হ্যাজ কাম ফ্রম ক্যারিওলজি, তাই তো? তাহলে প্রিমিটিভ ক্যারিওলজি, প্রিমিটিভ ক্যারিয়ন মানে কি? যাদের ওয়েল মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, যেমন ব্লু গ্রিন অ্যালগি, যেমন ব্যাকটেরিয়া। আমরা এর সম্বন্ধে এর আগের ক্লাসে পড়ে ফেলেছি। তাহলে প্রোক্যারিওটিক সেলসে আমরা জানি যে ওদের ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের চারিপাশে ওয়েল ডিফাইন্ড মেমব্রেন থাকে না। ইভেন ওয়েল ডিফাইন্ড সেল অর্গানেলস থাকে না। ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়ার জায়গায় আমরা জানি, আমরা পড়েছি যে ওদের মিসোজোমস থাকে। আর এই মিসোজোমস দ্বারা তারা ডিএনএ রেপ্লিকেশন করে। ইভেন এই মিসোজোমস দ্বারাও তাদের সেলুলার রেসপিরেশন হয়, তার মানে মাইটোকন্ড্রিয়ার ফাংশনসটা হয়। কিছু ক্ষেত্রে এরা সেল ওয়াল ফর্মেশনও হেল্প করে। তো আমরা এই ইনফরমেশনসটা পেয়েছিলাম। এবার যদি আমি তোমাদেরকে এখনই জিজ্ঞেস করি, আমি চাইবো তোমাকে একটুখানি কমেন্টে কমেন্ট করো, ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কাদের রেপ্লিকেশন তা ফাস্টার? কারা বেশি তাড়াতাড়ি কপি তৈরি করতে পারে নিজের? ইজ ইট প্রোক্যারিওটিক সেল অর ইউক্যারিওটিক সেলস? এটা আমি চাইবো তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। নাও এরই উপরে ভিত্তি করে কোনো না কোনোভাবে বায়োটেকনোলজিতে আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করি। দ্যাট ইজ দ্য হিন্ট ফর ইউ। তো এবার ইউক্যারিওটিক সেলসে যখন আমরা পড়বো, ইউ মানে কি? ইউ মানে ট্রু, ইউ মানে ট্রু। সো ট্রু ক্যারিয়ন মানে ট্রু নিউক্লিয়াস। তার মানে এদের কি আছে? দে হ্যাভ গট ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। তাহলে যদি এরকম একটা সেল হয়, সেটা অ্যানিমাল সেল, এই অ্যানিমাল সেলের মধ্যে in this animal cell what is present? This is the nuclear membrane. This is the nuclear membrane. So eukaryotic cells say there is a well defined double membraned nuclear membrane. কি আছে? nuclear membrane আছে। আর এই nuclear membraneটা কিন্তু double membrane। এই nuclear membraneটা কিন্তু double membrane। দুটো nuclear membrane এর মাঝখানে যে পোরটা আছে তাকে বলা হয় nucleopore. So what is the pore between two close by nuclear membrane? The pore is called nucleopore. আর তার মধ্যে আমরা জানি inside this what is present is the chromatin threads and they have got nucleolus. কি আছে এখানে? nucleolus আছে। So what is present over here? Nucleolus is present inside the carrion, inside the nucleus. And these chromatin threads, এই chromatin threads গুলো later on what they make by condensing, these chromatin threads they can make what? They can make chromosomes. They can make chromosomes. এবার এই পার্টিকুলার নিউক্লিয়ার মেমব্রেনের সম্বন্ধেই আমরা ইউক্যারিওটিক সেলসের মধ্যে পড়বো। ইউক্যারিওটিক সেলসে নিউক্লিয়াসের বাইরে কি আছে? নিউক্লিয়াসের বাইরে আছে, যদি এইটা একটা অ্যানিমাল সেল হয়, ইফ দিস ইজ অ্যান অ্যানিমাল সেল, এই অ্যানিমাল সেলের মধ্যে ইফ দিস ইজ দ্য নিউক্লিয়াস, ইফ দিস ইজ নিউক্লিয়াস, what we can see, there are mitochondria, there are other cell organelles like mitochondria, there are endoplasmic reticulum, there is ribosome, বাট আমরা রাইবোজোমকে এখন রাখছি না বিকজ দ্যাট ইজ নট হ্যাভিং এনি মেমব্রেন। তাহলে যদি এটা মাইটোকন্ড্রিয়া হয়, আমরা কি দেখতে পাচ্ছি? যদি মাইটোকন্ড্রিয়া হয় আমরা কি দেখতে পাচ্ছি? মাইটোকন্ড্রিয়ার বাইরেও একটা মেমব্রেন রয়েছে। তাহলে এটা মেমব্রেন বাউন্ড, মাইটোকন্ড্রিয়া মেমব্রেন বাউন্ড। আমাকে কমেন্ট করো কমেন্ট সেকশনে, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটা কি ধরনের মেমব্রেন? ইজ ইট সিঙ্গেল মেমব্রেন অর ডাবল মেমব্রেন? আর যদি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডাবল মেমব্রেন হয়ে থাকে, তাহলে আর কোনো সেল অর্গানেলি আছে কি যার মধ্যে ডাবল মেমব্রেন আছে? আর ওটা কি প্ল্যান্ট সেলে পাওয়া যায় না অ্যানিমাল সেলে পাওয়া যায়? কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন, আই ওয়ান্ট ইউর ইনভলভমেন্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারিপাশেও কি আছে? মেমব্রেন আছে। তার মানে এরা নিজেদের মধ্যে, যদি এটা হয় সাইটোপ্লাজম, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমের ভেতরে অনেকগুলো সেল অর্গানেলস রয়েছে, কিন্তু তাদের মধ্যে কি আছে? মেমব্রেন রয়েছে। ভাবো তোমার বাড়িতে তোমার
ড্রয়িং রুম আছে, তোমার স্টাডি রুম আছে, ফুল বাড়িটা যদি একটা সেল হয়, প্রত্যেক এই সেলের মধ্যে, এই বাড়ির মধ্যে তোমার নিজস্ব পার্সোনাল রুম আছে, যেটা তোমার স্টাডি রুম সে ফর এক্সাম্পল, কারো ড্রয়িং রুম আছে, কারো বেডরুম আছে, তার মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রুম রয়েছে। তাহলে সেখানে হলো কম্পার্টমেন্টালাইজেশন। কি বলা হলো এটাকে? কম্পার্টমেন্টালাইজেশন। তার মানে আমরা কি বলতে পারি, ইন ইউক্যারিওটিক সেলস হোয়াট ইজ প্রেজেন্ট ইজ compartmentalization. Compartmentalization. So what is present? There are different compartments. So compartmentalization is very very important. যেটা কি compartment তৈরি হয়, and that is why in eukaryotic cells there is a division of labor. কি আছে? Division of labor. কিন্তু এটাই প্রোক্যারিওটিক সেল, ইউনিসেলুলার প্রোক্যারিওটিক সেলের মধ্যে একটা সেলকে সব রকমের কাজ করতে হয়, কিন্তু এখানটায় ইউক্যারিওটিক সেলে কম্পার্টমেন্টালাইজেশন আছে বলে ডিফারেন্ট ডিফারেন্ট সেল অর্গানেলিজ ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনস প্লে করে, রোল প্লে করে। এটা অনেকটাই আমাদের বাড়ির মতন। তার মানে ইউক্যারিওটিক সেলস প্রোক্যারিওটিক সেলস থেকে অনেক বেশি অ্যাডভান্সড। এবার প্রোক্যারিওটিক সেলের সাইজ আর ইউক্যারিওটিক সেলের সাইজের মধ্যে ডিফারেন্সটা কি? ইউক্যারিওটিক সেলের সাইজ নর্মালি প্রোক্যারিওটিক সেল থেকে অনেক বেশি। এদের নর্মালি অন অ্যান এভারেজ 10 মাইক্রোমিটার থেকে নিয়ে 18 মাইক্রোমিটারের মধ্যে রেঞ্জ করে। 10 to 18 মাইক্রোমিটারের মধ্যে দিস দ্য সাইজ অফ ইউক্যারিওটিক সেল which ranges between these two. সো নর্মালি এর মধ্যে রেঞ্জ করে। সো এরা অনেক বেশি বড় সাইজের হয় বিকজ এদের মধ্যে অনেক বেশি কম্পার্টমেন্টালাইজেশন আছে, অনেকগুলো সেল অর্গানেলি নিয়ে কাজ করে, অনেক বেশি এফেক্টিভ। ইভেন প্রোক্যারিওটিক সেলের ক্রোমোজোম আর ইউক্যারিওটিক সেলের ক্রোমোজোমের মধ্যেও কিন্তু অনেক বেশি ডিফারেন্স পাওয়া যায়। আমরা জানি ইউক্যারিওটিক সেলের ক্রোমোজোমের মধ্যে ইউক্রোম্যাটিন, হেটেরোক্রোম্যাটিন, ডেফিনেটলি তোমরা এই টার্মটা পেয়েছো, যে নিউক্লিয়াসটার ভেতরে যে ডিএনএটা থাকে সেই ডিএনএর মধ্যে হিস্টোন প্রোটিন থাকে। কি থাকে? হিস্টোন প্রোটিন। এই যদি হিস্টোন প্রোটিন হয়, তোমরা বায়োমলিকুল টপিকটা নিশ্চয়ই পড়েছো। যদি না দেখে থাকো একবার বায়োমলিকুল টপিকটা আমার দেখে নিও। Just go and watch biomolecule topic where you can see the histone proteins we have discussed. The histone protein is basically what kind of protein? It's a basic protein. What kind of protein is histone protein? It's a basic protein. That means it is made up of two types of basic amino acid. That is, one is lysine and the one is arginine. একটা লাইসিন আর একটা হচ্ছে আর্জিনিন। এই হিস্টোন প্রোটিনকে র‍্যাপ করে থাকে কে? এই হিস্টোন প্রোটিনকে র‍্যাপ করে থাকে ডিএনএ 1/3/4 টাইমস। 1/3/4 টাইমস ডিএনএ র‍্যাপ করে থাকে হিস্টোন প্রোটিনকে। এখানে H1 প্রোটিন দিয়ে আটকানো থাকে, আর এই টোটাল যে ডিএনএটা হিস্টোন প্রোটিনকে আটকে থাকে তার মধ্যে 200 খানা বেস পেয়ার আছে। আমরা এইটাই পড়েছি কোথায়? ইন নিউক্লিক অ্যাসিড টপিক। কোথায় পড়েছি? বায়োমলিকুলে। যদি না দেখে থাকো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, বিকজ এই পার্টিকুলার ইনফরমেশন তোমার জেনেটিক্সে লাগবে ক্লাস 12-এ ইন দ্য চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। ওকে, এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওজোম। কি বলা হয়? নিউক্লিওজোম মডেল। নিউক্লিওজোম মডেল। এবার এই ডিএনএ যে র‍্যাপ করছে, ডিএনএ কেন র‍্যাপ করছে? বিকজ ডিএনএ ইজ নর্মালি উই নো দ্যাট ডিএনএ ইজ অ্যাসিড, তারপরে এটা নেগেটিভলি চার্জড and this histone protein is positively charged, so it is going to attract this. So this is acid and this is base. Fine. So histone protein ke o atke thake, আর এই histone protein টা কিন্তু আমরা মেইনলি কোথায় পাই? মেইনলি পাই ইউক্যারিওটিক সেলস এর মধ্যে, ইনসাইড দ্য নিউক্লিয়াস। সো ডিএনএ র‍্যাপ করে থাকে উইথ দ্য হিস্টোন প্রোটিন and মেক নিউক্লিওজোমস। এই পার্টিকুলার হিস্টোন প্রোটিনের জন্য কি মনে হয়? কি দেখে মনে হয়? দেখে মনে হয় অনেকগুলো বিড আছে, এদের বলা হয় বিডস অন স্ট্রিংস। ইলেকট্রন মাইক্রোস্কোপে যাওয়ার পরে এদেরকে দেখা যায় যে এদেরকে বলা হয় বিডস অন স্ট্রিংস। যখনই আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা বললাম, এই যে সেলের মধ্যে, ইউক্যারিওটিক সেলের মধ্যে এতগুলো সেল অর্গানেলি আমরা দেখতে পাচ্ছি বাই দ্য হেল্প অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। বাই দ্য হেল্প অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ। আর ইলেকট্রন মাইক্রোস্কোপটা 1940 পরে আমরা এটা সম্বন্ধে ব্রড ভিউ নিতে পারলাম, বিকজ ইলেকট্রন মাইক্রোস্কোপ 1940 পরে গিয়ে এটা ইনভেন্ট হলো। আর তারপরে গিয়ে যেটা ইনভেন্ট করেছে, আমি তোমাদের জানতে চাইবো যে ইলেকট্রন মাইক্রোস্কোপ কারা ইনভেন্ট করেছিল। যদি তোমরা নাম জানো, একজনের নাম কে দিয়ে, একজনের নাম আর দিয়ে, কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন। আমাকে কমেন্ট করো কারা ইনভেন্ট করেছিল এই পার্টিকুলার ইলেকট্রন মাইক্রোস্কোপকে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি করতে পারে? একটা সেলকে 1 লাখ টাইমস বাড়িয়ে ফেলতে পারে। ইট ক্যান ম্যাগনিফাই আ সেল টু আপ টু 1 লাখ টাইমস, যার জন্য আমরা সেলের ভেতরে আমরা অনেকগুলো সেল অর্গানেলিজ আমরা দেখতে পারি।
ফাইন, সো দ্যাট ওয়াজ অ্যাবাউট ইউক্যারিওটিক সেলস। নর্মালি এই ইউক্যারিওটিক সেল বলতে গিয়ে আমাকে ছোট্ট করে বলতেই হবে প্ল্যান্ট আর অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেলের মধ্যে ডিফারেন্স। দ্য মেজর ডিফারেন্স বিটুইন প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, যারা দুজনেই ইউক্যারিওট, কিন্তু আমাকে ছোট্ট করে বলতে হবে ডিফারেন্সটা। এই প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে মেজর ডিফারেন্সটা কি? যে সেল অর্গানলি থাকে প্ল্যান্ট সেলে সেটা হচ্ছে প্লাস্টিড, অ্যানিমাল সেলে প্লাস্টিড থাকে না, সো দে হ্যাভ নো প্লাস্টিডস। অ্যানিমাল সেলের মধ্যে কোনো প্লাস্টিডস থাকে না, সো নো প্লাস্টিডস প্রেজেন্ট। নো সেন্ট্রিওল ইজ প্রেজেন্ট ইনসাইড প্ল্যান্ট সেল, প্ল্যান্ট সেলের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, বাট সেন্ট্রিওলস আর প্রেজেন্ট ইনসাইড অ্যানিমাল সেল। ভ্যাকিউলস এর সাইজ প্ল্যান্টের লার্জ হয়, লার্জ ভ্যাকিউলস আর প্রেজেন্ট ইনসাইড প্ল্যান্ট সেল। যদি ওটা বলি স্মল অ্যান্ড few vacuoles are present. Small and few vacuoles are present in animal cell. প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে আরো অনেক ডিফারেন্স আছে, আমরা এটা জানি। প্ল্যান্ট সেলের সেল ওয়াল আছে, অ্যানিমাল সেলের সেল ওয়াল নেই, অনলি শুধু সেল মেমব্রেন রয়েছে। ঠিক এই ইনফরমেশন, এই পিস অফ ইনফরমেশন ছিল তোমার এনসিআরটি তে ইউক্যারিওটিক সেলস এর মধ্যে। আমরা একটু দেখে নিই যে এনসিআরটি কি বলছে অ্যাবাউট ইউক্যারিওটিক সেলস। যদি তুমি ভালো করে দেখো অ্যাবাউট ইউক্যারিওটিক সেলস, তাহলে কি ইনফরমেশন দিয়েছে এনসিআরটি? এনসিআরটি কি ইনফরমেশন দিয়েছে? এনসিআরটি ইনফরমেশন দিয়েছে এক্সেপ্ট মোনেরা, মোনেরা মানে কারা? অল ইউনিসেলুলার প্রোক্যারিওটিক অর্গানিজমস। আদার 4 কিংডমস, অন্য কোন কোন কিংডম আছে আমরা জানি? কিংডম প্রোটিস্টা, কিংডম ফাঙ্গি, কিংডম প্ল্যান্টি অ্যান্ড কিংডম অ্যানিমালিয়া। এই চারটেই কারা? এই চারটেই হচ্ছে একজন হচ্ছে কিংডম প্রোটিস্টা হচ্ছে ইউনিসেলুলার ইউক্যারিওট, কিংডম ফাঙ্গি হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওট বাট স্যাপ্রোফাইটস, কিংডম প্ল্যান্টি হচ্ছে মাল্টিসেলুলার ইউক্যারিওটস বাট অটোট্রফস, আর কিংডম অ্যানিমালিয়া তোমরা সবাই জানো দে আর মাল্টিসেলুলার ইউক্যারিওটস বাট হেটেরোট্রফস। তো এদের ছাড়া, কিংডম মোনেরা ছাড়া প্রত্যেকটা চারটে কিংডম কি আছে? they possess eukaryotic organisms. কি বলছে? Eukaryotic includes all protists, plants, animals and fungi. In eukaryotic cells there is an extreme compartmentalization. যেটা বলতে চেয়েছিলাম, এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্সট্রিম কম্পার্টমেন্টস আছে অফ সাইটোপ্লাজম থ্রু দ্য প্রেজেন্স অফ মেমব্রেন বাউন্ড অর্গানেলস। মেমব্রেন বাউন্ড অর্গানেলস রয়েছে ইউক্যারিওটিক সেলসে, যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট, which is the most important aspect of eukaryotes. Eukaryotic cells possess an organized nucleus with a nuclear envelope. কি আছে? Organized nucleus আছে with a nuclear envelope. এই organized টার্মটা আমরা prokaryotic সেলসে কিন্তু ইউজ করতে পারি না, সো অত বেশি ওয়েল ডিফাইন্ড কিন্তু ইন কেস অফ prokaryotic organisms নেই। In eukaryotic cells have a variety of complex locomotory and cytoskeletal structure. কি আছে ওদের? লোকোমোটরি অ্যান্ড সাইটোস্কেলেটাল স্ট্রাকচার আছে। আমরা একটু এটা আরেকবার দেখিয়ে নিই। নর্মালি যখনই আমরা সেলের কথা বলছি, যখনই আমরা ইউক্যারিওটিক সেলের কথা বলছি, अगेन যদি এটা অ্যানিমাল সেল হয়, এটা ওদের নিউক্লিয়াস, এবার এদের কি থাকতে পারে? এটা মাইটোকন্ড্রিয়া, এটা লাইসোজোম, এটা গলগি বডি, ফাইন। আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফাইন, endoplasmic reticulum. So this is ER, endoplasmic reticulum. Say this is Golgi body, this is GB, Golgi body, this is lysosome, lysosome, and this one is say mitochondria. এবার এই অ্যানিমাল সেলের মধ্যে বা একটা প্ল্যান্ট সেলের মধ্যে আমরা কি দেখতে পারি? মানে ইউক্যারিওটিক সেলসের মধ্যে there are some fine protein like fibers present. These fibers are called as cytoskeleton. তার মানে mind you, it's very important that in eukaryotic cells the locomotory structures can be flagella, cilia and cytoskeleton. এটা কাদের মধ্যে আছে? এই তিনটেই আছে in case of eukaryotic cells. But when we talk about prokaryotes, what is not there in prokaryotes? Cilia and cytoskeleton is absent in prokaryotes. So এরা locomotory organs. These are basically locomotory organs. আমাকে কমেন্ট করো in the comment section, what is the study of locomotion and movement called? Comment me in the comment section. I want your answer. Fine, I'm waiting to see your answer. What is the study of locomotion and movement?
তো এটা ছিল about the difference about locomotory organs in prokaryotes and eukaryotic cells. কি বলছে? All eukaryotic cells, আচ্ছা, their genetic material is organized into chromosomes. Genetic materialটা কিভাবে organized রয়েছে? Into chromosomes. All eukaryotic cells are not identical. প্রত্যেকটা eukaryotic cells identical নয়. Plant and animal cell are different. As the former poses, plant cell এর মধ্যে কি আছে? Cell wall আছে, plastids আছে, and large central vacuole আছে, which are absent in animal cells. এটা animal cells এর মধ্যে absent. On the other hand, animal cells have centrioles which are absent in case of plant cells. Animal cell এর মধ্যে কি আছে? Centrioles আছে, যেটা plant cell এর মধ্যে নেই। আর ফাংশন অফ সেন্ট্রিওলটা কি? আমরা জানি যে সেন্ট্রিওলের ফাংশন হচ্ছে সেল ডিভিশনের। এই পিস অফ ইনফরমেশন ছিল আমাদের ইউক্যারিওটিক সেলস এর সম্বন্ধে। সো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবাউট ইউক্যারিওটিক সেলস। সো এই পিস অফ ইনফরমেশন নিয়ে আমরা নেক্সট লেভেলে যাব, অ্যান্ড দ্যাট ইজ কল্ড সেল মেমব্রেন। এর পরের পোর্শন যেটা আছে সেটা আমরা কি পড়বো? অ্যাবাউট সেল মেমব্রেন। বলছি যখনই আমরা সেল মেমব্রেনের কথা বলছি, আমরা জানি সেল মেমব্রেনটা যখন কথা বলবো ইন কেস অফ প্ল্যান্ট অ্যানিমাল সেল, আমরা সেল মেমব্রেন প্রথমেই পাবো, এটা হচ্ছে নিউক্লিয়াস, দিস দ্য নিউক্লিয়ার মেমব্রেন। আর যখনই একটা প্ল্যান্ট সেল বানাবো, এটা এরকম ভাবে বানাতে আমরা অভ্যস্ত, ঠিক এরকম ভাবে বানালাম। এটা হচ্ছে প্ল্যান্টের সেল ওয়াল, প্রথমে দিস ইজ দ্য সেল ওয়াল, অ্যান্ড দেন তার ভেতরে এটা সেল মেমব্রেন রয়েছে। সো সেল মেমব্রেনের বাইরে সেল ওয়াল রয়েছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য স্মল নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা ভীষণ ছোট, উইথ আ লার্জ ভ্যাকিউল। নর্মালি আমরা এটাই জানি, অনেকগুলো ভ্যাকিউল আছে, অ্যান্ড দে আর ফিউ ইন নাম্বার। ফাইন, তো আমরা এটা ডিসক্রিপশনে যাচ্ছি না যে হোয়াট ইজ দিস, দিস ইজ হোয়াট, দিস ইজ সেল ওয়াল। এটা কি? এটা সেল ওয়াল। তাহলে আমরা সেল মেমব্রেন পড়বো। দুজনের সেল মেমব্রেনের মধ্যে সবার থেকে ইম্পর্টেন্ট, সেল মেমব্রেন মাথায় আসলেই প্রথমেই কি মাথায় আসে? হোয়াট কামস ইন আওয়ার মাইন্ড? সেল মেমব্রেন মানেই আসে দুটো টার্ম, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন, আরটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, আরটা হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। এই দুটো টার্মই তো মাথায় আসে। স্যার ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তোমরা ভালোভাবে জানো সেমি পারমিয়েবল মেমব্রেন মানে যদি এটা একটা মেমব্রেন হয়, ইফ দিস ইজ ওয়ান অফ দ্য মেমব্রেন, এই মেমব্রেন দিয়ে শুধু ইট ইজ গোইং টু অ্যালাউ, ইট ইজ অনলি গোইং টু অ্যালাউ the water to pass through. It is only going to allow the water to pass through, not solutes. কোনো সলিউটকে অ্যালাউ করবে না। তাহলে যদি এটা সেমি পারমিয়েবল মেমব্রেন হয়, then only it is going to allow water to pass through, not the solutes. But যদি এটা selectively permeable membrane হয়, it is only going to allow what? Some of the water and some solutes. This is the difference between semi-permeable and selectively permeable membrane. তোমরা এর আগে পড়েছো 3 রকমের সলিউশন হয়, তোমরা আগে জানো। তোমরা এর আগেও পড়েছো 3 রকমের সলিউশন হয়। যখন আমরা এই আলোচনাটা করছি তখন এটা চলে আসে অটোমেটিক্যালি। ফাইন, 3 রকমের সলিউশন হয়। একটা হচ্ছে হাইপারটোনিক, একটা হাইপারটোনিক সলিউশন, একটা হাইপোটোনিক সলিউশন, আরটা কি? আরটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। hypo and isotonic solution. Now when we talk about hypertonic, তাহলে যদি একটা সেলকে রাখি আমি একটা বিকারের মধ্যে, আমি আরবিসি কে রেখে দিলাম, আর ওই বিকারের মধ্যে 90% NaCl সলিউশন দিয়ে দিলাম। কত পার্সেন্ট? 90% NaCl সলিউশন রেখে দিলাম। তাহলে এই যদি 90% NaCl থাকে, তাহলে সলিউট আছে কত? 90%। তাহলে কত পার্সেন্ট সলভেন্ট থাকবে? ওয়াটার থাকবে কত পার্সেন্ট? 10%। নর্মাল আরবিসি, যেটা একটা ইনিউক্লিয়েটেড আরবিসি, এর মধ্যে 70%। ইন আ নর্মাল সেল হোয়াট পার্সেন্টেজ অফ সেল ইজ ওয়াটার? 70%। একটা সেলের মধ্যে 70% জল থাকে। সো 70% অফ ওয়াটার ইজ প্রেজেন্ট ইনসাইড আ সেল অর অ্যান অ্যাপ্রক্সিমেশন। সো জলটা কোথায় বেশি আছে? জলটা ভেতরে আছে। আমরা এখান থেকে নিশ্চয়ই একটা টার্ম জানি, সেই টার্মের নাম হচ্ছে অসমোসিস। সো হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট টার্ম? দ্য টার্ম ইজ osmosis. So during osmosis, what is going to happen? Water starts moving from its higher concentration to its lower concentration. আমরা জানি এটা, জলটা নিজের হায়ার কনসেন্ট্রেশন থেকে নিজের লোয়ার কনসেন্ট্রেশন, যেখানে 70% আছে সেটা হায়ার কনসেন্ট্রেশন, যেখানে 10% আছে সেটা লোয়ার কনসেন্ট্রেশন। জলটা কি করবে? জলটা নিজের হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে চলে আসবে, মেকিং দ্য সেল ফ্ল্যাসিড। যে প্রসেসে জলটা বেরিয়ে আসবে সেই প্রসেসকে বলা হয় এক্স অসমোসিস। তাহলে what is osmosis? It is the process by which the water or solvent can move out from its higher concentration to its lower concentration
থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনের একটা নেচারের জন্য সেলটা ফ্ল্যাসিড হলো, আবার সেলের মধ্যে জলও ঢোকে সেল মেমব্রেনের কোয়ালিটির জন্য। তার মানে সেল মেমব্রেনে যদি জল ঢোকে বা বেরোয় তাহলে এটা সেলের গ্রোথ বাড়ায়। সেলের যদি গ্রোথটা কখন বাড়বে, যখন সেলটা টার্জিড হবে। টার্জিড কখন হবে? when it is going to become turgid, যখন ওটা হাইপোটোনিক সলিউশনে থাকবে। তাহলে যদি এইরকম একটা বিকার থাকে, তার মধ্যে আমরা রেজিন রেখে দিলাম, রেজিন মানে কিসমিস, রেজিন রেখে দিলাম, আর এর মধ্যে মাত্র 20% NaCl সলিউশন আছে। কত পার্সেন্ট? 20% NaCl সলিউশন আছে। 20% NaCl সলিউশন মানে কত পার্সেন্ট জল? 80% জল আছে। সো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন? জলটা রেজিন মানে কিসমিস, রেজিনের ভেতরে জলটা ঢুকতে স্টার্ট করবে। যে প্রসেসে জল ঢুকবে সে প্রসেসকে কি বলবো? এন্ডোঅসমোসিস। কি বলবো? দ্য প্রসেস উইল বি কল্ড অ্যাজ এন্ডোঅসমোসিস। তাহলে আমরা এই টার্মটা এন্ডোঅসমোসিসের জন্য এই রেজিনটা ফুলে যাবে, রেজিনটা ফুলে যাওয়ার প্রসেসকে কি বলা হয়? টার্জিড। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম টার্জিডিটি? টার্জিডিটি মানে যখন একটা সেলের মধ্যে জলটা ঢুকবে, দ্যাট ইজ কল্ড এন্ডোঅসমোসিস। এন্ডোঅসমোসিস কেন হবে? ডিউ টু দ্য ডিফারেন্স ইন দ্য ওয়াটার পোটেনশিয়াল। ওয়াটার কনসেন্ট্রেশনের ডিফারেন্সের জন্য জলটা কোথায় বেশি? বাইরে বেশি, বাইরের থেকে ভেতর ঢুকতে স্টার্ট করবে, টার্জিড হয়ে যাবে ডিউ টু হোয়াট প্রসেস? এন্ডোঅসমোসিস। তাহলে সেলটা টার্জিড হয়ে যাবে। টার্জিড হলে গ্রোথে হেল্প করবে। তাহলে তোমরা জানো একটা প্ল্যান্ট একটা ছোট পটের মধ্যে আছে আর রোদে রয়েছে, অনেক দিন ধরে রয়েছে, যেটা নর্মালি শেড লাভার প্ল্যান্ট, রোদ দূরে রাখে না, শীতকালের প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, কিন্তু তাকে আমরা রোদে রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য। ওরা কি করবে? প্ল্যান্টটা মুরঝে যাবে। প্ল্যান্টটা যদি মুরঝে যায়, ওকে যদি জল দিই তাহলে কি করবে? ও টার্জিড হয়ে যাবে। তাহলে প্ল্যান্টটা টার্জিড হলে কি দেখাবে? গ্রোথ দেখাবে। তার মানে যখনই আমরা সেল মেমব্রেনের কথা বলি, whenever we talk about cell membrane, তাহলে দুটো টার্ম পেলাম। এই সেল মেমব্রেন মেইনলি হেল্প করে কিসে? সেল গ্রোথে হেল্প করতে পারে, সেল গ্রোথে হেল্প করতে পারে। সেকেন্ড, সেল মেমব্রেন কি করতে পারে? হেল্প করতে পারে কিসে? অসমোসিসে। আর এই অসমোসিসের মধ্যে দু রকমের অসমোসিস হয়, একটা হচ্ছে এন্ডোঅসমোসিস, আর এন্ডোঅসমোসিস হলে কি হবে? আলটিমেটলি এন্ডোঅসমোসিস হলে এই সেলের ডেভেলপমেন্টটা হবে, সেলটা গ্রোথ করবে, তো সেল গ্রোথে হেল্প করলো। আর একটা সেলের সঙ্গে অন্য সেলের মধ্যে ইন্টারাকশন হেল্প করলো, সঙ্গে এক্সঅসমোসিস হতে পারে, এক্সঅসমোসিসও হতে পারে, একটু আগে আমরা একটা দেখলাম। আর কিসে হেল্প করতে পারে সেল মেমব্রেন? সেল মেমব্রেন আর কিসে হেল্প করতে পারে? সেল মেমব্রেন একটা সেলের সাথে অন্য সেলের মধ্যে ইন্টারাকশন হেল্প করে, তো সেল টু সেল ইন্টারাকশন, সেল টু সেল ইন্টারাকশন হেল্প করে। ফাইন। সঙ্গে সেল টু সেল ইন্টারাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা পরবর্তীকালেও জানবো যে একটা ইউনিসেলুলার অর্গানিজম আর একটা মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ডিফারেন্সটা কোথায়। মাল্টিসেলুলারের মধ্যে অনেকগুলো সেল থাকে, একটা সেল থেকে অন্য সেলের মধ্যে ইন্টারাকশন হয়। এই ইন্টারাকশন কার মাধ্যমে হয়? একটা সেল মেমব্রেনের সাথে অন্য সেল মেমব্রেনের কি হয়? রিসেপ্টরস থাকে, ওদের মধ্যে কি হয়? সেল টু সেল ইন্টারাকশন হয়। কি এক্সাম্পল পাবো? যদি তোমরা দেখো ক্লাস 11 এর লাস্ট চ্যাপ্টার, তার নাম কি? হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে কেমিক্যাল কোঅর্ডিনেশনের মধ্যে একদম সেকেন্ড লাস্ট পেজে আমরা কি দেখি? মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, মেকানিজম অফ হরমোন অ্যাকশন। সেখানে কি আছে? যদি এটা একটা সেল হয়, ইফ দিস ইজ আ সেল, এই সেলের মধ্যে এই সেলটা হচ্ছে ওভারির একটা মেমব্রেন, ওভারির একটা সেল মেমব্রেন, আর এখানে এফএসএইচ হরমোন আছে, এই এফএসএইচ হরমোনকে ধরার জন্য, রিসিভ করার জন্য স্পেশাল রিসেপ্টরস আসবে এখানটায়। আসার পরে তার মধ্যে কিছু চেঞ্জেস আসবে, সাইক্লিক এএমপি বলে টার্ম আছে, সেকেন্ড মেসেঞ্জার, তারপরে ফিজিওলজিক্যাল রেসপন্স হবে, তারপরে ওর ফাংশনস গুলো বাড়বে, আর ওভারির মধ্যে অনেকগুলো ফলিকল তৈরি হবে। তার মানে সেল মেমব্রেনের গায়ে কি আছে? হোয়াট ইজ প্রেজেন্ট ইনসাইড সেল মেমব্রেন? দেয়ার আর সাম রিসেপ্টরস প্রেজেন্ট। সেই রিসেপ্টরের মধ্যে স্পেসিফিক হরমোন গিয়ে কাজ করে সেই সেলের বা সেই অর্গানের ফাংশনস গুলোকে বাড়ায়। তার মানে সেল টু সেল ইন্টারাকশনের ওটা কিন্তু বাড়াচ্ছে। তো এটা একটা ফাংশন তার সেল মেমব্রেনের। হোয়াট ইজ দ্য নেচার অফ সেল মেমব্রেন? সঙ্গে এট দ্য সেম টাইম আমি যখন এটা বললাম, তাহলে একটা কথা বলি, ট্রান্সপোর্ট করতে হেল্প করে। কি ধরনের ট্রান্সপোর্ট? ট্রান্সপোর্ট দু রকমের হয়। একটা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, একটা হয় প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ মানে টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাওয়া, টুয়ার্ডস দ্য গ্রেডিয়েন্ট, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায়, অটোমেটিক্যালি যায়। জল উপর থেকে নিচে পড়ছে, তার জন্য ধাক্কা দিয়ে নিচে পাঠাতে হবে না। কিন্তু জলকে যদি নিচের থেকে উপরে পাঠাতে হয়, from its lower concentration to its higher concentration, আমাকে পাম্প ইউজ করতে হবে। What is pump? Pump is called ATP.
মানে এনার্জি ইউজ করতে হবে। তো যদি এনার্জি ইউজ করতে হয় তাহলে কি বলবো আমরা, হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্ট আমরা বলবো ওকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সো হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্ট উই হ্যাভ টু কল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে এটিপি হেল্প নিয়ে এনার্জি মিডিয়েটেড প্রসেস কি বলা হয়, একে বলা হয় এনার্জি মিডিয়েটেড প্রসেস। এনার্জি মিডিয়েটেড প্রসেস এটিপি নিয়ে কাজ করাটাকে বলা হয় হোয়াট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই দুটোই কিন্তু হয় বাই দ্য হেল্প অফ সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ওই প্রপার্টিটা যে ও কখনো সিলেক্টিভ হিসেবে কাজ করে, কখনো কখনো সেমি পারমিয়েবল হিসেবে কাজ করে, এর উপর ডিপেন্ড করে কিন্তু ট্রান্সপোর্ট হতে পারে। তাহলে আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম আগে, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস কার দ্বারা এটা সম্ভব, এটা সম্ভব কার দ্বারা, এটা সম্ভব হচ্ছে সেল মেমব্রেন দ্বারা। তো সেল মেমব্রেনের একটা বিশাল ফাংশন হচ্ছে অ্যাবাউট ট্রান্সপোর্ট। তো এইবার এই সেল মেমব্রেনটা আসলে কেমন ধরনের এর নেচার, তো আমরা এই নেচার সেল মেমব্রেনের নেচার দেখার জন্য আমরা দেখেছি যে আমরা জানি ফ্রম বায়োমলিকুল টপিক আমরা জানি যে এটা একটা গ্লিসারল CH2OH আর এটা হচ্ছে CH2OH। এটা কি, এটা হচ্ছে গ্লিসারল। আর আমরা জানি ফ্যাট তৈরি হয় কি দিয়ে, ফ্যাট তৈরি হয় ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল দিয়ে। তার মানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে যদি আমি এখানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে যদি আমি এখানে একটা ফ্যাটি অ্যাসিডকে রেখে দিই, সে ফর এক্সাম্পল এখানে OH ছিল আর এখানে COOH, আর এই হচ্ছে কার্বনের চেন, দিস ইজ আ কার্বন চেন। আর এর কি আছে, অ্যাসিডিক গ্রুপ। তাহলে এটা কি দিস ইজ ফ্যাটি অ্যাসিড। এটা কি, এটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড। তাহলে কার্বন 1 এর সাথে এটা কার্বন 1, এটা কার্বন 2, এটা কার্বন 3 সে ফর এক্সাম্পল। এবার এখানে OH আছে, এখানে COOH আছে, এখানে অ্যালকোহল গ্রুপ, এখানে অ্যাসিডিক গ্রুপ। এই দুজনের সাথে এরা কি হবে, এরা রিঅ্যাক্ট করে কি তৈরি করবে, এটা এস্টার তৈরি করবে। কি তৈরি করবে, দে আর গোইং টু ফর্ম এস্টার। ঠিক এরকম ভাবে জাস্ট লাইক দিস হোয়াট উই ক্যান গেট, আমরা কি দেখতে পারি এখানে আরেকটা COOH আর সঙ্গে এরকম কার্বন চেন আছে, লং কার্বন চেন, এটাও একটা ফ্যাটি অ্যাসিড, দিস ইজ অলসো ফ্যাটি অ্যাসিড। তাহলে এদের মধ্যে বন্ড হলো, এদের মধ্যে বন্ড হয়ে কি তৈরি হবে, এস্টার তৈরি হবে। এদের মধ্যে বন্ড তৈরি হয়ে এস্টার তৈরি হবে, বন্ড তৈরি হয়ে এস্টার তৈরি হবে। কিন্তু এই যে লাস্টের যে কার্বনটা আছে, মানে ফার্স্ট কার্বন যেটা আছে, এর হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে যদি এখানে ফসফেট লেগে যায়, তাহলে আমি একে কি বলবো, আমি একে বলবো ফসফোলিপিড। কি বলবো, ফসফোলিপিড। মাথায় রাখতে হবে ফসফোলিপিড, এই ফসফোলিপিডের মধ্যে ফসফেট আছে ইন দ্য ফার্স্ট কার্বন। আর যদি এখানটায় ফসফেটটা না থেকে যদি আরেকটা এরকম ফ্যাটি অ্যাসিড তৈরি হতো, তাহলে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল দুটো মিলে কি তৈরি হতো, ফ্যাটস। যদি তোমরা না দেখে থাকো বায়োমলিকুলার টপিক, আমি ফ্যাটটা পড়িয়েছি, একবার দেখে নিও। আর এই ফসফোলিপিড নর্মালি আমরা যেটা দেখি, এদেরকে কি বলা হয়, একে বলা হয় লেসিথিন। কি বলা হয়, লেসিথিন। এটা কি বলা হয়, লেসিথিন। কেন বলছে এটা, ওয়াই উই আর টকিং অ্যাবাউট দিস, কেন কি যখনই আমরা ফ্যাটের কথা বলি, সেল মেমব্রেনের ভেতরে কি আছে, সেল মেমব্রেনের ভেতরে লিপিড লেয়ার আছে। ধরো এইটা একটা লিপিড লেয়ার, আর এইটা হচ্ছে তার টেলটা। এই টেলটা কোনটা, এই টেলটা হচ্ছে এই টেলটা। তাহলে যখনই আমরা লিপিড দেখাতে চাই, তখনই আমরা লিপিডটাকে এরকম দেখাই। আর কিভাবে দেখাই, সেল মেমব্রেনের মধ্যে এরকম বাইলিপিড লেয়ার আছে, এরকম বাইলিপিড লেয়ার আছে, ফাইন, এরকম বাইলিপিড লেয়ার আছে। সো এরকম বাইলিপিড লেয়ার, এর মধ্যে এটা যদি লিপিড লেয়ার হয়, এটা যদি ওই ফ্যাটি অ্যাসিড লেয়ারটা হয়, তাহলে এই ফ্যাটি অ্যাসিড লেয়ারটা হচ্ছে নন পোলার টেল। কি বলা হয়, নন পোলার টেল। কি বলা হয় এটাকে, নন পোলার টেল। আর এইটাও একটা নন পোলার টেল, তার মানে এরা হচ্ছে মেনলি এরা হাইড্রোফোবিক ইন নেচার। এরা জলটাকে, এরা অ্যাকুয়াস সলিউশনটাকে হেট করে, অ্যাকুয়াস এনভায়রনমেন্টটাকে এরা হেট করে, জলটাকে এরা হেট করে, বিকজ দে আর হাইড্রোফোবিক ইন নেচার। কিন্তু এই যে পোলার হেড, এই জায়গাটা হচ্ছে পোলার হেড, এই পোলার হেডটা কিন্তু, এই পোলার হেডের মধ্যে কি আছে, ওই ছোট্ট করে ওই লিপিডটা আছে, পোলার হেডে। আর এই পোলার হেডের জন্য যেটা কিনা তৈরি ওই ফসফোলিপিড দিয়ে, এই পোলার হেডটা কিন্তু হাইড্রোফিলিক ইন নেচার। হাইড্রো মানে জল, ফিল মানে লাভিং। তাহলে এরা জলটাকে ভালোবাসে, এরা হাইড্রোফিলিক ইন নেচার।
এরা হাইড্রোফিলিক ইন নেচার। যখনই আমাদের সেল মেমব্রেনের কথা হলো, সঙ্গে সঙ্গে মাথায় পড়লো যে ইলেকট্রন মাইক্রোস্কোপের ডিসকভারি ছাড়া সেল মেমব্রেন দেখা ইজ ইম্পসিবল। তাহলে সেল মেমব্রেনের ভেতরের স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা জানার জন্য অনেক সায়েন্টিস্ট অনেক রকমের কথা বলেছিল। আমরা যদিও এরকম 3টে সায়েন্টিস্টের কথা আমরা জানি, যেটা আমরা জানবো আমাদের যে টপিকে আছে, তার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। কি নাম? ফ্লুইড মোজাইক মডেল, যেটা 1972-তে সিঙ্গার অ্যান্ড নিকোলসন এনারা দিয়েছিলেন, অ্যান্ড দে গট নোবেল প্রাইজ। কিন্তু তার আগে দুজনের কথা আমাদের বলতে হবে। একটা হচ্ছে ড্যানিয়েল অ্যান্ড ডেভসনের মডেল, আর একটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল বাই রবার্টসন, যাকে বলা হয় ইউনিট মেমব্রেন মডেল। এই দুটো মডেলই স্যাটিসফাই করতে পারেনি কি করে জল ঢুকছে, দুটো মডেলই স্যাটিসফাই করতে পারেনি কি করে ওয়াটার ইজ গেটিং ইনসাইড দ্য সেল অর ওয়াটার ইজ গেটিং আউট অফ দ্য সেল। এইটা বুঝাতে পারেনি, যেটা বুঝাতে পেরেছে কে? ফ্লুইড মোজাইক মডেল। না, ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ইলেকট্রন মাইক্রোস্কোপের 1950s বা 1940s এর পরেই এটা পাওয়া গেছে। তাহলে এই স্টাডি দেখবে আফটার দ্য অ্যাডভেন্ট অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ সিন্স 1950s এরকম টার্মস দেওয়া আছে। সো অ্যাডভেন্ট টার্মটা দিয়ে আসছে, মাথা রাখতে হবে এটা, ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো এবার এই ফ্লুইড মোজাইক মডেল কি বলছে? দ্য সেল মেমব্রেন ইজ মেড আপ অফ বাইলিপিড লেয়ার। কি বলছে? এরকম বাইলিপিড লেয়ার দিয়ে তৈরি। সো এটা হচ্ছে বাইলিপিড লেয়ার। আর মাঝখানে কি আছে? মাঝখানে এইখানে আছে এক্সট্রিনজিক প্রোটিন, এখানে আছে ইন্ট্রিনজিক প্রোটিন, আর মাঝে মাঝে আছে এরকম ইন্টিগ্রাল প্রোটিন। কি আছে? ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এখানে কি আছে? এখানে আছে এরকম একটা লিপিড লেয়ার, এখানেও একটা লিপিড লেয়ার। সো দিস ইজ অলসো আ লিপিড লেয়ার। সো তারপরে দুটো মিলে হলো বাইলিপিড লেয়ার। সো দিস ইজ বাইলিপিড লেয়ার। এটা কি হলো? বাইলিপিড লেয়ার। এই দুটো হচ্ছে বাইলিপিড লেয়ার। ফাইন। এটা হচ্ছে এক্সট্রিনজিক প্রোটিন। এটা কি? এটা বাইরের দিকে আছে, একে বলা হলো এক্সট্রিনজিক প্রোটিন। আর এটা হলো ইন্ট্রিনজিক প্রোটিন। দিস ইজ ইন্ট্রিনজিক প্রোটিন। ফাইন। আর এটা কি বলা হলো? এটা বলা হলো ইন্টিগ্রাল প্রোটিন। কিন্তু এই সেল মেমব্রেনের সম্বন্ধে কি করে ধারণা করা গেল যে এই সেল মেমব্রেনের মধ্যে প্রোটিন আছে, লিপিড আছে? এটা কি করে বোঝা গেল? প্রথম যখন ইলেকট্রন মাইক্রোস্কোপটা ইনভেন্ট হলো, তারপরে ভাবা হলো কোন সেল মেমব্রেনটাকে নিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস করা যায়। মাথায় আসলো অ্যানিমালের মধ্যে, বিশেষ করে হিউম্যানের মধ্যে একটা সেল যার মধ্যে ম্যাচিওর কন্ডিশনে নিউক্লিয়াস থাকে না। সেটা হচ্ছে কে? শুধু নিউক্লিয়াস না, সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, সঙ্গে মাইটোকন্ড্রিয়া থাকে না। দুটোর মধ্যেই সেল মেমব্রেন রয়েছে। তাহলে যদি এই সেলটাকে আমরা চুজ করি, তার নাম কি? আরবিসি। তাহলে কি হলো? এই কনসেপ্টটা আসলো কোথা থেকে? হিউম্যান আরবিসি কে চুজ করা হলো। Why human RBC being chosen? Because it is neither having nucleus nor it is having endoplasmic reticulum and mitochondria, সঙ্গে আরো কিছু অর্গানেলিজ নেই। আমরা ডেফিনেটলি সেগুলো সম্বন্ধে জানি। তার মানে এদের সেল মেমব্রেন নেই, মানে আমরা যখন কেমিক্যাল অ্যানালাইসিস করব তখন শুধুমাত্র আরবিসির যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনের অ্যানালাইসিসটাই ধরা পড়বে। তো এইটা দেখলাম যে আমরা যখন কেমিক্যাল অ্যানালাইসিস করলাম, when chemical analysis of this RBC membrane being done, কি পেলাম? আমরা দুটো তথ্য পেলাম। একটা হচ্ছে এর মধ্যে প্রোটিন আছে, সেল মেমব্রেনের প্রোটিন আছে কত পার্সেন্ট? 52% প্রোটিন আছে। আর ফ্যাট আছে কত পার্সেন্ট? ফ্যাট মানে লিপিড আছে। লিপিড কত পার্সেন্ট? লিপিড আছে, আর লিপিড 42% লিপিড আছে, 42% লিপিড। আর বাদ বাকিটা কার্বোহাইড্রেট রয়েছে। তাহলে যখন এইটা অ্যানালাইসিস করে দেখা গেল, তারপরে যখন রিসার্চ ধরা পড়ে আসলে স্ট্রাকচারটা অনেকটা এরকম। তার মানে এখানে কি বলেছিল? ফ্লুইড মোজাইক মডেলে সিঙ্গার অ্যান্ড নিকোলসন হোয়াট দে সেড, কি বলেছিল? যে ওরা বলেছিল icebergs
floating on sea of lipids, on sea of lipids, icebergs floating on sea of lipids. এখানে আইসবার্গটা কোনটা? আইসবার্গ হচ্ছে প্রোটিন, তার উপরে ফ্লোট করছে, তার উপরে ফ্লোট করছে অন দ্য সি অফ লিপিড, অন দ্য সি অফ লিপিড। কেন বলছে এটা? কারণ কি এই যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, এই যে ইন্টিগ্রাল প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন, তাহলে এখানে দুটো টার্ম পাবো আমরা, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, আরটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিন যেটা বাইরের দিকে রয়েছে, এই পেরিফেরাল প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন এরা কি করতে পারে? এরা ল্যাটারালি মুভ করতে পারে। এই প্রোটিনটা এরকম এরকম ভাবে মুভ করতে পারে। মুভ করে কি তৈরি করতে পারে? মুভ করে একটা দুর্ধর্ষ টার্ম তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই সেল মেমব্রেনটা ফ্লুইড, কোয়াসি ফ্লুইড নেচার এর তৈরি হতে পারে। কোয়াসি ফ্লুইড মানে এরা যেহেতু ল্যাটারালি মুভ করতে পারে, এটা একটা ফ্লুইডিটি তৈরি করতে পারে, একটা ফ্লুইডিটি তৈরি করতে পারে ইন দ্য সেল মেমব্রেন। তার মানে সেল মেমব্রেন একটা রিজিড স্ট্রাকচার নয়, তার মধ্যে কিন্তু মেমব্রেনটা ল্যাটারালি মুভ করতে পারে। সো টার্মটা মাথায় রাখতে হবে, প্রোটিনটা ল্যাটারালি মুভ করতে পারে বলে একে বলা হয় কোয়াসি ফ্লুইড ইন নেচার। এই কোয়াসি ফ্লুইড ইন নেচার বলে এই সেল মেমব্রেনের, ভাবো একটা অ্যামিবা যখনই এটা খাওয়ার পেলো সলিড ফুড, ও কি করে? ও এন্ডোসাইটোসিস করে, ভ্যাকুয়ামের মধ্যে নিয়ে নেয়, নিয়ে এটাকে হজম করে আবার ফেলে দেয়, আবার ওটা এক্সোসাইটোসিস করে ফেলে, এক্সোসাইটোসিস করে ফেলে। কিন্তু খাওয়াটা যখন নেয় কি বলা হয় এটাকে? এন্ডোসাইটোসিস। তাহলে এই এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস দুটোতেই অ্যামিবার মতন সেল, একটা ইউনিসেলুলার ইউক্যারিওটিক সেল, ও কিন্তু এই সেল মেমব্রেনের প্রপার্টির জন্যই কিন্তু ও খাওয়ারটাকে নিতে পারছে। বাই হোয়াট প্রসেস? বাই দ্য প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস, বাই দ্য প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। ইভেন এই সেলটা যখন ডিভাইড করবে, মাঝখান থেকে সেলের ফারোয়িং হয়। আমরা জানি এটা, যখন অ্যানিমাল সেল ডিভাইড করে মাঝখান থেকে ফারোয়িং হয়। এই ফারোয়িং এর জন্য কিন্তু এই সেল মেমব্রেনটাও কিন্তু দায়ী, সেল মেমব্রেনের ক্যারেক্টার কিন্তু দায়ী এর ফারোয়িং এর জন্য। তাহলে ইভেন যেমন এন্ডোসাইটোসিসে হেল্প করলো, ইভেন সেল ডিভিশনেও কিন্তু হেল্প করলো কে? সেল মেমব্রেন, সেল মেমব্রেন। এরকম ভাবে অনেকগুলো ফাংশনস এর কিন্তু প্রপার্টি আছে। কার? সেল মেমব্রেনের ফাংশনস রয়েছে। তো চলো আমরা এনসিইআরটি কি বলছে সেটা একটু দেখে নিই। হোয়াট এনসিইআরটি হ্যাজ গট টু সে। কি বলছে এনসিইআরটি? এনসিইআরটি বলছে সেল মেমব্রেন, the detailed structure of the membrane was studied only on the advent of, দেখো দেখে নাও এখানে, very very important, on the advent of the electron microscope in the 1950s. Meanwhile, the chemical studies of the cell membrane, especially in human red blood cell RBC এর মধ্যে যখন টেস্ট করা হয়, enabled the scientists to deduce the possible structure of plasma membrane. These studies showed that the cell membrane is mainly composed of lipids and proteins. কি দেখালো? যে সেল মেমব্রেন কি তৈরি? লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। The major lipids are phospholipids. Major lipids are কি? Phospholipids that are arranged in a bilayer. কিভাবে রয়েছে? Bilayer রয়েছে। Also the lipids are arranged within the membrane with the polar head towards outside. Polar headটা বাইরের দিকে একটু দেখলাম, and the outer sides and the hydrophobic tail towards the inner part. নিচের দিকে, ভেতরের দিকে কোনটা? Hydrophobic tail. This ensures that the non-polar tail of saturated hydrocarbons is protected from the aqueous environment. তার মানে বাইরের aqueous environment থেকে protected কোনটা? ভেতরের নন পোলার টেল, উপরে পোলার হেড, তারপরে নন পোলার টেল, আবার নন পোলার টেল, আবার নিচে পোলার হেড। তাহলে ওরা কি করলো? aqueous environment থেকে নিজেকে আটকে দিল। In addition to phospholipid membrane also contains cholesterol. Yes, সেল মেমব্রেনের মধ্যে কিছু কিছু কোলেস্টেরল থাকে, কার সাথে? ফসফোলিপিডের সাথে। The lipid component of the membrane mainly consists of phosphoglycerides. একটু আগে আমি গ্লিসারল দেখালাম, তার সঙ্গে ফসফেটটাকে অ্যাড করলাম ফার্স্ট কার্বনে, তোমরা একটু আগে দেখলে। Later biochemical investigation clearly revealed that the cell membranes also possess protein and carbohydrate. The ratio of protein and lipid varies considerably in different cell types. এই লিপিড আর প্রোটিনের কন্টেন্টটা সেল টু সেল ভ্যারি করে। আমরা আরবিসি মধ্যে কত দেখলাম? 52% প্রোটিন and 40% of lipid, কিন্তু সেটা সেল টু সেল ভ্যারি করে। In human beings, the membrane of the erythrocyte has approximately 52% protein and 40% lipid. It's a very very important term. Fluid mosaic model কি বলছে? An improved model of the structure of cell membrane was proposed by Singer and Nichols in 1972, widely accepted as fluid mosaic model. Depending on the ease of extraction, membrane proteins can be classified as integral or peripheral. কি হতে পারে membrane protein? Peripheral হতে পারে, বাইরের দিকে হতে পারে, বা integral হতে পারে। Peripheral proteins lie on the surface of the membrane, while the integral proteins are partially or totally buried. মাথা রাখতে হবে, partially buried থাকতে পারে integral protein,
অল্পটুকু ঢোকানো থাকতে পারে ভেতরের দিকে বা পুরোটাই থাকতে পারে। According to this, quasi-fluid nature of the lipid, very, very important term. Quasi-fluid nature of lipid enables, quasi-fluid nature of lipid enables what? What kind of movement? Lateral movement of proteins. Very, very important. Eta MCQ te pabe tumi. Within the overall bilayer. This ability to move within the membrane is measured as its fluidity. বলেছিলাম এই অ্যাবিলিটিটা কতটা এই প্রোটিনটা মুভ করতে পারছে ল্যাটারালি তার উপর ডিপেন্ড করবে। যদি বেশি মুভ করতে পারে তাহলে ফ্লুইডিটি বেশি থাকবে, যদি কম মুভ করে তাহলে ফ্লুইডিটি কম থাকবে। The fluid nature of the membrane is also important to form from the point of view of functions like কি হেল্প করে সেল গ্রোথ, ফর্মেশন অফ ইন্টারসেলুলার জাংশন। দুটো সেলের মাঝখানে আমরা জানি, আমরা কানেক্টিভ টিস্যুতে পড়েছিলাম গ্যাপ জাংশনস, অ্যাডহেরিং জাংশনস আর টাইট জাংশনস। এরা দুটো সেলের মাঝখানে এই কি করতে পারে, ইন্টারসেলুলার জাংশনস মেনটেন করতে পারে। সিক্রিশনে হেল্প করে, একটা সেল মেমব্রেন থেকে কোনো কিছু সিট হয়ে বাইরে বেরোচ্ছে তাতে হেল্প করবে, এন্ডোসাইটোসিসে হেল্প করবে, সেল ডিভিশন হেল্প করবে। ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট যেটা আছে ওটা এ বি সি ডি করে অপশনে ঢুকে যাবে নিটের এক্সামিনেশনে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশনস অফ দ্য প্লাজমা মেমব্রেন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ দ্য মলিকিউলস অ্যাক্রস ইট। আর সেই ট্রান্সপোর্টটা কিভাবে হতে পারে, আইদার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা প্যাসিভ ট্রান্সপোর্ট। The membrane is selectively permeable to some molecules present on either side of it. Many molecules can move briefly across the membrane without any requirement of energy, and this is called passive transport. তাহলে passive transport কাকে বলা হয়, যদি ATP না লাগে তাকে বলা হয় passive transport. Neutral solutes may move across the membrane by the process of simple diffusion along the concentration gradient, that is from higher concentration to lower concentration. আচ্ছা, এই সিম্পল মলিকিউলস যখন বললো তখন একটা মাথা রাখতে হবে, কি বলছে, নিউট্রাল মলিকিউলস। এই নিউট্রাল মলিকিউলস যখনই আসছে, নিউট্রাল সলিউটস, এই নিউট্রাল সলিউট যখনই আসবে তখনই মাথা রাখতে হবে স্টেরয়েড হরমোনের কথা মাথা রাখতে হবে। স্টেরয়েড হরমোন কিন্তু কোনোভাবেই মেমব্রেনের গায়ে চলে আসবে লাস্ট চ্যাপ্টারের মেকানিজম অফ হরমোন অ্যাকশনের মধ্যে। ওখানে একটা হরমোন যেটা কিনা ইস্ট্রোজেন, সে ডাইরেক্টলি ঢুকে যাচ্ছে সেল মেমব্রেনের গা দিয়ে। কেন কি, ও ডিফিউজ করে যাচ্ছে, সিম্পল ডিফিউশনে চলে যেতে পারে। তার মানে এদিকে জল, এদিকে নিউট্রাল মলিকিউলস কল্ড স্টেরয়েড হরমোনস, ওরা কিন্তু পাস করে যেতে পারে বাই ডাইরেক্টলি ডিফিউশন প্রসেসে ফ্রম ইটস হায়ার কনসেন্ট্রেশন টু ইটস লোয়ার কনসেন্ট্রেশন। Water may also move across this membrane from higher concentration to lower concentration. Movement of water by diffusion is called osmosis. And as the polar molecules cannot pass through the non-polar lipid bilayer, they require a carrier protein. তো এদের কি দরকার, যেহেতু ওই ওরা নন পোলার টেল দিয়ে ঢুকতে পারবে না, ওদের কি দরকার, একটা ক্যারিয়ার প্রোটিন দরকার। আর এই ক্যারিয়ার প্রোটিন কি করতে পারে, এই ক্যারিয়ার প্রোটিন হেল্প করতে পারে ইন ফ্যাসিলিটেটেড ডিফিউশন। কি করতে পারে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ডিফিউশনের নাম কি, ওরা হেল্প করছে ডিফিউজ করার জন্য। তাহলে এই পার্টিকুলার ক্যারিয়ার প্রোটিন দ্বারা যদি ডিফিউজ করে তাহলে তাকে বলবো আমি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে ট্রান্সপোর্ট মলিকিউলস কিভাবে হতে পারে, প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টে কি হবে, এটা হবে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। একে বলা হয় অ্যালং, মাথা রাখতে হবে অ্যালং, মানে যেটা টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে। আর এটা হবে আগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। এই জন্য এখানে কি লাগবে, এটিপি লাগবে। নো এনার্জি রিকোয়ারমেন্ট। আর এরকম এক্সাম্পল আমরা কি জানি, এটিপি দিয়ে সোডিয়াম পটাশিয়াম পাম্প। যদি মনে থাকে, নার্ভ যদি পড়ে থাকো, নিউরনের সোডিয়াম পটাশিয়াম, 3টে সোডিয়াম ধাক্কা দিয়ে বাইরে বের করা আর 2টো পটাশিয়ামকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকানো, এটা কি দিয়ে হয়, এটিপি ইনিশিয়েট করে হয়। ঠিক আছে, তো এটা ছিল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কার মাধ্যমে হচ্ছে, সব সেল মেমব্রেনের মাধ্যমে। A few ions or molecules are transported across the membrane against their concentration gradient, that is from lower to higher concentration. Such a transport is an energy dependent process in which ATP is utilized, is called as active transport, that is sodium potassium pump. কি এটা, সোডিয়াম পটাশিয়াম পাম্প। প্রত্যেকটা পোর্শন কিন্তু ইম্পর্টেন্ট ফর নিট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট ফ্রম দিস টপিক। তো এটা ছিল সেল মেমব্রেন। সো হোয়াট উই নিড টু নো অ্যাবাউট সেল ওয়াল। ছোট্ট করে শুনে নাও সেল ওয়ালের সম্বন্ধে। যখনই সেল ওয়াল কথা বলি তখন আমরা কার কথা বলছি, সেল ওয়াল মানেই উই আর টকিং অ্যাবাউট প্ল্যান্ট সেল। প্ল্যান্ট ক রকমের হয়, যদি এটা মনে থাকে তোমার, প্ল্যান্ট কিংডম যদি পড়ে থাকো তাহলে 5 রকমের প্ল্যান্ট আমরা নর্মালি পড়েছি। আমরা পড়েছি কিংডম প্ল্যান্টিতে অ্যালগি সম্বন্ধে, তারপরে পড়েছি ব্রায়োফাইটস, তারপরে পড়েছি টেরিডোফাইটস,
টেরিডোফাইটস এর সম্বন্ধে, তারপরে পড়েছি জিমনোস্পার্মস, আর তারপরে পড়েছি অ্যাঞ্জিওস্পার্মস এর সম্বন্ধে। দেন উই হ্যাভ স্টাডিড অ্যাবাউট অ্যাঞ্জিওস্পার্মস। এক্সেপ্ট অ্যালগিকে ছেড়ে দিয়ে বাদ বাকি সবার সেল ওয়াল কম্পোজিশন কাছাকাছি এক, সেল ওয়ালের কম্পোজিশন কাছাকাছি এক। আমরা যখনই সেল ওয়ালের কম্পোজিশনের কথা বলি তখনই আমাদের মাথায় দুটো জিনিস মনে পড়ে। একটা হচ্ছে যদি এইটা একটা প্ল্যান্ট সেল হয়, এই প্ল্যান্ট সেলের এটা হচ্ছে সেল ওয়াল, আর এই প্ল্যান্টটা ধরো ইয়াং, এই প্ল্যান্টটা ধরো ইয়াং, এই প্ল্যান্টটা ধরো ইয়াং, আর এটা একটা ম্যাচিওর্ড প্ল্যান্টের সেল ওয়াল। তাহলে ম্যাচিওর্ড প্ল্যান্টের সেল ওয়ালের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এটা ম্যাচিওর্ড প্ল্যান্টের সেল ওয়াল, এটা ইয়াং প্ল্যান্টের সেল ওয়াল। এই সেল ওয়ালটাকে এটাকে বলা হবে, এটাকে নর্মালি বলা হবে কি প্রাইমারি সেল ওয়াল, প্রাইমারি সেল ওয়াল। এটা ম্যাচিওর প্ল্যান্টের প্রাইমারি সেল ওয়াল। কিন্তু এই প্রাইমারি সেল ওয়ালের তলায় এখানে কি আছে? এটা আছে সেল মেমব্রেন। কি আছে? এটা সেল মেমব্রেন আছে, এখানেও সেল মেমব্রেন আছে। কিন্তু এখানটায় যদি বড় করে দেখা যায়, ম্যাচিওরে দেখা যাবে যে ঠিক প্রাইমারির আর প্রাইমারি সেল ওয়াল, এটা প্রাইমারি সেল ওয়াল, আর এটা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এটাকে সরি, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন, এটা সেল মেমব্রেন। এই দুজনের মাঝখানে একটা মোটা লেয়ারের সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয়েছে। এটা এতটাই মোটা হয়েছে যে প্রাইমারি সেল ওয়ালটাকে সরু করে ফেলেছে। What it has done, it has made this is the secondary cell wall, এটা সেকেন্ডারি সেল ওয়াল। এই সেকেন্ডারি সেল ওয়াল যখন তৈরি হবে, তখন সেকেন্ডারি সেল ওয়াল ম্যাচিওর ফরমেশনে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হবে। আর তার জন্য খুব সরু লেয়ার, যেটা আগে মোটা ছিল ওটাকে এখন সরু লেয়ার করে দিয়েছে। প্রাইমারি সেল ওয়ালটা পাতলা হয়ে গেছে, কেন কি এ ঢুকে গেছে কার মধ্যে? সেকেন্ডারি সেল ওয়ালটা প্রাইমারি সেল ওয়ালের মধ্যে ঢুকে গেছে, and has made the primary cell wall very thin lined. যখনই আমরা এদের প্ল্যান্ট সেলের কথা বলছি, তার মানে হোয়াট ইজ দ্য মেইন কম্পোজিশন অফ দ্য সেল ওয়াল? কি দিয়ে তৈরি আমরা জানি? সেলুলোজ দিয়ে তৈরি, সঙ্গে হেমিসেলুলোজ, আরো কি আছে? পেকটিন আছে, সঙ্গে কে আছে? প্রোটিন আছে। তার মানে এই সব কটা হায়ার প্ল্যান্ট, কাদের কথা বলছি আমরা এই ব্রায়োফাইট থেকে নিয়ে অ্যাঞ্জিওস্পার্মসের প্রত্যেকটা সেল ওয়ালের মধ্যে চারটে জিনিস আছে, চারটে কম্পোজিশন, দুটো পি স্কোয়ার, দুটো পি কি? একটা প্রোটিন আর একটা পেকটিন, পেকটিন আছে আর প্রোটিন আছে। and along with that কি আছে? সেলুলোজ আর হেমিসেলুলোজ, সেলুলোজ এন্ড হেমিসেলুলোজ। কিন্তু যখনই আমরা অ্যালগির কথা আসি, অ্যালগির সেল ওয়ালের সবার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদের মধ্যে কি আছে? এদের মধ্যে গ্যালাক্ট্যান্স আছে, এদের মধ্যে ম্যান্নান্স আছে। কার সাথে? সেলুলোজের সাথে they have got galactans, mannans. এটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অ্যাবাউট অ্যালগাল সেল ওয়াল, তো এবার একটু দেখে নিই এনসিইআরটি সেল ওয়ালের সম্বন্ধে কি বলছে। সেল ওয়ালের কথা বলছে a non-living rigid structure called the cell wall forms an outer covering. তাহলে outer covering of plasma membrane কার? ফাঙ্গি অ্যান্ড প্ল্যান্টস এর। আচ্ছা, যদি ফাঙ্গির কথা বলি তাহলে ফাঙ্গির মধ্যে সেল ওয়ালের কম্পোজিশন কি আছে? কাইটিন। আর কাইটিনটা কি? কাইটিনটা হচ্ছে নাগ, NAG, নাগের পলিমার N অ্যাসিটাইল গ্লুকোসামাইন। যদি তোমরা নাগ দেখে থাকো, বায়োমলিকুল টপিকটা ভালো করে দেখো অ্যাবাউট কার্বোহাইড্রেট। আমার বায়োমলিকুল টপিকটা লাইভ ক্লাসে রয়েছে, একবার তোমরা দেখে নিও। সেল ওয়াল নট অনলি গিভস শেপ টু দ্য সেল অ্যান্ড প্রোটেক্টস দ্য সেল ফ্রম মেকানিক্যাল ড্যামেজ, তাই তো? ওটা বাইরে আছে, মেকানিক্যাল ড্যামেজ আর ইনফেকশন থেকে আটকাবে। It helps to cell interaction and provides barrier to undesirable macromolecules. বড় ম্যাক্রোমলিকুল গুলোকে সেল ওয়াল কিন্তু ঢুকতে দেয় না। একটা জিনিস এখানে দেখে নাও। তুমি ভাবো, এরকম ভাবে ভাবো যে ধরো তিনটে সেল আছে, এই একটা সেল, এটা প্ল্যান্ট সেল। আর এই প্ল্যান্ট সেলের মাঝখানে এখান দিয়ে যাচ্ছে, এটা কোন স্ট্রাকচার? এটা হচ্ছে মিডল ল্যামেলা। এটাকে মিডল ল্যামেলা। এইখানে দেখো, এইখানে সেল ওয়ালের কম্পোজিশনের মাঝখানে এখানে একটা জয়েনিং থাকে। এখানে সেল টু সেল ইন্টারাকশন করার জন্য একটা জয়েনিং থাকে। একটা সেল A, সেল B, সেল C। এই স্ট্রাকচারটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। কি বলা হয়? প্লাজমোডেসমাটা। ইটস আ কানেকশন বিটুইন টু প্ল্যান্ট সেল। তাহলে ওই মাঝখানে কিন্তু মিডল ল্যামেলা নেই। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? এই স্ট্রাকচারকে বলা হয় মিডল ল্যামেলা। কি বলা হয়? মিডল ল্যামেলা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। মিডল ল্যামেলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই কনসেপ্টটাও আমরা একবার দেখে নিই। ডেফিনেটলি এটা এনসিআরটিতে ইনফরমেশন দিয়েছে। কি বলছে? বলছে অ্যালগি অ্যালগি হ্যাভ সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, গ্যালাক্ট্যান্স, ম্যাগনান্স অ্যান্ড মিনারেলস লাইক ক্যালসিয়াম কার্বনেট। কি আছে সঙ্গে? ক্যালসিয়াম কার্বনেট আছে। While in other plants it consists of cellulose, hemicellulose, pectins and some proteins. একটু আগে বললাম আমরা, the cell wall of young plant cell, the primary wall is capable of growth. ওরা গ্রোথ করতে পারে, which gradually diminishes, আস্তে আস্তে প্রাইমারি সেল ওয়াল নষ্ট হয়ে যায়। as the cell matures, যখন সেলটা ম্যাচিওর করবে, প্রাইমারি সেল ওয়ালটার জায়গাটা রিপ্লেস হয়ে কে দিয়ে আসবে? সেকেন্ডারি সেল ওয়াল চলে আসবে। Fine. The middle lamella is layer mainly consists of calcium pectate which holds or glues, ওটা কি হয়? গ্লুর মতন কাজ করে, দুটো সেলকে একসাথে রাখে। Fine. The different neighboring cells together, দুটো সেলকে একসাথে রেখে দেয় মিডল ল্যামেলা। The cell wall and middle lamella may be traversed by plasmodesmata, ওটা কি? Plasmodesmata, which connect the cytoplasm of neighboring cells. Very very important. So this is all about cell wall. This is all about cell wall. তাহলে এইখানটায় আমরা একটা জিনিস অ্যাড করবো, সেটা কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সঙ্গে কি থাকে অ্যালগিতে? ক্যালসিয়াম কার্বনেট। আদারওয়াইজ বাদ বাকি প্রত্যেকটা প্ল্যান্টের, হায়ার প্ল্যান্টসের সেল ওয়ালের কম্পোজিশনের মধ্যে কি থাকে? থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, প্রোটিন থাকে আর পেকটিনস থাকে। এই ছিল সেল ওয়ালের সম্বন্ধে। আমি বলবো তোমরা ভালো করে নোটসটা বানাও, ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা। লাইন বাই লাইন পড়ো। আমি যা যা বললাম তোমাকে পড়ানোর পরে তোমাকে লাইন বাই লাইন টাচ করলাম এনসিআরটির বাইরে যেও না, এনসিআরটির ওরিয়েন্টেশনটা রেখে দিও। হ্যাঁ, কিছুটা ইনফরমেশন রাখতে হবে, না হলে এনসিআরটিটা ভালোভাবে লাইন বাই লাইন বোঝা যাবে না। স্টার্ট সলভিং কোশ্চেন্স। আর এটা এই সলভ করতে করতে তোমরা অনেকটা দূর এগিয়ে যাবে। সো আজকের থেকে স্টার্ট করো। ফিজিক্সে 25 কোশ্চেন্স, কেমিস্ট্রি 25 কোশ্চেंस एंड बायोलॉजी 50 কোশ্চেंस করে টেলিগ্রামে আমাকে ইনফর্ম করো। ऑल द वेरी बेस्ट। प्लस सुसाइडल बैग्स, क्यों? बिकॉज उसमें कुछ एंजाइम्स है, वो एंजाइम्स वो रिलीज करते हैं, इतने स्ट्रॉन्ग हाइड्रोलाइटिक एंजाइम्स है, वो जब रिलीज करेंगे तो वो रिलीज करते वक्त जिसके ऊपर रिलीज किया जाएगा वो तो मरेगा, वो खुद भी मरेगा। हाँ, याद है सुसाइड बॉम्बर्स? तो जब सुसाइड बॉम्बर्स बॉम्बिंग जब होता है, डेटोनेट होता है बॉम्ब, सो अल्टीमेटली क्या होता है? खुद भी मरते हैं, आसपास के लोग भी मरते हैं। तो ये सुसाइडल बैग्स कहते हैं इसको, ये आप जानते हो। पर जो हमें जानना है क्लास 11 और नीट के लिए, वो है इज इट अ पार्ट ऑफ एंडोमेम्ब्रेन सिस्टम? यस इट इज। इट इज अ पार्ट ऑफ एंडोमेम्ब्रेन सिस्टम। अगेन एंडोमेम्ब्रेन सिस्टम को हम भूल नहीं पाएंगे, बहुत इंपॉर्टेंट टर्म है। 4 एंडोमेम्ब्रेन सिस्टम है, इन चारों सेल ऑर्गेनेल के अंदर कोऑर्डिनेशन है। एंडोप्लाज्मिक रेटिकुलम के साथ गोल्गी apparatus, उसके साथ लाइसोसोम्स, उसके साथ वैक्यूल भी है। तो these 4 are called as, they come under on the endomembrane system. So today we are going to start with lysosomes. So keep your pen and paper ready. Let's start. Lysosomes. Who discovered lysosomes? Lysosomes are discovered by Christian Didouve. किसने डिस्कवर किया? क्रिश्चियन डिड्यूवे ने डिस्कवर किया। क्रिश्चियन डिड्यूवे। एनसीईआरटी में जाने के पहले थोड़ा इंफॉर्मेशन मैं आपको दे देता हूं, उसके बाद हम स्टार्ट करेंगे। एंड दैट इज अबाउट लाइसोसोम्स। So what we are studying about lysosomes. So it was discovered by Christian Didouve. Christian Didouve. Okay. Now, lysosomes, they are called as suicidal bags. Suicidal bags. ये famous statement जब आप छोटे तब से आप पढ़ रहे हो, they are called as suicidal bags. Now, lysosomes, basically, this is a modification of what? Lysosomes are the modification of Golgi bodies. They are the modification of Golgi bodies. Fine. So हमने Golgi body में हमने देख लिया कि अगर ये Golgi body है, this is the cisternae of the Golgi body. They are present in a parallel fashion. They remain in a concentric way से रहते हैं। ये यहाँ पे कौन है? यहाँ पे है एंडोप्लाज्मिक रेटिकुलम। ये न्यूक्लियर मेम्ब्रेन है। उसके साथ यहाँ पे है एंडोप्लाज्मिक रेटिकुलम, और यहाँ पे रफ एंडोप्लाज्मिक रेटिकुलम है। अल्टीमेटली प्रोटीन बना, वेसिकल्स ने इसको
पकड़ा, यहाँ पे दिस इज सिस फॉर्म, सिस पार्ट एंड दिस इज द ट्रांस पार्ट। ये सिस कॉल्ड क्या क्या था, सिस का और एक नाम क्या है, व्हाट इज द अदर टर्म फॉर सिस और फॉर्मिंग फेज, ये है ट्रांस और मैच्योरिंग फेज। सो अल्टीमेटली ये जो वेसिकल्स है ये प्रोटीन को लिया, यहाँ पे मॉडिफाई किया, मॉडिफाई करने के बाद ये इसके पास लाइसोसोम्स को दे दिया ये प्रोटीन। अगर ये प्रोटीन लाइसोसोम्स कंटेन करते हैं, मतलब लाइसोसोम्स के पास क्या है, लाइसोसोम कंटेन्स एंजाइम, लाइसोसोम कंटेन्स एंजाइम। एंड व्हाट काइंड ऑफ एंजाइम्स, वो कभी कभी एंजाइम्स वो उनके पास रहता है, उसका नाम है हाइड्रोलेजेस एंजाइम। तो ये क्या कर सकता है सेल के अंदर, व्हाट इट कैन डू इज इनसाइड द सेल इट कैन हेल्प इन इंट्रासेलुलर डाइजेशन। वो क्या कर सकता है इनसाइड द सेल, इट कैन हेल्प इन इंट्रासेलुलर डाइजेशन, इंट्रासेलुलर डाइजेशन में वो हेल्प कर सकता है। दैट्स द मोस्ट इंपॉर्टेंट थिंग अबाउट देम। और ये वेसिकल्स है, दिस इज अ वेसिकल स्ट्रक्चर, लाइसोसोम्स का स्ट्रक्चर, दे आर वेसिकुलर, सो दे आर वेसिकल स्ट्रक्चर, दे आर सिंगल मेम्ब्रेन, मेम्ब्रेनस स्ट्रक्चर है, सिंगल मेम्ब्रेन है। सो और ये वेसिकल्स क्या सिर्फ ये ट्रांसपोर्ट करने के लिए हेल्प करते हैं? सो व्हाट इज द मेजर डिफरेंस बिटवीन दिस लाइसोसोम एंड दिस पर्टिकुलर वेसिकल? इन दोनों में डिफरेंस क्या है? लाइसोसोम्स के पास एंजाइम्स हैं, और एंजाइम मतलब उसके अंदर प्रोटीन है, प्रोटीन चेन है, फाइन। और वेसिकल्स के पास एंजाइम्स नहीं होते हैं, वो सिर्फ उस प्रोडक्ट को बाहर जाकर, सेल की मेम्ब्रेन के बाहर जाकर एक्सोसाइटोसिस में हेल्प करते हैं। दे हेल्प इन एक्सोसाइटोसिस। आपके इंफॉर्मेशन के लिए याद है, अगर ये है अमीबा, ये अगर अमीबा है, इसका न्यूक्लियस है, यहां से सॉलिड फूड आ गया, द सॉलिड फूड हैज कम ओवर फ्रॉम हियर, इसको कौन पकड़ेगा, वैक्यूल पकड़ेगा यहां पे, और यहां पे है लाइसोसोम, ये क्या रिलीज करेगा, ये रिलीज करेगा किसको, हाइड्रोलिक एंजाइम्स को। सो इंट्रासेलुलर डाइजेशन हम कहां पे देखते हैं, नॉर्मली इंट्रासेलुलर डाइजेशन वी कैन सी इट इनसाइड अमीबा, इनसाइड amoeba which is an eukaryotic organism, unicellular eukaryotic organisms। ये बहुत दिन से हम सुनते आए हैं, पर इसको हजम कौन करता है? इंट्रासेलुलर डाइजेशन का काम लाइसोसोम्स का है। ऐसा क्या है लाइसोसोम्स के पास जिससे वो डाइजेस्ट कर सकता है? उसका नाम क्या है, हाइड्रोलेजेस। सो व्हाट काइंड ऑफ एंजाइम्स दे डू हैव, दे हैव गॉट हाइड्रोलेजेस एंजाइम। एंड व्हाट इज द प्रोटीन, प्रोटीन आर नथिंग बट, प्रोटीन आर नथिंग बट क्या है, इट्स अ अमीनो एसिड का चेन है, इट्स अ चेन ऑफ अमीनो एसिड, इट्स अ चेन ऑफ अमीनो एसिड। सोचो ये तीनों अमीनो एसिड जो आपके बुक में बायोमोलिक्यूल टॉपिक में लिखा हुआ है, एक है ग्लाइसिन GLY, एक है एलानिन ALA, और एक है सेरीन, फाइन। सो यहाँ पे अगर ग्लाइसिन है, कार्बन में 4 वैलेंसी, इस तरफ COOH, इस तरफ NH2, इस तरफ अल्काइल ग्रुप, ग्लाइसिन मतलब हाइड्रोजन है, अल्काइल ग्रुप, और ये हाइड्रोजन है, दिस इज ग्लाइसिन। और ये एलानिन है, दिस इज CnH2 को हम ऐसे लिख रहे हैं। यहाँ पे कौन है, एलानिन में CH3 है, यहाँ पे मिथाइल ग्रुप, ये हाइड्रोजन, और ये COOH, ये बन गया कौन, एलानिन। एंड सेरीन मींस व्हाट, C, दिस इज NH2 and this is CH2OH which is the alkyl group over here, and this is COOH, फाइन, एंड दिस इज हाइड्रोजन। ये क्या बन गया, सेरीन बन गया। अब हम जानते हैं कि जब ये बॉन्ड बनता है तो यहां से हाइड्रोजन और यहां से OH निकल जाता है, एंड व्हाट हैपेंस, वाटर गोज आउट फ्रॉम हियर, सो वन हाइड्रोजन फ्रॉम हियर एंड OH फ्रॉम हियर गोज आउट इन द फॉर्म ऑफ वाटर, सो व्हाट रिमेन्स इज CONH। तो क्या रह गया यहाँ पे, CONH रह गया, क्या रह गया यहाँ पे, CONH रह गया। ये इसको कहते हैं पेप्टाइड बॉन्ड। क्या बोलते हैं इसको, पेप्टाइड बॉन्ड। आप बोलो यहाँ पे है लाइसोजाइम, लाइसोसोम, उसके पास हाइड्रोलेज एंजाइम है, तो वो क्या करेगा, यहाँ पे पानी यहाँ पे ऐड करके बॉन्ड तोड़ेगा, दैट मींस इट कैन ब्रेक द बॉन्ड। सो यहाँ पे OH आकर CO से बाइंड करके COOH बना गया, और यहाँ पे NH हाइड्रोजन के साथ बाइंड करके NH2 होकर ये बॉन्ड टूट गया। दैट मींस हाइड्रोलेज एंजाइम ब्रेक्स द बॉन्ड ऑफ व्हाट, ऑफ प्रोटीन। दैट मींस ये प्रोटीनेज एंजाइम है। आपको जो जानना है, लाइसोसोम्स सिर्फ प्रोटीन को ही नहीं तोड़ता है, प्रोटीन तोड़ने वाला एंजाइम को क्या कहते हैं, व्हाट वी कॉल देम एज प्रोटीएजेस। कार्बोहाइड्रेट को तोड़ने वाला एंजाइम को क्या नाम देंगे, अमाइलेजेस। कार्बोहाइड्रेट को तोड़ने वाला एंजाइम को क्या कहेंगे, अमाइलेजेस या कार्बोहाइड्रोडेजेस, अमाइलेजेस। न्यूक्लिक एसिड को तोड़ने वाला एंजाइम भी इनके पास है, दैट्स कॉल्ड एज न्यूक्लिएजेस। और
क्या रहा, लिपिड, लिपिड को तोड़ने वाला एंजाइम इनके पास है, इसका लाइपेजेस। सो दे हैव गॉट एवरी अदर, बट ये काम करते हैं कौन से मीडियम में, एसिडिक मीडियम में। कितना पीएच में काम करते हैं, क्लोज टू 2 पीएच में। सो दे आर मेनली एसिड हाइड्रोलेजेस एंजाइम। किस तरह के एंजाइम है इनके पास, एसिड hydrolases enzyme, very important, and they are strong hydrolytic enzymes which breaks the bond. Fine, ये था idea about lysosomes. Now what NCERT has got to say about this, थोड़ा देख लेते हैं NCERT क्या बोल रहे हैं इसके बारे में। देखो NCERT क्या बोल रहे हैं, NCERT is saying lysosomes, fine, they are membrane bound vesicular structure formed by the process of packaging in the Golgi apparatus। बना कहां से, Golgi apparatus से बना, पैकेजिंग फॉर्म में। The isolated lysosomal vesicles have been found to be very rich in almost all types of क्या, हाइड्रोलाइटिक एंजाइम्स इंपॉर्टेंट है, हाइड्रोलेजेस, लाइपेजेस, प्रोटीएजेस, कार्बोहाइड्रेजेस, ऑप्टिमली एक्टिव एट व्हिच पीएच, कौन से पीएच में काम करते हैं ये, they act in acidic pH only. These enzymes are capable of digesting carbohydrates, lipids and proteins, lipids and nucleic acids. That was all about the NCERT. थोड़ा सा इंफॉर्मेशन आपको एक्स्ट्रा हम देने के लिए चाहते हैं, so let's get this. Lysosomes are large, abundant in phagocytes. So phagocytosis का फंक्शन, बैक्टीरिया जब बॉडी में इन्फेक्ट करते हैं तो ये बैक्टीरिया को, ये फॉरेन बॉडी है उसको पकड़ के उसको फैगोसाइटोसिस कर लेते हैं। दैट मींस डब्ल्यूबीसी में फैगोसाइटोसिस है, फैगोसाइट्स हैं, और वो फैगोसाइट्स में भी इसका रोल है। Fine, invading bacteria and cell debris. Lysosomal enzymes can digest almost all kinds of biological molecules. सबको खा सकता है वो, सबको डाइजेस्ट कर सकता है। They work best in acidic conditions and thus they are called acidic hydrolases. क्या कहते हैं, acidic hydrolases कहते हैं। The lysosomal membranes is adapted to serve lysosomal functions in two important ways. It contains hydrogen proton pumps. दो तरह से काम कर सकता है वो। प्रोटॉन पंप्स उनके पास है, ATP को तोड़ने वाला एंजाइम दैट गैदर हाइड्रोजन आयंस फ्रॉम द सराउंडिंग साइटोसोल, साइटोप्लाज्म से हाइड्रोजन को वो लेते हैं एंड टू मेंटेन द ऑर्गेनेल्स एसिडिक पीएच। सो वो क्या करते हैं, एटीपी खर्चा करने के बाद वो साइटोप्लाज्म से हाइड्रोजन आयन को अंदर लेते हैं ताकि उसका एसिडिक पीएच हो जहां पे एंजाइम्स काम कर पाए। इट रिटेन्स द डेंजरस एसिड हाइड्रोलाइजेस व्हाइल परमिटिंग द फाइनल प्रोडक्ट्स ऑफ डाइजेशन टू एस्केप so that they can be used by the cell or excreted. Hence, lysosomes provide sites where digestion can proceed safely within a cell. So, lysosomes क्या किस में help कर सकते हैं? Lysosomes can help in the digestion of the different types of cell debris, जिससे सेल को क्लीन करते हैं और वो रिसाइकिल करते हैं। They help in recycling. They help in what? They help in recycling the cell organelles. ये point थोड़ा यहाँ पे important है. So, what they help in? They, along with these functions, they also help in recycling of. They also helps in recycling of cell organelles. जो cell organelles जिनका जो वो अभी काम नहीं कर पा रहे हैं तो उनको वो डाइजेस्ट कर लेते हैं ताकि न्यू सेल ऑर्गेनेल्स वहां पे बनेंगे। That was all about lysosomes. So I think go through this. Lysosomes छोटा सा पार्ट है, बहुत इंपॉर्टेंट है आपके एग्जाम के लिए। Go through it and write everything that I have given the informations to you. चलो। गोल्गी apparatus, ये गोल्गी apparatus असल में किसके साथ लगा हुआ रहता है? कंसीडर दिस इज द न्यूक्लियर मेम्ब्रेन, दिस इज द न्यूक्लियर, फाइन। और न्यूक्लियर मेम्ब्रेन के साथ क्या लगा हुआ है? इट्स अ एंडोप्लाज्मिक रेटिकुलम, इट्स अ एंडोप्लाज्मिक रेटिकुलम लगा हुआ है। एंड दे हैव गॉट राइबोसोम्स अटैच्ड ऑन देम, दिस आर कॉल्ड व्हाट? Rough endoplasmic reticulum. So rough endoplasmic reticulum में क्या है? राइबोसोम्स अटैच्ड है, राइबोसोम्स अटैच्ड ऑन इट। आप जानते हो राइबोसोम्स में बेसिकली लार्जर सबयूनिट है एंड स्मॉलर सबयूनिट है। लार्जर सबयूनिट में ये प्रोटीन बनता है। लार्जर सबयूनिट इट फॉर्म्स व्हाट? इट फॉर्म्स द प्रोटीन चेन कॉल्ड पॉलीपेप्टाइड चेन। ये पॉलीपेप्टाइड चेन बनने के बाद इसको यहाँ पे इनसाइड द ल्यूमेन एंडोप्लाज्मिक रेटिकुलम के अंदर वो दे देते हैं। और यहां पे है एक वेसिकल जो जिस प्रोटीन चेन को, अमीनो एसिड चेन को लेके जाते हैं। ये प्रोटीन है, व्हाट इज इट? इट्स अ प्रोटीन प्रोड्यूस्ड बाय रफ endoplasmic reticulum because they have got ribosomes attached on them. They have got ribosomes attached on them. अब ये है वेसिकल, ये क्या है? ये वेसिकल्स है। अब देखो राइबोसोम्स नॉर्मली उनको देखने में कैसा है? Ribosomes looks like
this. Ribosomes looks like this. This is the shape of ribosomes. ये जो स्ट्रक्चर में रहते हैं, ये स्ट्रक्चर को कहते हैं सिस्टर्नी. क्या कहते हैं? सिस्टर्नी. This structure is called as cisternae. So this is the way that they remain, and they remain in a parallel fashion. They remain in a parallel fashion. So number one, so they are flat. They are flat. They are membranous structure. Membranous structure. Fine. They are membranous structure, and they are present in parallel fashion. Parallel fashion में रहते हैं, and they are these. They remain in a parallel fashion. और एक चीज है, वो concentric रहते हैं. Concentric रहते हैं. Fine. They remain like this. They remain like this. Concentric form में रहते हैं. अब ये जब concentric form में रहते हैं, तो ये जो portion है, ये अगर न्यूक्लियस है, if this is nucleus, और ये है एंडोप्लाज्मिक रेटिकुलम, उसके बाद वेसिकल से आया, ये जो पोर्शन है गोल्गी एपरेटस का, दिस पोर्शन ऑफ गोल्गी एपरेटस इज कॉल्ड सिस फेस. इज कॉल्ड सिस फेस. क्या नाम है इसका? ये जो फेस है, इसको कहते हैं सिस फेस, और इज ऑल्सो कॉल्ड एज कन्वेक्स फेस, और इट इज ऑल्सो कॉल्ड एज फॉर्मिंग फेस. क्या कहते हैं इसको? फॉर्मिंग फेस. मतलब ये जो प्रोटीन बना यहाँ पे, ये जो प्रोटीन वेसिकल से आएंगे, ये वेसिकल से आने के बाद ये यहां पे जाकर, इसमें सिस्टर्नी में जाकर यहां पे इस प्रोटीन को वो छोड़ देंगे. यहां पे देखो, इट हैज रिलीज द अमाइनो एसिड चेन इनसाइड द गोल्गी बॉडी. बिकॉज गोल्गी बॉडी का फंक्शन क्या है? गोल्गी बॉडी का फंक्शन मेनली दो है. एक है पैकेजिंग करना, सेकेंड है मॉडिफिकेशन करना. सो पैकेजिंग एंड मॉडिफिकेशन, ये दो टर्म बुक में दिया गया है, और कहीं पे सॉर्टिंग टर्म आपके पास है, आपके बुक में है वो टर्म. तो ये क्या करेगा? ये सॉर्टिंग कर लिया. ये सॉर्टिंग करने के बाद, ये तीनों फंक्शंस है इसका. अब ये जो प्रोटीन बना यहाँ पे वेसिकल से, वो लाकर किसको देते हैं? दे गिव इट टू द सिस्टर्नी. ये क्या है? पैरेलल फॉर्म में रहते हैं, एंड दीज आर कॉल्ड सिस्टर्नी. सो ये जो गोल्गी एपरेटस है, ये नॉर्मली क्या है आपके एनसीईआरटी में? दे आर नॉर्मली फ्लैट. दे रिमेन इन अ पैरेलल फैशन. आप देख सकते हो ये पैरेलल फैशन में है. दे रिमेन एज अ पैरेलल फैशन, एंड दे रिमेन इन अ कॉन्सेंट्रिक फॉर्म. किस फॉर्म में रहते हैं? कॉन्सेंट्रिक फॉर्म. देखो, ये कॉन्सेंट्रिक फॉर्म में रहते हैं, और ये मेम्ब्रेनस सैक. क्या है? मेम्ब्रेनस सैक. So these are the properties of it. Membranous sac. So they are the membranous sac. Okay. Now, ये जो यहाँ पे जो प्रोटीन दिया, ये जहां पे प्रोटीन देते हैं, that part is called cis phase. ये जो फेज है, ये यहाँ पे रिसीव कर रहे हैं प्रोटीन को. As because they are receiving the protein, so the part of the Golgi apparatus which receives the protein, we call that part as cis phase. We call that part as cis phase, or we can also call it as convex phase, or we can also call it as forming phase. कैसे कह सकते हैं उसको? हम forming phase भी कह सकते हैं. तो यहां से फॉर्म किया. अब ये प्रोटीन को, उसका काम क्या है? पहला काम जो गोल्गी एपरेटस का है, what is that? The function is modification. So ये क्या करने वाले हैं? The Golgi apparatus इस प्रोटीन को लेकर मॉडिफाई करने वाले हैं. So they are going to modify the particular protein. And what kind of modification? They are going to modify basically by forming glucose plus protein. So they are going to add glucose with the protein that has been formed. जो प्रोटीन बना है, उसके साथ ग्लूकोज को ऐड करके they are going to make glycoprotein. They are going to make glycoprotein. Also, they can add this glucose with the lipid and can form glycolipid. So इस तरह से मॉडिफिकेशन करेंगे. मॉडिफिकेशन करने के बाद ये जो गैप हुआ, सिस्टर्नी के बीच में जो गैप है, इस गैप के अंदर ये प्रोटीन चेन जाएगा, इसमें मॉडिफिकेशन होगा, एंड द गैप, इसका डायमीटर कितना है? 0.5 to 0.1 0.5 to 1 micrometer. 0.5 to 1 micrometer is the gap between this is the diameter of the cisternae. Okay? और यहां पे जाकर ये वेसिकल से यहां पे आया,
इसके बाद ये कहां पे आ गया, इस फेज में आ गया. व्हाट इज दिस फेज? दिस फेज इज नाउ कॉल्ड एज दिस फेज इज नाउ कॉल्ड एज ट्रांस फेज. क्या कहेंगे इसको? ट्रांस फेज कहेंगे. और ये कनकेव फेज है. दिस इज कनकेव फेज विच इज ऑल्सो कनकेव फेज है. और इसका और एक नाम क्या होगा? ये यहां से क्या हो गया, यहां से तो ये फॉर्मिंग फेज हुआ था, तो ये क्या होगा? मैच्योरिंग फेज होगा, क्योंकि ये मैच्योर होकर निकल रहा है, ये फॉर्म होकर निकल रहा है. यहां से जो रिसीव कर रहा है वो फॉर्म कर रहा है, दैट इज कॉल्ड सिस फेज. और जहां से वो निकल रहा है दैट इज कॉल्ड ट्रांस फेज. ये दोनों से क्वेश्चन आने वाले हैं. सो इट्स वेरी वेरी इंपॉर्टेंट. नाउ इसको पकड़ेगा कौन? ये जो प्रोटीन है चेन, इसको लाइसोसोम ले सकता है. सो लाइसोसोम को बनाया कौन? Second function of Golgi apparatus is to that they can make lysosomes. They can help in the formation of lysosomes. ये second function है. Along with modification, इसका next function है ये lysosomes को भी बनाते हैं. मॉडिफिकेशन करने के बाद क्या करेंगे? ये पैकेजिंग करेंगे. पैकेजिंग करने के बाद इनका और एक फंक्शन है, वो सॉर्टिंग करेंगे. कौन सा लेना है, किसको सॉर्ट आउट करके बॉडी के सेल्स में लगेगा, बॉडी के सेल में लगेगा, या ये बाहर बॉडी के सेल के बाहर जाएगा. मतलब इंट्रासेलुलर डिमांड है या इसका डिमांड बाहर है, सेल के बाहर लाके वो लेके जाएगा लाइसोसोम्स, या ये दिस हैज टू गो आउटसाइड द सेल. दैट इज आल्सो द फंक्शन ऑफ गोल्गी apparatus. So the third function of Golgi apparatus is to help in sorting the things, and also the fourth function is packaging. So क्या करेगा ये? पैकेजिंग करेगा in the vesicles. उसके बाद और क्या फंक्शन है इसका? इसका फंक्शन है ये स्पर्म के अंदर एक्रोसोम. स्पर्म के अंदर आप क्लास 12 में पढ़ोगे इन ह्यूमन स्पर्म. If this is the human sperm, this is a small neck, this is a middle piece, and there's a long tail. There's a long tail. And the head of the sperm, you can see a structure. What is that structure called? It is called as acrosome. क्या कहते हैं इसको? इसको acrosome कहते हैं. And this acrosome contains an enzyme called hyaluronidase. क्या नाम है? ये enzyme, which is proteinaceous in nature, क्या बनाया? Hyaluronidase enzyme बनाया. ये acrosome, ये sperm में मिलता है. कहाँ पे मिलता है? Sperm में मिलता है. ये भी modification of what? This is also a modification of Golgi apparatus. This is also a modification of Golgi apparatus. Fine. 6 number point. ये कभी कभी middle lamella. It also helps in the formation of middle lamella. क्या बनाते हैं? Middle lamella बनाते हैं. Middle lamella बनाते हैं. Middle lamella implants. Middle lamella implants. It's a very very important aspect. ये बहुत important aspect है. स्पर्म में आप जानते हो यहाँ पे न्यूक्लियस है, स्मॉल नेक है, मिडिल पीस है जहाँ पे माइटोकॉन्ड्रिया रहते हैं. माइटोकॉन्ड्रिया रहते हैं लाइक स्पैक्स. ये मिडिल पीस है, and ये long tail है. This is a long tail. So 4 parts of the sperm. So this is not our topic to be concerned right now. We are not concerned about this topic. So this is Golgi apparatus. ये इंफॉर्मेशन बहुत बहुत इंपॉर्टेंट है. चलो एनसीईआरटी क्या बोलते हैं इसके बारे में थोड़ा देख लेते हैं. Let us see what NCERT has got to say about it. Fine. Now NCERT क्या बोल रहे हैं इसके बारे में थोड़ा देख लेते हैं. So we will talk about what NCERT has got to say about it. Fine. Okay. Golgi apparatus. So Golgi apparatus, Camillo Golgi is the name of the scientist. Camillo Golgi is the name of the scientist. And उन्होंने क्या बोला? Camillo Golgi 1898 first observed densely stained reticular structures near the nucleus. These were later named Golgi bodies after him. They consist of many flat, देखो यहाँ पे flat, dish-shaped sacs or cisternae of 0.5 to 1 micrometer diameter. These are stacked parallel to each other. Varied number of cisternae are present in a Golgi complex. So यहाँ पे parallel term important है. The Golgi cisternae are concentrically arranged. किस तरह से arranged है? एक के बाद concentrically arranged है. Near the nucleus with distinct convex cysts or the forming phase or maturing phase. ये बहुत इंपॉर्टेंट है. और वहीं पे आपको ग्लाइकोलिपिड और ग्लाइकोप्रोटीन मिल जाएगा. ग्लाइकोलिपिड और ग्लाइकोप्रोटीन जो मॉडिफिकेशन बनाते हैं गोल्गी apparatus, उस प्रोसेस को क्या कहते हैं? ग्लाइकोजाइलेशन. क्या कहते हैं? द टर्म इज कॉल्ड एज ग्लाइकोजाइलेशन. ये बहुत इंपॉर्टेंट है. ओके, सो लेट अस सी नेक्स्ट. ये स्ट्रक्चर बुक में दिया गया है. यू कैन सी दिस इज द मैच्योरिंग फेज एंड दिस इज द फॉर्मिंग फेज. अगर न्यूक्लियस के साइड में है तो ये मैच्योरिंग होगा और ये क्लियर.
फॉर्मिंग होगा। नाउ गोल्गी apparatus consists of a stacked and flattened membranous sacs shaped like hollow dinner plates associated with swarms of tiny membranous vesicles. So ये membranous vesicles है। The Golgi apparatus is a traffic director for cellular proteins, क्योंकि cellular proteins किस डायरेक्शन में जाएगा वो भी किसका काम है, गोल्गी apparatus का ही काम है, क्योंकि वो न्यूक्लियर मेम्ब्रेन के साथ कौन लगा हुआ है, एंडोप्लाज्मिक रेटिकुलम। एंडोप्लाज्मिक रेटिकुलम के साथ कौन लगा हुआ है, एंडोप्लाज्मिक रेटिकुलम के साथ अगर वहां पे राइबोसोम्स हैं, तो लार्जेस्ट सबयूनिट में प्रोटीन बनने के बाद वो लुमिनल पार्ट में जाते हैं एंडोप्लाज्मिक रेटिकुलम के अंदर, और वहां से वो जाते हैं कहां पे, फ्रॉम इट गोज टू द वेसिकल्स, वेसिकल्स उसको रैप करते हैं, रैप करने के बाद कहां पे घुसते हैं, इनसाइड द सिस्टर्नी ऑफ द गोल्गी apparatus। गोल्गी apparatus का वो डायमीटर कितना है, 0.5 to 1 माइक्रोमीटर, और उसके बाद वो कहां पे जाएगा, टू द स्टार्ट करेगा कहां से जाना, जहां से स्टार्ट करेंगे उसको कहते हैं सिस फेज, सिस फेज, और उसको क्या कहते हैं, इट्स कॉल्ड एज फॉर्मिंग फेज और कन्वेक्स फेज। उसके बाद वो जब निकलते हैं मैच्योर होने के बाद, तो वो मैच्योरिंग फेज है या ट्रांस फेज है या कनकेव फेज। ओके, नाउ सो its major function is to modify, concentrate, and package the proteins and lipids made at the rough ER. The transport vesicles that bud off from the rough ER move to and fuse with the membrane. कहां से, membrane के साथ वो fuse कर जाएंगे at its convex or cis phase. The receiving, इसको कहते हैं क्या, receiving phase side of the Golgi apparatus. Inside the apparatus, the proteins are modified. Some sugar groups are trimmed while others are added. And in some cases, phosphate groups are added. कभी-कभी phosphate group को भी add किया जाता है. That means phosphorylation is also being done over here. The various proteins are tagged, और इस various protein को tag किया जाता है, कि sorting किया जाता है for delivery to a specific address. देखो sorted, ठीक है, sorted and packaged in at least 3 types of vesicles that bud off from the concave transphase. That is a shipping side. वहां से क्या होगा, वहां से वो लेगा प्रोटीन को जो पैकेज हुआ है, वहां से शिपिंग साइड है। सो इसका और एक नाम क्या है, ट्रांसफेज का और एक नाम है शिपिंग साइड ऑफ द गोल्गी। Vesicles containing proteins distinct for export pinch off from the transphase as secretory vesicles. तो जब वो शिपिंग फॉर्म से, शिपिंग साइड से वो जब जाएंगे, तो डिफरेंट डिफरेंट वेसिकल्स में उसको रैप करके, उस प्रोटीन को रैप करके, वो डिफरेंट डिफरेंट जगह पे, जहां जहां पे बॉडी में चाहिए प्रोटीन, वहां पे वो सॉर्ट करके पहुंचा देगा। Fine. So they are secretory vesicles or granules which migrate to the plasma membrane and discharge their contents from the cell by exocytosis. किस फॉर्म में वो सेल से बाहर निकाल देगा, by the process of exocytosis. So vesicles के अगर इंट्रासेलुलर डिमांड है, तो वो लाइसोसोम सेल के अंदर ही काम करेगा, नहीं तो सेल से बाहर जाकर वो एक्सोसाइटोसिस कर देगा. इट इज गोइंग टू हेल्प इन एक्सोसाइटोसिस. Specialized secretory cells such as the enzyme producing cells of the pancreas have a very prominent Golgi apparatus. Pancreas में बहुत अच्छा prominent Golgi apparatus है. Besides its packaging for release function, the Golgi apparatus pinches off vesicles containing lipids and transmembrane protein. I think आप जानते हो transmembrane protein कौन सा है, जो सेल मेम्ब्रेन में पेरिफेरल प्रोटीन है, एक है इंट्रिंसिक प्रोटीन, और बीच में जो है वो है ट्रांसमेम्ब्रेन प्रोटीन, और वो प्रोटीन destined for a home in the plasma membrane. The other membranous organelle, it also packages digestive enzyme. ये क्या पैकेज कर सकता है, digestive enzyme को पैकेज कर सकता है into membranous lysosomes. So lysosomes का फंक्शन पढ़ेंगे इसके बाद. तो ये जो एंजाइम्स जो बनाया गया है, मेजॉरिटी ऑफ द एंजाइम्स जो लाइसोसोम्स के अंदर रहते हैं, वो हाइड्रोलेजेस एंजाइम्स हैं. वो हम पढ़ेंगे लाइसोसोम्स में, तो वही बनाते हैं that remain in the cell and that fine. So ये हम लाइसोसोम्स के अंदर पढ़ेंगे, बिकॉज लाइसोसोम्स आर नथिंग बट दे आर द मॉडिफाइड व्हाट, दे आर द मॉडिफाइड गोल्गी बॉडी. अब थोड़ा ये डायग्राम को थोड़ा देखो, जस्ट हैव अ लुक इन दिस डायग्राम, जस्ट हैव अ लुक इन दिस डायग्राम. ये डायग्राम को ठीक से देखो, कुछ समझ में आ रहा है? आर यू गेटिंग एनीथिंग? आर यू गेटिंग एनीथिंग फॉर दिस डायग्राम? ये डायग्राम में देखो, आपको दिखा देते हैं. चलो ये देखो, ये रफ ईआर है. यहाँ पे देखो रफ ईआर, ये जो डॉट लाइट स्ट्रक्चर्स है, थोड़ा बड़ा कर देते हैं इसको और अच्छा लगेगा. फाइन, यस, जस्ट हैव अ लुक. ये थोड़ा देखो, ओके. नाउ हैव अ, ये रफ ईआर है. दिस इज रफ ईआर, रफ ईआर. दे हैव गॉट, यस, राइबोसोम्स अटैच्ड ऑन देम. और ये सिस्टर्नी है, ये सिस्टर्नी है.
अब देखो, ये जो सिस्टर्नी से ये वेसिकल्स की तरह फॉर्म कर रहे हैं, उसके अंदर खाना बनाने के बाद ये रफ ईआर, देखो ये पोर्शन, ये गोल्गी एपेंडिक्स का ये पोर्शन क्या है, देखो यहाँ पे ये है सिस फेस और फॉर्मिंग फेस, ये रिसीविंग एंड है, और यहाँ पे शिपिंग यार्ड है, यहाँ पे शिपिंग यार्ड है, शिपिंग साइड। तो ये रिसीविंग एंड है, तो ये रिसीव करेगा प्रोटीन को, और रिसीव करके बाद क्या करेगा, गोल्गी एपेंडिक्स इसमें पैकेजिंग करेगा, सॉर्टिंग करेगा, और उसके बाद शिपिंग साइड में मतलब ट्रांस फेज, ये ट्रांस फेज है, देखो यहाँ पे वेसिकल्स बना, वेसिकल्स निकल आया बाहर, उसके अंदर क्या है, लाइसोसोम्स कंसिस्टिंग हाइड्रोलेज एंजाइम्स, अभी बोला गया था आपको, और वो शिपिंग साइड से आइदर सेल के बाहर जा सकता है, ये सेल मेम्ब्रेन के बाहर जाकर सब कुछ रिलीज कर दिया, सिक्रीशन बाय एक्सोसाइटोसिस इन द एक्स्ट्रासेलुलर फ्लूइड, प्लाज्मा से बाहर निकल के ये अपना रिलीज कर दिया, या सेल के अंदर ही लाइसोसोम्स का और एक रोल क्या हो सकता है, उसके अंदर हाइड्रोलेज एंजाइम है, आप जानते हो लाइसोसोम्स आर कॉल्ड सुसाइडल बैग्स, तो ये फैगोसोम करेगा, ये किस तरह से काम करेगा, ये सेल जो डेब्रीज है, डेड सेल ऑर्गेनेल्स, उसको भी साफ कर देगा, क्या एंजाइम रिलीज करके, इट्स गोइंग टू सीक्रेट हाइड्रोलेज एंजाइम एंड किल ऑल द सेलुलर डेब्रीज, वो हम पढ़ेंगे लाइसोसोम्स पे। सो यहां से क्या समझ में आ गया कि लाइसोसोम्स आर नथिंग बट द मॉडिफिकेशंस ऑफ गोल्गी बॉडी, आल्सो वी हैव गॉट what acrosome of the sperm, they are also the modification of Golgi body. In the middle lamella of plant, they are also made by Golgi body. Along with that, there are three main functions of the Golgi body: modification, sorting, and packaging. और मॉडिफिकेशन में सबसे बड़ा टर्म जो हमें समझ में आया वो है ग्लाइकोसाइलेशन। दो तरह से होता है, एक ग्लूकोज प्लस लिपिड, ग्लाइकोलिपिड बनाना, और एक है ग्लूकोज प्लस प्रोटीन, दैट इज ग्लाइकोप्रोटीन बनाना। दैट्स ऑल अबाउट गोल्गी एपेंडिक्स। ठीक से पढ़ो, पॉइंट्स लिख लिख के पढ़ो, इसके बाद क्वेश्चन सॉल्व करो, और देखो अगर गोल्गी बॉडी से कोई क्वेश्चन आपका अटकता है कि नहीं। होप एक भी क्वेश्चन अटकेंगे नहीं, and you will be able to do all the questions, you will be able to make all the questions. Cell, when we talk about cell, in plant cell you have seen close to 90% of the plant cell contains vacuole. कितना परसेंट? 90% vacuole कंटेन करता है। अगर ये प्लांट सेल है, 90% of the volume is taken care by vacuole only. फंक्शन क्या है इसका? वैक्यूल का फंक्शन, when we talk about vacuole, वैक्यूल का फंक्शन मेनली दो तरह से हम बोल सकते हैं। एक है it stores, it acts as a storage, and second it helps in storing the excreted products. ये बहुत इंपॉर्टेंट है, अगर excreted product को कंटेन करने वाला एजेंट नहीं रहेगा तो सेल कहां पे वो एक्सक्रीटेड प्रोडक्ट को होल्ड करेगा, दैट इज वेरी वेरी इंपॉर्टेंट। सो एक्सक्रीटेड प्रोडक्ट होल्ड करते हैं ये, देन दे स्टोर समथिंग, व्हाट दे स्टोर, दे स्टोर सैप। व्हाट इज सैप? अगर वाटर है, वाटर अलोंग विद मिनरल्स, दे मेक व्हाट, दे मेक सैप, सो दे कैन स्टोर सैप। सो अगर हम कंपेयर करें प्लांट सेल के वैक्यूल में और एनिमल सेल के वैक्यूल में, नॉर्मली वी नो दैट द प्लांट्स 90% ऑफ द वॉल्यूम इज ओनली शेयर्ड बाय वैक्यूल्स, जहां पे एनिमल सेल में क्या होगा, एनिमल सेल में वैक्यूल्स छोटे साइज के होंगे एंड दे आर गोइंग टू बी फ्यू इन नंबर, है ना, तो वहां पे स्टोरेज का फंक्शन थोड़ा कम है। अच्छा, और एक चीज है, कौन सा सेल में वैक्यूल बड़ा होगा? नॉर्मली वी नो प्लांट सेल्स आर टू टाइप्स, मेरिस्टेमेटिक एंड परमानेंट। तो किसमें वैक्यूल का साइज ज्यादा होगा, स्टोरेज ज्यादा होगा, जो डिवाइड करेंगे उसमें स्टोरेज ज्यादा होगा, या जो डिवाइड नहीं करेंगे उसमें स्टोरेज ज्यादा होगा? देखो आपको देखने से तो लगता है उज्जवल सर थोड़ा सा हेवी है, मेरा वैक्यूल भी थोड़ा बड़ा है ना, ये मिडिल पोर्शन थोड़ा बड़ा है, मेरा वैक्यूल बड़ा है। Now you compare me with a particular athlete who can run 100 meter at the 100 meter और वो 10 seconds में कवर कर रहे हैं वो 100 मीटर। So if you compare between me and that athlete, तो उस एथलीट में वैक्यूल थोड़ा कम रहेगा। अंडरस्टैंड, मतलब समझ में आया क्या? तो पेट थोड़ा कम रहेगा, वैक्यूल थोड़ा कम रहेगा, वो हाईली मेरिस्टेमेटिक है, मैं क्या हूं, परमानेंट हूं। गॉट द आइडिया? सो परमानेंट टिश्यू विल बी हैविंग large vacuole to store products, stored sap, but medicinal tissues are going to have very very little amount of sap because उनमें cell division बहुत जल्दी वहां पे बहुत the rate of cell division is going to be much more higher than the permanent tissues. Let us talk about another aspect of vacuole. ये जो एक्सिक्यूटिव प्रोडक्ट्स वो स्टोर करते हैं, इसके बारे में बात करेंगे। Some of the protists we know, some of the protista
अगर प्रोटिस्टा के बारे में आपको याद है, अगर प्रोटिस्टा के बारे में आपको याद है, लेट अस टॉक अबाउट वन ऑफ द प्रोटिस्टा, एंड दैट इज अबाउट यूग्लिनॉइड्स, अबाउट यूग्लिनॉइड्स। अगर ये यूग्लिना है with a large with a large flagella, with a long flagella, these are long flagella, and they're also having a short flagella, हम जानते हैं, and they have got a nucleus, और ये है यहाँ पे nucleus, और यहाँ पे हम क्या देखते हैं, what we can see over here is a star-shaped structure which we call it as contractile vacuole। क्या कहते हैं इसको? Contractile vacuole। इसका फंक्शन क्या है? इसका फंक्शन है ऑस्मो रेगुलेशन। ऑस्मो रेगुलेशन मतलब ऑस्मोटिक बैलेंस को मेंटेन करना, ऑस्मोटिक बैलेंस को मेंटेन करना मतलब दिस इज मेनली इज द किडनी ऑफ द यूनिसेलुलर यूकैरियोट। ये किडनी की तरह काम कर रहा है, वेरी वेरी इंपॉर्टेंट। फाइन, तो ये है यूनिसेलुलर यूकैरियोट लाइक यूग्लिना। अगेन इन पैरामीशियम, ये क्या है? दिस इज यूग्लिना। इन पैरामीशियम which is again euglenoid, protistan, और ये पैरामीशियम में भी what you can see is it's a sleeper shaped structure having small hairy wall cilia, और यहाँ पे साइटोगलेट है, fine cytopharynx is nucleus, and what you can see over here is again this kind of star shaped structure called contractile vacuole। क्या है यहाँ पे? कॉन्ट्रैक्टाइल वैक्यूल है। इसका फंक्शन क्या है? इसका फंक्शन भी इट्स सेम लाइक दैट ऑफ यूग्लिनॉइड्स और यूग्लिना फॉर ऑस्मो रेगुलेशन। क्या फंक्शन है इसका? इसका भी फंक्शन है ऑस्मो रेगुलेशन, ऑस्मोटिक बैलेंस मेंटेन करना। इसका भी फंक्शन है किडनी की तरह काम करना। लेट्स गेट इनटू दैट पर्टिकुलर प्लांट वैक्यूल। अगर प्लांट वैक्यूल के बारे में बात करते हैं, सो इन प्लांट वैक्यूल ये अगेंस्ट कंसंट्रेशन ग्रेडियंट ये कुछ आयंस को यहाँ पे स्टोर करते हैं। Against concentration gradient, they can store some of the ions, and they are rich with this kind of ions. Whenever the cell require, वो वहां से उसको transport करते हैं। So this is very very important about vacuoles. What is the membrane of vacuole called? Vacuole का जो membrane है उसको कहते हैं tonoplast. The vacuole membrane is called tonoplast. So this is about vacuole. So let's see what this NCERT has got to say about it. NCERT क्या बोल रहे हैं इसके बारे में? What NCERT has got to say about vacuoles? Let us find out. अच्छा, vacuoles according to NCERT, what they are going to say? Vacuoles. The vacuoles is the membrane bound space. क्या है? Membrane bound space है, found in the cytoplasm. कहाँ पे रहता है ये? साइटोप्लाज्म में रहता है। It contains water, sap, constitutive products, and other materials not useful for the cell. The vacuole is bound by a single membrane. What is the name of the membrane? Tonoplast. In plant cells, the vacuoles can occupy up to 90% of the volume of the cell. कितना percent? 90% of the volume of the cell. In plants, the tonoplast facilitates the transport of a number of ions and other materials. देखो, वो number of ion और कुछ other materials को against concentration gradient वो रख सकते हैं inside the vacuole. Hence, their concentration is significantly higher. उनका concentration क्या है? Significantly higher है in the vacuole than inside the cytoplasm. So वो ion के amount, ion का जो amount है वो cytoplasm से ज्यादा है inside the vacuole because they can carry it against concentration gradient. In amoeba, the contractile vacuole is important for osmoregulation and excretion. Amoeba, ये क्या है? What is amoeba? We know amoeba is a protozoa. In amoeba, the contractile vacuole is important for osmoregulation and excretion. In many cells, as in protists, food vacuoles are formed by engulfing the food particles. Food vacuoles are formed by engulfing the food particles. हम अमीबा के बारे में जानते हैं। अगर ये अमीबा है, they have got a vacuole, और खाना अगर solid food है, so they are going to feed on it, और ये खाना यहाँ पे आकर store होंगे, and then after the undigested food material they are going to give it outside the cell, वो बाहर निकाल देंगे by the process of exocytosis. So we all know about this.
So intake of this solid food is called phagocytosis. क्या कहते हैं? Phagocytosis कहते हैं. और intake of liquid food is called pinocytosis. So ये था vacuoles के बारे में. So just very very important. What are the things that you have to remember? वो water को store कर सकते हैं, sap को store कर सकते हैं. They can store some excretory products. Fine. Contractile vacuole are special vacuole जो कहां पे रहते हैं? प्रोटिस्टा में रहते हैं, यूनिसेलुलर यूकैरियोट्स में रहते हैं. उनका फंक्शन क्या है? ऑस्मोरेगुलेशन करना. सम ऑफ द अदर ऑर्गेनिजम्स दे कैन हैव सम गैस वैक्यूल्स, जो आपके बुक में भी इंफॉर्मेशन नहीं दिया गया है, बट गैस वैक्यूल्स भी रहते हैं. अगर गैस वैक्यूल्स रहते हैं कोई सेल में, इट हेल्प्स इन प्रोवाइडिंग बायंसी टू दैट ऑर्गेनिज्म. बायंसी प्रोवाइड करते हैं. सो ये गैस वैक्यूल्स है. फूड वैक्यूल समझ में आ गया. दे स्टोर इट. और सबसे इंपॉर्टेंट आपके नीट के लिए वो है कितना परसेंट बाय वॉल्यूम वो स्टोर कर सकते हैं. वो रहते हैं 90% बाय वॉल्यूम वो रहते हैं प्लांट सेल में. एंड ऑल्सो दे कैन स्टोर सम ऑफ द सैप और आयंस inside the cell against concentration carrier. This is also very important. And the most important thing is the membrane. And what is the name of the membrane? The name of the membrane is tonoplast cell. So, padhte raho. Next, we are going to come with the next video about mitochondria.